পাই। তো এই যে ফিজিক্যাল ইন্টিমেসি নেই কিন্তু দুজন দুজনের জন্য একেবারে দিওয়ানা আমরা যদি এটা বলি, এটা সাধারণত একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই থাকে। এটা সাধারণত দুটো মেয়ের মধ্যে কিংবা দুটো ছেলের মধ্যে। এই ধরনের সম্পর্ককে কি আমরা বিপদগামী সম্পর্ক বা সমকামী সম্পর্ক বলব কিনা? ১ম এ আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই। তবে আমরা শুরু করতে চাই। ১ম এই আমি একটু আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম বৃথি। আমি পুরান ঢাকায় থাকি। পুরান ঢাকায় থাকেন আপনি। হ্যাঁ। বিথি। বর্তমান বয়স কত আপনার? বর্তমানে এখন ২১ বছর আমার। 21 রানিং। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আপনি পুরান ঢাকাতেই থাকছেন। মানে জন্মটা কি পুরান ঢাকাতেই জি, হচ্ছে? আমি একজন মানে পুরান ঢাকার স্থানীয় ঢাকা। পুরান ঢাকাইয়া কুট্টি। হ্যাঁ, কুত্তি। যারা পুরান ঢাকায় আছে মাইন্ড করবেন না। ওনারা খুব ভালো মানুষ। আমার মন বড় হয় অনেক। মন বড় হয়। মাঝে, মাঝে বংশলে যাই আমার বাইকের কাজ করানোর জন্য। সো পুরান ঢাকা সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া আছে। যাই হোক। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি তো 21 রানিং এবং আপনি তিথি, আপনি পুরান ঢাকায় বড় হয়েছেন। আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প। কিন্তু তার আগে আমাকে একটু বলেন আপনি কি হ্যালো 8920 শোনেন? হ্যাঁ, রেগুলার শুনি আমি। ওকে, তাহলে তো আপনার আইডিয়া আছে যে এখানে কিভাবে জীবনের গল্প সবাই হ্যাঁ। বলে। শুরু করুন আপনি। একেবারে ছোটবেলা থেকেই শুরু করুন। আমাদের সবার আগে আমি আমার ফ্যামিলির কথাটা বলি। আমার বাবা, আমার বাবার মানে ফার্স্ট ওয়াইফ ৪ মেয়ে ২ ছেলে রেখে মারা যায়। আর মেয়ে মানে ওইখান থেকে ২ মেয়ের বিয়ে দিছে। হু, হু। আর মানে ২ ছেলে আর ২ মেয়ে ছিল। মানে ওই ফ্যামিলিতে ৬ জন। জি। ৪ বোন ২ ভাই। তো ওদের রেখে মারা যায়। মানে আমার বোনদের বিয়ে হয়ে গেছে। ২ বোনের বিয়ে হয়ে গেছে। হু, হু। তো আমার বাবা খুব লোনলি ফিল করতো। আমার আব্বুর যথেষ্ট বয়স ছিল। তো আমার আব্বুর যে বাকি ছেলে মেয়েগুলি ছিল ওদেরকে খেয়াল রাখার জন্য একটা কাউকে দরকার ছিল। হু, হু, হু। তো আমার বাবাকে আমার বড় চাচারা যারা ছিল, তারপর আমার বাবার যা আত্মীয়রা ছিল ওরা বলছে যে তোমাকে বিয়ে করায় যায় একটা সেকেন্ড বিয়ে। তো ফার্স্টে আমার যে ভাই বোনগুলি ছিল ওরা কিছু কিছু অবজেকশন করছে যে না করতে দিবে না এই সেই। জি। তারপর আমার বাবাকে আবার মানে শর্ত দেওয়া হয়েছিল যে যদি বিয়ে করা হয় তাহলে ওই মহিলার ঘরে যাতে কোনো সন্তান না হয়। আচ্ছা, আচ্ছা। মানে এটা আপনার আমার মার ক্ষেত্রে হ্যাঁ আমার এইটাই আমার হয়েছিল। বাবাকে আর কি আমার ফার্স্ট ভাই বোনরা শর্ত দেওয়া হয়েছিল। হুম, হুম, হুম। তো আমার বাবা বলছে যে হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এগুলি বলে আমার আম্মুকেও মানে আমার বাবার সাথে ফ্যামিলিগত দিক থেকে মানে বিয়ে করানো হইলো। ওকে। তো যাই হোক বিয়ে হয়েছে, আমার আম্মু ওদের সংসার টংসার করছে। আর আমার যে ওই ঘরে যে ভাই বোনরা আছে ওদের ছেলে মেয়েরাও কিন্তু আমাদের চাইতেও বড় বড়। হুম, হুম, হুম। তো আমার আম্মু ওদের বাচ্চা কাচ্চা হয়েছে, ওদের করছে ধরছে। আর যাই হোক মানে ওদের জন্য সৎ মাই। আর আমার আম্মু যদি ওদের জন্য ভালো কিছু করছে ওরা কখনো অ্যাকসেপ্ট করতে পারেনি। এই পর্যায়ে দেখা গেছে আমার আম্মুর ভিতরে ওদের জন্য একটা নেগেটিভ অনেক কিছু চলে আসছে। হুম, হুম, হুম। তো যাই হোক তারপরে আমার বড় ভাই যে আমার ৪ বছরের বড়, জি। ও আমার আম্মুর গর্ভে আসলো। তো আমাদের ফ্যামিলিতে অনেক ঝগড়াঝাটি হয়েছে এটা না যে কেন বাচ্চা নেওয়া হয়েছে, আমাদের সম্পত্তির ভাগিয়া করার জন্য মানে এই সেই অনেক কথাই বলা হয়েছে। হুম, হুম। তো এগুলো অনেক কিছু করা হওয়াতে আমার বাবা আমার মাকে আমার নানুর বাসায় দিয়ে দিছে। মানে এক ধরনের প্রবলেম ফেস হ্যাঁ। করছিল। আপনার মায়ের গর্ভে কি আপনি ফার্স্ট? না আমার ভাই। আমি আপনার আমার ভাই। ফ্যামিলির সবার ছোট। আপনার মায়ের দিক থেকে আপনি কত নাম্বার? আমরা ১ ভাই ১ বোনই। এক ভাই এক বোন। মানে আপনি ছোট। হ্যাঁ। ওকে। আর তারপর দেখা গেছে যে আমার আব্বু মানে আমার ভাইয়ের যে হইছে কোনো খোঁজ খবর কোনো কিছুই নিতে যায়নি। হুম, হুম, হুম। তো হ্যাঁ হইছে আমার আম্মু কষ্ট টষ্ট করে ওইখানে থাকছে। থাকার পর যখন বাসায় আসছে ঠিক আছে পরিবেশ নরমালি আছে। জি। তো তারপর দেখা গেছে যে আমি হইছি। তো এখন আমরা ১ ভাই ১ বোন। হুম, হুম। আমার আমরা সবাই একই জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার মানে আমার বোনরা ভাইরা সবাই একসাথে থাকতেছি। হ্যাঁ, ওরাও আমাদের এখন যা বলতেছি নেগেটিভও বলবো, ওদের জন্য পজিটিভও বলবো। হুম, হুম। তো ওরাও আমাদের আদর করছে। বাট আমার আম্মুর জন্য যে ওদের ভিতরে একটা যে ক্ষোভ ওটা এখনো আছে। তো দেখা গেছে যে ওদের সাথে আমরা ভালোই আমার ভাইও এবং আমিও আজ পর্যন্ত ওদের কখনো এটা মনে এক্সপেক্ট করেননি। না, না, ওকে। না, 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 কখনো এটা মনে করিনি যে ওরা অন্য মায়ের গর্ভে হইছে। ওকে, আমি আজও ওকে। মনে করি যে ওরা আমারই ভাই বোন। আমারই ভাই বোন। আচ্ছা, ঠিক আছে। তো দেখা গেছে যে ওরাও আমাদের আদর করছে। হুম, হুম। এটা মানা করব না। আমার মার ক্ষেত্রে না হইলেও আমাদেরকে আদর করছে। তো তারপরে আসলে আমি একটু আরো আগে আসি। জি। আমি যখন ক্লাস 4 এ পড়তেছি আর আমার ভাইকে আবার আমার আব্বু অনেক আদর করত। তো আমার বাবার স্বপ্ন ছিল যে একটা না একটা ছেলেকে হাফেজ বানাবে, কোরআন হাফেজ। হুম, হুম। তো আমার ভাইকে কোরআন হাফেজ যে দিয়ে দিল। আচ্ছা, আপনার মানে আপনার আমার বড় ভাই। ইমিডিয়েট বড় ভাই যেটা। হ্যাঁ। হ্যাঁ। তো কোরআন হাফেজ আর আমি তখন ক্লাস 4-5 এ পড়ি। আর আমি ছোটবেলা থেকে খুবই দুষ্ট। আর আমি খুব ফাঁকিবাজি পড়ালেখাতে অনেক। হুম, তো যখন হাফিজিতে দিছে আমার ভাই তখন কোরআন হাফেজ হইছে। হুম, হুম। মানে আমার আব্বুর স্বপ্ন ছিল যে যখন কোরআনে হাফেজ হলে কিন্তু মানে হাফেজদের পাগড়ি পরানো হয়। জি। তো আমার আব্বুর স্বপ্ন ছিল যে মানে আমার ভাইকে পাগড়ি পরাবে আমার আব্বু দেখবে। তো হ্যাঁ কয়েকদিন পরে আরকি পাগড়ি পরানো হবে। আর এখান দিয়ে আমার যে ২ নাম্বার যে ছোট ভাইটা
এই ছোট ভাইটা মানে খুবই চালাক। ও ছোটবেলা থেকে মানে সবসময় ২ নাম্বার ব্যবসাতে জড়িত ছিল। আর দেখা গেছে যে মানে উনি যাকে বিয়ে করছে উনিও খুবই চালাক। উনি আগে আমাদের বাসায় ভাড়া থাকতো। হুম, হুম, হুম। তারপর আমার ছোট ভাইকে উনি বিয়ে করছে। আর বড় ভাই পরে বিয়ে করছে। প্রায় ছোট ভাই বিয়ের ১০-১২ বছর পর মানে বড় ভাই বিয়ে করছে। আর ছোট ভাইয়ের যে মেয়েটা, বড় হুম, হুম। মেয়েটা, ও আর আমি ১-১.৫ বছরের ছোট বড়। ওকে। তো আমরা সেম এজ মানে আমরা বড় হইছি। আমরা কখনো ফুফু ভাতিজির মতো বড় হইনি। ফ্রেন্ড হিসেবে বড় হইছি। হুম, হুম। মানে আমার ছোট ভাইয়ের সবসময় টার্গেট ছিল আমার বাবার সম্পত্তির উপরে। হুম, হুম, হুম। যাই ছিল যথেষ্টই ছিল আমার বাবার সম্পত্তি। জি। তো দেখা গেছে ছোট ভাই মানে জানতেছিল যে ওই ভাই বোনদের সবাইকে বিয়ে দেওয়া হয়েছে। হুম, হুম, হুম। তো আমরা একমাত্র ছোট ছিলাম। তো আমার ভাইয়াকে আমার বাবাকে অনেক দেখাইতো যে আমাদেরকে অনেক আদর করে। আচ্ছা, অনেক আদর করে, অনেক কেয়ার করে। আমার বাবা যদি কখনো নাও থাকে এই ভাই আমাদেরকে দেখবে। আচ্ছা। তো এগুলি বলে টলে আমার বাবাকে অনেক পটায়া মানে আমার বাবা থেকে আমাদের বাসার এক্সিকিউটর হিসেবে উনি আরকি দলিল লেখানো হইছে। আপনার ভাই? হ্যাঁ, ২ নাম্বার ভাইটা যেটা। ওকে। আর ওর আপন ভাই মানে বোনদেরকেও বড় মায়ের হ্যাঁ, ছেলে। কিন্তু ও ওই ভাই ওর আপন ভাই বোনদেরকেও এগুলি জানায়নি। আর এ ব্যাপারে আমার আম্মুও কোনো কিছু জানতো না। তো আমার বাবা ওকে এক্সিকিউটর হিসেবে রাখছে। তো রাখার হিসাবে মানে সবচাইতে মেইন কথা কি যে আমি যখন ক্লাস 5 এ উঠছি আর আমার ভাইও হাফেজি হইছে, আমার বাবা দলিল বানানোর ২১ দিনের ভিতর আমার বাবা মারা গেছে। ওকে। তো যখন দলিলটা বের হইছে তখন দেখা গেছে মানে সবচাইতে মেইন কথা ছিল আমার বাবা ওদের জানা মতো একটা দলিল করছিল। যে দলিলে শুধু ওই ঘরের ভাই বোনদেরই সম্পত্তি দেওয়া হয়েছিল। আমাদের কোনো কিছু ছিল না। ওরা যা খুশি হয়ে দিবে আমরা তাই নেব। আচ্ছা, আচ্ছা। কিন্তু যখন দলিলটা বেরোনো হয়েছে মানে দেখা গেছে যে ওরা যতটুকু পাইছে আমরা ওদের তুলনায় ওই রকম বরাবরই পাইছি। আর ছোট ভাই এমন হয়ে গেছিল যে ওনার হাতে যখন সব পাওয়ার এসে পড়ছে উনি টাকা পয়সা উড়াইছে, দেখা গেছে দেশ বিদেশ ঘুরছে, বইয়ের পিছু উড়াইছে আর পুরা বাড়িটা আস্তে আস্তে ঋণের মধ্যে ডুবে দিছে। হুম, হুম, হুম। তো যখন ছোট ভাইয়ের মেয়েটা আর আমি একসাথে পড়াশোনা করতাম ওর সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো যাই হোক সবকিছু একটা কারণবশত কারণে আমি এসএসসি পরীক্ষাতে একটা সাবজেক্ট খারাপ করি, কোন সাবজেক্টে খারাপ করেন? ইংলিশ। ইংলিশে খারাপ করেন। ওকে। আর ও রেজাল্ট করে ভালোই। তো দেখা গেছে যে যখন ও এসএসসি তে পাস করছে আর আমি তখন খারাপ করছি। তো আমার সাথে একটা কাজিন আছে ওর নাম জেবিন। ও আমার বড় ভাইয়ের ৬ মাসের বড়। ও আমার মানে ৪.৫ বছর বড়। বাট ওর সাথে আমি অনেক ফ্রি। আমার মনের সুখ দুঃখের কথা আমি ওর সাথে অনেক বলতাম। তো ওর একটা ফ্রেন্ড ওর নাম হলো গিয়া মুন্না ভাই। তো উনি আরকি আমার সাথে আরকি অনেক আমাকে ছোট বোনের মতো আমাকে অনেক আদর করতো। আমাকে অনেক গাইড করতো। আমার রেজাল্টটা দেখছি যখন আমি খারাপ করছি, আমি চিন্তা করতেছি আমার আম্মু অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করেছে। আর তখন আস্তে আস্তে দেখা গেছে আমরা একটু বড় হয়ে উঠতেছি। তখন আমার ভাই বোনদের সাথে আমাদের একটা মিল হইছে আরকি। সবার সাথে একটু কথাবার্তা কম বেশি হইতো। তো দেখা গেছে যে আমার মামাতো বোন আমাকে আইডিয়া দিল যে দেখ কেউ তোকে এত গভীর পর্যন্ত কেউ যাবে না। তুই বলে দে যে আমি পাস করছি। বলিস যে আমি মাইনাস পাইছি আমি পাস করছি। আর কেউ তোকে এটা তো গভীর পর্যন্ত কেউ যাবে না। পরে বলবি যে হ্যাঁ কোন একটা কারণবশত আমি কলেজ টলেজ করবো না বা ইচ্ছা নাই আম্মু পড়াইতে পারবো না। তো কোনো একটা কারণ বলে দিবি। তো আমি সবচেয়ে আগে একটা মিথ্যা কথা ভাষায় গিয়া বলছি যে আমি পাস করছি এ মাইনাস। হুম, হুম। আমার ভাই বোনরাও জিজ্ঞেস করলো হ্যাঁ এ মাইনাস পাইছি। তো আমার যে ২ নাম্বার যে ভাবিটা মানে আমার ওই ঘরের যে দ্বিতীয় ভাইয়ের যে বউটা জি। তো ওর মেয়ে পাস করছে তো এখন বলতেছে যে এ মাইনাস পাইছে মানে ও আর কি আমাকে একটু তো একটা কথা কি ভাইয়া দুঃখের মধ্যে কিন্তু অভিনয় করা যায় না। দুঃখ নিয়ে বেশি অভিনয় করে না। রাইট, তো রাইট। আমি অভিনয় অতটা করতে পারতেছি না। আমি দেখাইতেছি নিজেকে খুব হ্যাপি। হুম, হুম, বাট আমার চোখ টোক লাল হয়ে রইছে আমি তো বলতে পারতেছি না। হুম, হুম। তো আমার আম্মু কি করছে এখান দিয়ে খুশিতে অনেকগুলি মিষ্টি নিয়ে এসে পড়ছে। আহা! মিষ্টি নিয়ে এসে সবাইকে বাটাবাটি আরম্ভ একেবারে আমি পাস করছি। হুম, হুম, হুম। তো এখান দিয়ে তো আমার ভাবি কি করছে ও আমার স্কুল পর্যন্ত গেছে। মানে ভাবি স্কুল পর্যন্ত গেছে? হ্যাঁ। কেন গেছে? উনি সন্দেহ করে? হ্যাঁ, উনি তো আমাদের ফ্যামিলিতে মানে উনি খুব একটা পলিটিক্স একটা মানে বুঝতে পেরেছি, মানে পছন্দ করতো না। সামহাউ আপনাদের সাথে সম্পর্কটা ভালো ছিল না। আর উনার মেয়ে যেহেতু আমার সমবয়সী আর সবসময় মানে উনি চাইছে যে উনার মেয়ে আমার থেকে সবসময় ভালো লেভেলে থাক মানে সব প্রত্যেক দিক এক থেকে। ধরনের জেলাস। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, বলুন। তো দেখা গেছে যে উনি আমার স্কুলে গেছে গিয়ে বলতেছে আমার হেড স্যারকে যে এরকম এরকম আমি তো বিথির ভাবি বলতেছি আমি ওর ভাবি তো আমার শাশুড়ি তো শরীর ভালো না ওর মার্কশিটটা একটু আমাকে দেন আমি নিতে আসছি তো আমার স্কুল থেকে বলছে না এটা তো আমাদের স্কুলের রুলসে নাই আমি আপনাকে দিতে পারবো না তো ওর কাছে তাহলে ওর রোল নাম্বারটা দেন আমি তাহলে নেক্সট থেকে আমি ওর ইয়েটা বের করে নিবো হুম, হুম। তো আমার রোল নাম্বারটা নিছে আচ্ছা, নিয়ে এরকম উনি নিয়ে উনার কাছে রাখছে আচ্ছা। আর আমি যখন ওনার সামনে হাঁটাহাঁটি করতাম তখন উনি আমাকে শুনে শুনে আমার রোল নাম্বারটা বলতো তখন তো আমার খুব ভয় লেগে যেত যে আমার রোল নাম্বার কিভাবে জানে ওকে। তো আমি এটা নিয়ে মানে আমার মামাতো বোনেদের সবাইকে ডিসকাস করতেছি যে দেখো আমার ভাবি মনে হয় এইগুলি করছে এখন ও যদি সবাইকে বলে দেয় আমার তো পুরো মাথা মানে আমার একেবারে আমি ফিনিশ হয়ে যাবো আমি কারোর মুখ দেখাতে পারবো না এখানে আমার আম্মু সবাই মিষ্টি বেটা বসছে হুম, হুম। তো আমি চিন্তা করতেছিলাম যে ও বলার আগে আমি বলে দিই সবার আগে আমার মাকে আচ্ছা। তো এখন আমি এটা কি মানে রেজাল্টের দিনই নাকি না রেজাল্টের ২-১ দিন পর ২-১ দিন পরে? তো এখন আমি বলতে পারতাছি না কি মুখে আমি বলবো তখন আমি আমার এই মুন্না ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম তো মুন্না ভাই বললো তুই যদি বলতে না পারোস তাহলে আমি বলি তোর মারে আর তো আমি বলতেছি তাহলে আপনি বলতে পারবেন তো ভাই বুঝে তো তখন আমার ভাই আবার একটু মানে খুব গুছায় কথা বলতে পারে অনেক ভালো কথা বলতে পারে হুম, হুম।
তো দেখা গেছে উনি আমার আম্মুর সাথে গুছাই টুছাই কথা বললো, বলে উনাকে বুঝাইলো। আমার আম্মু ফার্স্ট অনেক কান্না করছে, করার পর আমার আম্মু কথাটা নিজের মাঝে রাখছে, কাউকে জানায়নি। জি। তারপর দেখা গেল যে এখান দিয়ে সবাই আরকি একটা আন্দোলনের মতো শুরু করলো। এখন উকিল ভাইয়ের কাছে কোনো সম্পত্তির কোনো কিছু রাখা হবে না। উনি এতদিন মানে উনি ৮ বছর, আমার বাবা মারা যাওয়ার ৮ বছর পর্যন্ত উনি আমাদের পুরা বাসার দায়িত্বটা উনি নিছে। আর উনার ইচ্ছা মতো পুরা বাসাটা চালাইছে। এখান দিয়ে দেখা গেছে ইলেকট্রিক বিল বলেন সবকিছু উনি জমায় ফেলছে। জমাইছে, তারপর দেখা গেছে যে উনি অনেক টাকা পয়সা নষ্ট করছে, আমাদের বাসাটা খুবই আরকি একটা ঋণের মধ্যে ফেলে দিছে। তখন ওই ভাই বোনরা সবাই মিলে জোট হইলো, বলতেছে যে এখন তোদেরও আমাদের সাথে জোট হইতে হইব, কারণ যদি আমরা পাই তো তোরাও পাবি। আর আমার বাবা দলিল একটা জিনিস কি লিখছিল, যত পর্যন্ত 4 তলা 5 তলা কমপ্লিট না হয় তত পর্যন্ত কেউ কেউটা বুঝা পাইবে না। এখন বলতেছে ওর হাতে যদি থাকে কোনো দিনও 4 তলা 5 তলা কমপ্লিট করবে না। এখন আমরা ওর থেকে মহল্লাতে একটা বিচারের মতো বসাই, বসে ওর থেকে আমরা হাতে নিয়ে আমরা সবাই মিলে কাজ করি, করে আমরা যার যারটা বুঝা নিতে পারবো। আচ্ছা। তো তারপর দেখা গেছে যে ঠিক আছে, একটা বিচার বসানো হইলো। তো হ্যাঁ, সব দিক থেকে আমার ছোট ভাই নেগেটিভই প্রমাণ হইলো। তো হওয়ার পরে বাদল ভাইয়ের কাছে পুরো বাসার দায়িত্বটা চলে গেল। তারপর দেখা গেছে যে ওনার থেকে নেওয়ার পরে বাসাতে কাজ টাজ আরম্ভ করলো। আর এর মাঝখানে যে আমার ভাতিজিটা, ওর একটা ভালো একটা বিয়ের কাজ আসলো। ওই ভাতিজিটা আমার থেকে 1 বছরের ছোট। হাজবেন্ড জার্মান থাকে, মানে বিয়ে 2 দিন 3 দিনের ভিতরেই হবে, আর ওকে নিয়ে জার্মান চলে যাওয়া হবে। তো ওর যখন বিয়েটা ঠিক হলো, তখন আমি মানে এসএসসি পরীক্ষা দিব, তো ওটার জন্য আর কি 3 মাস আগে থেকে আমি কোচিং করতেছিলাম স্কুলে। তো আমি কোচিং থেকে আসছি, আমাদের বাসা সবাইকে বলা হয়েছে, বাট আমাকে বলেনি। মানে বাসাতে আর কি অনুষ্ঠান হইতেছে, ওর আজকে মনে করেন যে ওর এঙ্গেজমেন্ট, 2 দিন পর ওর গায়ে হলুদ, মানে আমাকে কোনো কিছুতে বলেনি। আইসা আমার আম্মুকে আমার ভাইকে বলতেছে যে যায় পরে এই সেই। কার এটা এঙ্গেজমেন্ট? ওই প্রেমার। একই সাথে পরীক্ষা দিয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ এসএসসি হ্যাঁ, পরীক্ষা? প্রেমা। ও ওকে, এখন বর্তমানে জার্মানি আছে। ওকে। তো এখন ঠিক আছে, তো আমাকে বলেনি। তারপর আমার যে ওই ঘরে যে বোন আছে, যে 4 নাম্বার বোনটা আফসান আপা, ও আবার আমাকে খুব আদর করতো। তো আইসা বলতেছে যে কি ব্যাপার, তুই যাস না কেন উপরে, চল তুই চল। তো আমাকে মানে নিয়ে গেছে, মানে কখন আমাকে নিয়ে গেছে যখন ওর হাজবেন্ডরা সব অনুষ্ঠান হয়ে চলে গেছে, তারপর আমাকে নিয়ে গেছে উপরে। তো যাই হোক, তারপর ওর বিয়েটা যখন হইলো, তো প্রেমার নাকি বিয়েতে একটা শর্ত ছিল যে ওর হাজবেন্ড চলে যাওয়ার পর প্রেমা বাসায় এসে পড়বো। যতদিন পর্যন্ত না প্রেমা জার্মান যায়, প্রেমা ওর বাবার বাসাতেই থাকবে। ওকে। তো প্রেমাও, বর জার্মানির ছিল। হ্যাঁ, তো মাঝে এমন হয়েছে, প্রেমা একটু অন্যরকম হয়ে গেছে। প্রেমা মাঝে মাঝে আমাকে দুঃখের কথা বলতো যে আমার হাজবেন্ড আমাকে যাই টাকা পয়সা দেয় সব আমার আম্মা বুড়া নেয়। মানে প্রেমা খুব একটু ডিপলি অনেক, মানে অনেক কষ্টে চলে গেছিল। তখন প্রেমার জন্য ডিপ্রেস। আমার হ্যাঁ ডিপ্রেস হয়ে গেছিল। তখন প্রেমার জন্য আমার খুবই মায়া হইতো, আমি প্রেমার সাথে অনেক কিছু ডিসকাস করতাম। তখন দেখা গেছে আমার লাইফে একটা অনিক নামে একটা ছেলে আসলো, খুব ভালো ফ্রেন্ডশিপ। আর ওর সাথে আমার পরিচয় হয়েছে রং নাম্বারে। হুম হুম। আর আমার লাইফে ফার্স্ট যে মানে কোন ছেলেকে মানে প্রথম দেখাতে আমার কাছে একটু হলেও ভালো লাগছে, জাস্ট ফ্রেন্ড হিসাবে খুব ভালো লাগতো। তো প্রেমার সাথে এগুলি নিয়ে ডিসকাস করতাম, ওর কষ্টের কথা বলতো। তো এত পর্যন্তই ছিল। তো এর মধ্যে মানে মুন্না ভাই উনিও আমাকে মানে সবকিছু দিক থেকে খুব করতো। তো আপনি আমাকে একটু বলেন যে অনেক আপনার জীবনে বোধহয় ইন করতে যাচ্ছে, আপনি যেটা বললেন হ্যাঁ, মুন্না ভাইয়ের কথাও আপনি বলছেন, ঠিক আছে, একটা ফ্রেন্ডশিপ ছিল, ঠিক আছে, বাট আপনার লেখাপড়ার কি হলো? লেখাপড়া সবাই জানার পরে কি বন্ধ করে দিল? না না, তখন আমি কোচিংটা করতেছি। মানে কিসের কোচিং করছেন? ওই স্কুলে একটা পার্সোনালি ভাবে মানে আর কি, যারা এসএসসি তে 1 সাবজেক্ট 2 সাবজেক্ট যারা খারাপ করছে ওদেরকে মানে ফ্রিতে আর কি কোচিংটা করানো হইতো। পরবর্তীতে পরীক্ষা দেবার জন্য? হ্যাঁ হ্যাঁ। আরে সেই তো কোচিংটা আপনি করছেন হ্যাঁ, আমি তখন? করতেছি। তো আচ্ছা, অনেকের সাথে আমার রিলেশন ছিল বোধহয় 2 মাস। ওকে। তো অনেকের সাথে আমি কথাবার্তা এটাই আপনার জীবনের প্রথম লাভ, নাকি এর আগে 2-3টা হয়েছে? না না না, এটা আমি লাভও বলতে পারি না, বাট এটা এক ধরনের সম্পর্ক। একটা হ্যাঁ, ওকে ভালো লাগতো। তো অনেকের সাথে রেগুলার কথা বলতে বলতে একটা একটা মানুষের সাথে কথা বলতে বলতে কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়, যার সাথে আমি সারাদিন এত কথা বলি, হুম হঠাৎ হুম করে যদি এই মানুষটা ভ্যানিশ হয়ে যায়, হুম হুম হুম। তো তখন কিন্তু টেনশন লাগে যে মানুষটা গেল কই। তো আমি অনেককে এতবার কন্ট্যাক্ট করছি, অনেকে নাম্বার করলাম, বাট আমার নাম্বার রিসিভই করতো না। তো এর মধ্যে দেখা গেছে আমার একটা বিয়ের প্রস্তাব আসলো। আসলো এটা ফিল্ম ইন্ডাস্ট্রিজ এর ডিপ জল, হুম হুম। ওর ফুফাতো ভাই। আপন ফুফাতো ভাই? হ্যাঁ। নায়িকা হওয়ার যথেষ্ট সম্ভাবনা। ওকে। তো আহ, আগে বলুন বলুন বলুন, হ্যাঁ। ও যখন আমাকে ফার্স্ট দেখতে আসছে, আমি যখন ছেলেকে দেখছি আমার চোখ দিয়ে পানি বেরোতেছে যে আহ, এই ছেলের সাথে তো আমার সম্ভব না। আর প্রেমার হাজবেন্ড দেখতে যথেষ্ট ভালো। তো যখন ওই ছেলেটা যখন দেখতে আসছে, ও তো মানে ফার্স্ট দেখাতে আমার হাতে টাকা দিছে। তারপর দেখা গেছে যে চইলা যাওয়ার সাথে সাথে মানে ঘটককে দিয়ে ও আইসক্রিম চকলেট এগুলি অনেক কিছু পাঠাইছে। হুম হুম হুম। কিন্তু আমি তো বলতেও পারতেছি না যে ছেলে আমার পছন্দ না, একেবারেই পছন্দ না ছেলে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আমার বড় ভাইকে বললাম, বাদল ভাইকে, যে ভাইয়া দেখেন, আম্মু তো একেবারে পাগল হয়ে গেছে যে এর কাছে আমার বিয়ে দিব। মানে যেরকম ও আমার ফ্যামিলিকে, মানে ও যখন আসছে মানে ওর পুরো একেবারে আমার ফ্যামিলিকে ইমপ্রেস করে ফেলছে। আমার বড় ভাই বলতেছে আচ্ছা দাঁড়া দেখি ছেলেটা কিরকম। হুম হুম। তো তারপর দেখা গেছে যে ওর ওর ফ্যামিলি যখন দেখতে আসছে, তোর ফ্যামিলির সাথে আমার বড় ভাইদের সাথে কেমন একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। হুম হুম। আর বিশ্বাস করবেন, যখন ওর সাথে আমার বিয়ের কাজটা যখন চলতেছিল, আমি তখন খুব নামাজ পড়তাম। একদিন ফজর বেলা আমি নামাজ পড়ে অনেক কান্না করতেছি যে আল্লাহ, তুমি যদি ওর সাথে আমার জোড়া রেখা থাকো, হুম। তাহলে ওর সাথে আমাকে মিলাও, না তো কোনোভাবে ওর সাথে আমার কাটায় দাও তুমি। তো ঠিকই ওর সাথে আমার বিয়ে ভেঙে গেছে। তারপর এখান দিয়ে কয়েকদিন অফ চলতে চলতে আমার আম্মুর একটা ফ্রেন্ড হুম। আমার আম্মুর সাথে একই ক্লাসে পড়ছে, উনি ওনার ছোট ভাইয়ের জন্য বউ দেখতেছে। আচ্ছা। আর আমার মার বাসা যেহেতু নয়া বাজার,
আর আমি নয়াবাজার এলাকাটা খুব ভালো করে চিনি। তো এখন বলতেছে যে আমার মার খুব অসুস্থ। মানে আমার মানে যে বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছে উনি আমার মার সাথে একই ক্লাসে পড়ছে। ওকে। আর যে ছেলের সাথে প্রস্তাবটা নিয়ে আসছে উনারা 10 ভাই বোন। তো এটা সবার ছোট ভাই। হুম, হুম। উনার বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছে আর বুঝতে তো পারেন যে বোনরা কিরকম বয়সের হতে পারে যেহেতু আমার মায়ের বয়সে। হুম, হুম, হুম। তো যখন প্রস্তাবটা নিয়ে আসছে তো ঘটকও বলতেছে যে এরকম ছেলে অনেক ভালো, ছেলে নামাজ পড়ে আর তাড়াতাড়ি বিয়েটা করাবে। খুব দ্রুত তো বিয়ে আমার করবে। আম্মু যেহেতু নয়াবাজারের তো উনি উনার ব্যাকগ্রাউন্ডটা একটু মানে আল্টিমেটলি দেখে একটু একটু জানি যে যার প্রস্তাব এসছে তারাও কি পুরান ঢাকার লোকাল? হ্যাঁ পুরান ঢাকা। ওকে। তো আমার আম্মু মানে আমাদের মামাদেরকে দিয়ে একটু গাড়িটা দেখছে যে হ্যাঁ ছেলের যথেষ্ট সম্পদ আছে, ছেলে ভালো। হুম, হুম। ছেলের মানে ২টা-৩টা বাড়ি আছে। ছেলের ২০টার মতো দোকান আছে। ওকে। তো আমার আম্মু বলতেছে যে আমাকে বলতেছে যে তুই কোনো কাজ-টাজ তো কোনো কিছুই জানোস না। হুম, হুম। আর শুধু বসে, বসে খাবি। হ্যাঁ, হ্যাঁ। তো বলতেছে কোনো কাজ জানোস না। আর এটা হলো গিয়ে যে মা অসুস্থ আর পুরা খালি বাসা তুই যেমনি চলতে চাবি তাহলে ওভাবেই রাখবো। হুম, হুম। হ্যাঁ? মানে তুই ভালো থাকবি। হুম, হুম। তো মার পছন্দ তো ঠিক আছে আমিও চিন্তা করলাম এখানে অনেকের কোনো খবর নাই। তো আমি চিন্তা করতেছি যে তুই যখন আমার সাথে কোনো কনট্যাক্ট করসনি তো ওকে আমার কাছে একটু ভালো লাগতো। বাট ওর কোনো খবরই নাই। তো আমি বলতেছি যে মা যখন বলছে আমি রাজি হয়ে যাই। হুম, হুম। তো মানে ছেলেকে দেখার আগে আপনি রাজি হয়ে গেলেন। আমি বলছি যে ওই একটু বলছে যে তোর ফ্যাসিলিটি পাবি ভালো। আমি তো আচ্ছা। আসলে ঘুমের থেকে উঠি ১২টা-১টার দিকে। ওকে। মানে এই অবস্থা। মানে কেউ কোনো ইন্টারফেয়ার করবে না আমার পার্সোনাল লাইফ এ। হ্যাঁ, আরামসে কিন্তু থাকতে আসলে আমি তো পারবো। জানতাম না টাকা যে পয়সার কোনো মানুষ অভাব নেই। যেরকম চিন্তা করে আপনার ওরকম আমি একেবারে ঠিক উল্টো জানি না। না একটা কথা এরকম বলে যে মেয়েরা নাকি ইদানিং অনেক বেশি বৈষয়িক হয়ে যাচ্ছে। জামাইয়ের কি আছে সেটাই আগে ফার্স্ট। তারপরে হচ্ছে জামাই। ওকে, উই হ্যাভ বেস্ট এক্সাম্পল। বিথি ইজ হিয়ার। আপনারা ওর কাছ থেকেই শুনতে পারেন। যাই হোক আপনি একজনকে দেখলেন মানে ওভারলুক করলেন। একজনের প্রপার্টি আছে বা আরামসে থাকতে পারবেন। সো না দেখেই মোটামুটি ওকে করে দেয়া। তো ওকে। উনার বোন আইসা ফার্স্টে দেখে গেছে। মানে উনার বোন এমন শুরু করছে মানে খুব তাড়াতাড়ি বিয়েটা করায় দিবে। আচ্ছা। তো আমি বিয়ের জন্য কোনো মতো ভাবে রাজি হইলাম। তো বিয়ে হইল। আমার হাসব্যান্ডের সাথে আমি ২ মাস অবশ্য ফোনে কথা বলছি। উম বিয়ে হওয়ার আগে। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে মানে আমার এনগেজমেন্টটা হইছে শবে বরাতের পর। আচ্ছা। আর রোজার পরে আমার বিয়েটা হইছে। ওকে। তো যখন আমার হাসব্যান্ডের সাথে কথা বলছি, ও মানে খুবই কম কথা বলে। আমি যেরকম আমার থেকে এক্কেবারেই ডিফারেন্ট। আচ্ছা। পুরাই ডিফারেন্ট। তো ও কথাবার্তা বলছে। আমি শুনছি অবশ্য যে ও মানে ছেলে হিসেবে ভালো আবার অনেক আছে না যে স্ক্র্যাচ করে যে আর্ট করে যে হুম, হুম, হুম। ও এটা পারে। ও খুব ভালো স্কেটিং জানে। তো বিয়েটা হইছে। হওয়ার পরে যখন আমি শ্বশুর বাড়িতে যখন আমার ফার্স্ট যখন সময়গুলি যাচ্ছে, আমি দেখতেছি আমার হাসব্যান্ড এক্কেবারেই ভিন্ন। কারো সাথে যদি একটু আমি হাইসা কথা বলি ওটা তো আমার হাসব্যান্ড মাইন্ড করে। মানে কারো সাথে কথা বলা পছন্দ করে না। আর আমি যাদের সাথে ফ্রি ছিলাম ওদের সাথে কথা বলা আমাকে পছন্দ করে না। আমি বেশিরভাগ যদি মার বাসায় যাই ওটাও ওর পছন্দ না। আমার বাসা থেকে কেউ আসুক ওটা ওর পছন্দ না। মানে আপনার বাড়ি থেকে আপনার শ্বশুর বাড়ির ডিসটেন্স তো কাছাকাছি ছিল। ৳৩০ রিক্সা ভাড়া এমন। ৳৩০ রিক্সা ভাড়া একেবারে পাশাপাশি। হ্যাঁ। তো ও পছন্দ করে না। তো তারপর আমি মাঝে চিন্তা করতাম যে এমন কেন? আমি তারপর ওকে বোঝার চেষ্টা করছি। মানে ও এমন আমি ওকে দেখলাম যে ও এমন ওর লাইফে যদি কোনো কিছুর ক্ষতি হয় ও সবসময় আমাকে ব্লেম করে যে আমার জন্য হইছে। ওর সাথে যদি রাস্তাতে কারো সাথে ঝগড়া হয় ও বলবে যে আমার জন্য হইছে। মানে ও একটু এই পদের। ও অনেক ধার্মিক আমাকে জ্ঞান দেয়। আর আমাকে সবসময় মানে পর্দার ভিতরে রাখে। ঠিক আছে? ও যেরকম ভাবে রাখতে চেয়েছে আমি ওভাবে থাকার চেষ্টা করছি। আমার সাথে যাদের সাথে মানে ক্লোজ সম্পর্ক ছিল সবার সাথে আমার সম্পূর্ণ ডিলিট করে দিছে ওই। হুম, হুম, হুম। কারোর সাথে আমাকে কোনো খাতির রাখতে দিবে না। তো দেখা গেছে আমার শাশুড়ি যে ছিল, মানে শাশুড়ি সারাক্ষণ চাইতো যে উনার সাথে বসে আমি কথা বলুম। তো আমার কাছে এমন মনে হতো উনার সাথে আমি কি কথা বলুম? তখন আমি সংসারটা বুঝে উঠতে পারিনি। কারণ আমার ১৬ বছরে বিয়ে হইছে। তো আমি বুঝতে পারি না কোনো কিছু। হ্যাঁ, আরেকটা কথা কি যে বিয়ের আমার ১০ দিন আগে আমাকে অনেক ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে ওর মার নাকি অনেক মরার মতো অবস্থা ছিল। ওর মাকে নিয়ে অনেক প্রবলেম ছিল যার কারণে ও আমার সাথে যোগাযোগ করতে পারেনি। তো তখন আমি অনেক কথা বইলা দিছি যে, "ভালো হইছে আপনি আমার লাইফে থেকে চলে গেছেন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো গেছেন বলে আমার লাইফে একটা ভালো কিছু আসছে। তো হুম। আপনার সাথে এখন আমার কোনো কানেকশন নাই।" তো বলতো কি যে, "জীবনে একদিন তোমার সাথে আমার অবশ্যই দেখা হবে।" তো আমি বলছি, "ওই দিন যাতে আল্লাহ কোনদিনও না আনে।" তারপর দেখা গেছে যে আমার বিয়ের ৩ মাসের ভিতরে আমার আফসান আপা যে বোন, ওর ছেলের মানে সুন্নতে খাতনা ওটার একটা অনুষ্ঠান। তো ওই অনুষ্ঠানের মধ্যে আমি ৫ দিন আগে চইলা গেছি। মানে আফসানা আপা মানে কি আপনার আমার ৪ নাম্বার বোনটা। ৪ নাম্বার বোন। আচ্ছা। তো তো আমি আগের থেকে চলে গেছি তখন আমার শাশুড়ির শরীরটা বেশি ভালো ছিল না। আর আমার শাশুড়ি বেশিরভাগই অসুস্থই থাকতো। তো যখন গেছি আমার হাসব্যান্ড আমাকে যাইতে দিতে চাইতেছিল না। তারপর আমি আরকি জোর করে গেছি যে আমি গেছি। তো ওইখানে যাওয়ার পর আমার শাশুড়ি মারা গেছে। ওহহো! আমি বিয়ের অনুষ্ঠানেই ছিলাম। কিন্তু আমার হাসব্যান্ড আমাকে একটাবারও কল করে জানি না আমার শাশুড়ি মারা গেছে। ও আমার সাথে এরকমই রাখছিল। তো আমি তো ভাইয়া পার্লার থেকে সাইজা গুইজা গেছি। মানে একেবারে আমি পরিপাটিভাবে। তো যখন আমার মামাতো বোনরাও অনুষ্ঠানে গেছে তো ওরা তো নয়াবাজারেই থাকে। হুম, হুম, তো হুম। আমার মামাতো বোনরা বলতেছে ফোন করে আমাকে অ্যানাউন্সমেন্টে শুনলাম তোর শাশুড়ি মারা গেছে আর তুই অনুষ্ঠান খাইতেছস কিভাবে? হুম, হুম, হুম। তখন আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম
তো আমি আমার বড় ভাই বাদল ভাইকে বললাম যে বাদল ভাই আমাকে নিয়ে একটু বাসায় দিয়ে আসেন, আমার আম্মুদের সবাইকে জানালাম যে আমার শাশুড়ি নাকি মারা গেছে। তখন আমি আমার হাজবেন্ড মানে আমি গেছি বাসাতে, গিয়ে দেখি পুরো মহল্লার মানুষ ভৈরা রয়েছে হুম, হুম, হুম। লাশ সামনে, আর আমি একেবারে পরিপাটি ভাবে সাজানো। ওহো। আমি অনেক বড় একটা অপমানের মধ্যে পড়ে গেছি। আর আমার ননাসরা বলতেছে আমাকে যে তোমাকে খুব শখ করে আনা হয়েছিল ছোট ছেলের বউ, তুমি ভালোই প্রমাণ দিলা। আমার মা তোমার শেষ মুহূর্তে দেখতে পর্যন্ত পারলো না। কিন্তু আমার হাজবেন্ড একটাবার বলা উচিত ছিল যে ওনার অবস্থা সিরিয়াস, তুমি আইসা পড়ো, কিন্তু উনি আমাকে এই ব্যাপারটা বলেনি। যাই হোক, আমি একটা জিনিস বুঝতে পারছি যে আপনার হাজবেন্ডের সাথে আপনার ম্যাচিং এর জায়গাটাতে অনেক বড় প্রবলেম ছিল। সামহাউ সে যেভাবে চাইতো সেটা আপনি একসেপ্ট করতে পারতেন না, হুম। এবং একইভাবে আপনার আর ভাইয়া ও যিনি এমন ছিল, assistant- মানে ও জানে তারে দেওয়া আমাকে দিয়ে সন্দেহ করে, মানে কমেন্টস করে বসে, একটা বাজে কমেন্টস করে বসে যে ওর সাথে আমার এত কিসের কথা, জানে তারে দিয়া। ওকে, এটা এটা আপনি আপনার জায়গা থেকে যেভাবে দেখছেন সেটা এক পাক্ষিক ভাবে হয়তো সত্য। তার জায়গা থেকে যদি আমরা ভয়েস নিতাম তাহলে হয়তো সে তার জায়গা থেকে একটা এক্সপ্লেইন করতো, বাট হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা বেটার ছিল না, এটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, তারপর তারপর দেখা গেছে যে আমি গেছি, তো এই নিয়ে মানে মহল্লার সবাই তো আমার দিকে হাওয়া তাকিয়ে রয়েছে। তো যখন বলতেছে তখন আমার বড় ভাই বলে ও হচ্ছে ছোট মানুষ, ও তো বুঝতে পারেনি আর ও তো জানেও না, ওরা আপনারা মাফ করে দেন। তো যাই হোক, এখান দিয়ে আমার মানে ননদের সাথেও মনে করেন যে আমার সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেল। তো আস্তে আস্তে আমার কাছে খুবই একা লাগতো, আমাকে বাসায় যেতে দিত না কারোর সাথে। আমার আম্মুরাও মানে আমার হাজবেন্ড এই বিহেভটা দেখে না খুব মাইন্ড করতো। ফার্স্টে ফার্স্টে আমার আম্মু কষ্ট পাইতো। এখন কথা কি, আমরা যে যাচাই করছি ছেলের ব্যাপারে, ছেলে তো ভালো, কোনো দিক থেকে কোনো খারাপ কোনো কিছু নাই, কিন্তু এখান দিয়ে যে ও যে এক ঘুইরা চাইতে, ও যে তার সাথে মিশে না, এটা তো এটা সবাই কেউ জানে না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, প্রিয় শ্রোতা। আমরা একটা জিনিস আপনাদেরকে একটু নক করতে চাই, আমরা এই জায়গায় একটা বিরতি নিব, তার আগে আপনাদেরকে বলছি স্টোরি এখন যে জায়গাটা এসে দাঁড়িয়েছে, দিস ইজ নট দ্য স্টোরি, দিস ইজ আ ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি। এবং এটা আজকে অনেক বড় মাপের একটা স্টোরি, এটা কোথায় গিয়ে বাড়ি দেবে ইভেন ইউ ক্যান্ট ইমাজিন। অনেক লম্বা একটা সময় ধরে আমরা ওর পারিবারিক জায়গাতে আছি, কিন্তু ওর জীবনের গল্পটা এত বড় একটা সোশ্যাল অ্যাওয়ারনেস এর জায়গা, সামাজিক সচেতনতার জায়গা, যেটা আজকে প্রত্যেকটা মানুষের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি এই পর্যায়ে এসে সবাইকে বলবো যে ধৈর্য ধরে আজকের অনুষ্ঠানটা একেবারে শেষ পর্যন্ত শোনার জন্য। আমরা মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই, আর আজকের গেস্টের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, ওকে যদি আপনারা দেখতে চান, ওর স্টোরি যদি আপনারা ডাউনলোড করতে চান, ইভেন ওর সাথে ওর মতো করে যদি স্টোরি বলার জন্য আপনারা আসতে চান, পুরোনো গল্পগুলো ডাউনলোড করতে চান, এবং আপনারা যদি আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, সেক্ষেত্রে আমার ফ্যান পেজে আপনারা চলে আসতে পারেন। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। আপনারা চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজেও, ওখানে আমাদের অনুষ্ঠান নিয়ে যাবতীয় তথ্যাবলী আপনারা পাবেন। আমি ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। FM 89.2। Close Up presents Hello 8920। Close Up, the closer, the better। 4 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরি আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে এখানে বিথি তার জীবনের গল্প বলছে, এবং বিথির মতো করে আপনিও যদি আপনার জীবনের গল্প বলতে চান, সেক্ষেত্রে আমাদের সঙ্গে ফোনে কথা বলুন। ফোনে আপনার জীবনের গল্পের ছোট্ট একটু রেকর্ড করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, ওখানে আসলে আপনারা বিথিকে দেখতে পাবেন। এবং যারা ফেসবুকের এসে স্টোরি বলতে চান, তারা আমার পেজটিতে এসে ইনবক্সে আপনার স্টোরিটা খুব ছোট করে লিখে আপনার সেলফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি পার্সোনালি নিজে তার সঙ্গে যোগাযোগ করবো। আর আমার পেজটি হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। বিথি, আমরা যে জায়গাটা ফিরছি, আপনার হাজবেন্ডের সাথে আপনার সম্পর্ক ভালো যাচ্ছে না, এরকম একটা অবস্থা, এবং সে কোনো বিষয়তেই আপনাকে শেয়ার করে না। হ্যাঁ, তারপর? তো মানে উনি যে একটু অন্যরকম ছিল, এটা তার মানুষ এটা বলবে না। কোন মানুষের খারাপ বাজে কোনো কিছু থাকলে ওটা বলে। তো উনি যে এক ঘুরা ভাবে থাকে, ওটা তো আর আমার আম্মুরা যাচাই করে বলতে পারে না। আমার আম্মুরা যখন আমার সাথে দেখা করতে যাইতো, আমার হাজবেন্ড কারোর সাথে দেখা করে না, মানে কারোর সাথে কথাও বলে না, তো ওর মতো একা ভাবে থাকে। তো যাই হোক, তারপর আমার আম্মু এটা মেনে নিছে। তো তোকে তোকে তো ভালো রাখছে, তুই তো ঠিক আছোস, এটাতেই আমাদের যথেষ্ট। তো আমার বিয়ের 8 মাস পর আমার বেবিটা আমার কনসেপ্ট করি আমি। ওকে। তো যখন বেবিটা কনসেপ্ট করি, তো তখন আস্তে আস্তে আমার যে হাজবেন্ড যে বোনরা, ওরাও আস্তে আস্তে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তো ওদের সাথে আমার ভালো মিল হয়। তারপর বেবিটা যখন আস্তে আস্তে বড় হইলো, তো আমি দেখতেছি মানে আমার হাজবেন্ডটা একটু একটু চেঞ্জ হয়েছে।
চেঞ্জ বলতে কি, ও আমাকে একটু একটু ফ্রিডম দিতেছে। মানে আমি মার বাসায় যেতে পারতেছি। হুম, হুম। ও কারোর সাথে মিশুক বা না মিশুক, বাট আমাকে একটু ছাড় দিতেছে। আচ্ছা। এমনকি যে আমার বড় ভাইকে নিয়ে আমি গত বছর আগের বছর আম দার্জিলিং থেকে ঘুরে আসছি। হুম, হুম, হুম। আমার হাসব্যান্ড আমাকে সম্পূর্ণ খরচ টরচ দিয়ে আমাকে পাঠাইছে। মানে আমার হাসব্যান্ড আমাকে একটু ছাড় দিতেছে এবং আমাকে হাতে মানে টাকা পয়সাও যথেষ্ট দিতেছে আমাকে খরচ করার জন্য। হুম, হুম, হুম। তো আমার হাসব্যান্ডের সাথে আমার মানে হ্যাঁ, একসাথে থাকলে তো অল্প ঝগড়া বিবাদ তো হয়। বাট চইলা গেতেছে, আমার লাইফটা চইলা গেতেছে। তারপরে আমার হাসব্যান্ডের বাসাতে অনেক ভাড়াটিয়া আছে। হুম, হুম, হুম। ওদের সাথে আমি আম কথা বলি। আমি যে একটা বাড়িওয়ালি, মানে ওদের সাথে আমি আমার ওয়েট পর্যায়ে আমি কথা বলি। হুম, হুম। ওদের কোনো প্রয়োজন হলে আমাকে বলে, আমার কোনো প্রয়োজন থাকলে ওদের বলি। বাট এভাবে ওদের সাথে অতটা ক্লোজ না। তো আস্তে, আস্তে আমার হাসব্যান্ড দেখে যে আমি একা থাকি, কারোর সাথে অতটা কথাবার্তা কমই বলি। হুম, হুম, হুম। তো আমার হাসব্যান্ড মানে মাঝে, মাঝে বলে যে, কম বেশি কথা বইলো।" তো দেখা গেছে আমাদের একটা ফ্ল্যাট ৬ মাস ধরে খালি পড়ে ছিল। আচ্ছা। মানে আমার হাসব্যান্ডের অনেক ব্যাপার থাকে, এরকম দেব না, ওইরকম দেব না, ইয়াং ছেলে দিব না, এরকম দিব না, সেরকম দিব না। সবকিছু নিয়ে একটা প্রবলেম করে। হুম, হুম, হঠাৎ হুম। করে একজন ভাড়া নিয়ে আসছে, তো ওদের আর্জেন্ট রুম লাগবে। জি। ফ্যামিলির সদস্য হইলো গিয়া মানে ছেলের বউ, ছেলে, শাশুড়ি আর উনার ৩ টা বাচ্চা হুম, হুম, হুম। আর একটা ননদ। আর বড় ননদকে বিয়ে দিয়ে দিছে। হুম, হুম, হুম। তো আমি বলতেছি যে, "আপনার ননদ কত বড়?" আমি আবার জিজ্ঞেস করলাম। তো বলতেছে, "আমার ননদ ক্লাস 8 এ পড়ে।" আচ্ছা। আচ্ছা। বলতেছে যে, "আমার যে বড় মেয়ে ও মাদ্রাসায় পড়ে, ও এখানে থাকে না।" হুম, হুম, হুম। আর আমার হাসব্যান্ড বেশিরভাগ বাইরে টাইরে থাকা পরে আমি বাচ্চা-কাচ্চা নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি করি। আমার ননদ স্কুল থাকে, আমার শাশুড়ি ঘরে একা থাকবে। এরকম আরকি আমাদেরকে বোঝানো হইছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো উনারা ডিসেম্বরের ২০১৪ হুম, হুম। ডিসেম্বর ১ তারিখে উনারা বাসায় আসে। তো আমি যাই বাসায় দেখতে। তো দেখি ওরা ঘরদোর পরিষ্কার করতেছে। দেখি আরো ২ টা মেয়েও পরিষ্কার করতেছে। আমি বলতেছি, "এখান থেকে কি আপনার ননদ এটা?" তো বলতেছে যে, "না, এরা আমার ননদ না। আমার ননদ আমার মামা শ্বশুরদের বাসায় আসছে, ও আসতেছে।" আচ্ছা। তো আমি বলতেছি, "আচ্ছা ঠিক আছে।" তো আমি আস্তে করে উপরে উঠে গেছি। তো তখন দেখি নিচ থেকে জানি উঠতেছে। আমি উপরে উঠে চলে আসছি। তো আমাদের আবার বাসার নিয়ম কি রাতে ১০টার দিকে গেটটা আটকে দেওয়া হয়। আর আমাদের বাসার নিয়ম আরেকটা আছে, আমাদের পানিটা টাইম টু টাইম ছাড়া হয়। সারাক্ষণ পানিটা দেওয়া হয় না। তো আচ্ছা। ওরা আবার এটা জানতো না যে পানিটা যে টাইম টু টাইম দেওয়া হয়। হুম, হুম। তো ওরা পানি নিয়ে ফার্স্টে অনেক প্রবলেম করছে। কিন্তু আমি চিন্তা করতাম যে ভাইটা নষ্ট করার দরকার নাই। যদি পানির কোনো প্রবলেম হয়, ওটা আমি দেইখা নিমু। হুম, হুম। আমার হাসব্যান্ড তো বেশিরভাগ ঘরে থাকে না। আর আমার হাসব্যান্ডের আবার একটা শখ কি, ও কিন্তু কবুতর পালে। হুম, হুম। উড়ানিয়া কবুতর না আরকি, যে খুব দামি, দামি কবুতর, এক্সপেন্সিভ কবুতরগুলো ও আরকি পালে। হুম, হুম, হুম। যেগুলো আরকি উড়ায় না। ওগুলো আরকি অনেক প্রভাবশালী মানুষ ওর থেকে আইসা কিনা নিয়া যায়। আচ্ছা। তো ওরা এটা শখ আছে, ও সারাক্ষণ মানে আমি একা ঘরে থাকি, ও সারাক্ষণ ও আমাদের বাসার উপরে আরকি একটা রুমের মতো বানিয়েছে, ওইখানে মানে কবুতর পালে। ওই বেশিরভাগ ওখানেই ওর থাকা হয়। হুম, হুম, হুম। টাইম টু টাইম নিচে নামে আবার উপরে চলে যায়। সারাক্ষণ আমি একা থাকি বাচ্চাটাকে নিয়ে ঘরে। তো আমার কাছে খুব বোরিং লাগতো, অনেক খারাপ লাগতো। কতক্ষণ আর একা থাকা যায়, কারোর সাথে কথাবার্তা বলতে পারি না। আর আমাদের বাসায় আমাদের ভাড়াটিয়াগুলি মানে অনেকে বেশিরভাগ আমার হাসব্যান্ডকে ভালো করে চেনে যে কিরকম। তো এটার জন্য ওরা একটু আমার সাথে ডিস্টেন্স রেখে কথা বলে যে বাড়িওয়ালা পছন্দ করে না। তো যখন ওরা ভাড়া আসছে, আমি নিচে নামতেছি গেট আটকানোর জন্য আমার বেবিকে নিয়ে। তো দেখি, তো যে মেয়েটাকে নিয়ে আমি গল্পটা এখন শুরু করতেছি, এখন ওর নাম হলো গিয়ে মাহমুদা। মানে যে মেয়েটার সাথে সিঁড়িতে আপনার দেখা হচ্ছে বা কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ, যখন হইছিল তখন হ্যাঁ। আমি ওকে ক্লিয়ার ভাবে দেখিনি। হুম, হুম। আমাকে ক্লিয়ার ভাবে দেখেনি। বাট যখন আমি নিচে নামতেছি তখন ওর সাথে আমার দেখা। ও গেট খুলে বেরোছে, তো বলতেছে যে, "আপনি বাড়িওয়ালি?" আমি বলতেছি যে, "হ্যাঁ, তোমরা এই ফ্ল্যাটে আসছো? তোমার ভাবি এটা?" বলতেছে যে, "হ্যাঁ, আমার ভাবি।" তো আমার বাচ্চাটাকে বলতেছে, "আসো ঘরে আসো।" বাবুরে বলতেছে, আমি বলতেছি, "না, আমি এখন গেট আটকে দিয়ে যেতেছি। উপরে চলে যেতে হবে তাড়াতাড়ি।" তো আমি গেট আটকে উপরে চলে গেছি। তো ও দেখলো আমার ফার্স্ট টাইম। তো দেখার পর ওর পরের দিন আমার গেট নক করতেছে যে, "ভাবি একটু গেটটা খোলা যাবে? ছাদের উপর একটু কাপড় শুকাতে যাবো।" তো আমি বলতেছি যে, "না, আমাদের বাসায় রুলস নাই ছাদে যাওয়ার। কারণ ছাদে আমার হাসব্যান্ড কবুতর পালে। হুম, হুম। ওখানে কোনো ভাড়াটিয়াদেরকে যাইতে দেয় না।" তো আমি বলতেছি, "আমার পাশের অপোজিটে যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটা আবার একটু খোলামেলা। আমরা যেহেতু ছাদে যেতে পারি না, তো ওই ফ্ল্যাটটা একটু খোলামেলা। ওখানে আরো ৩ টা ফ্যামিলি আরকি ভাড়া থাকে। তো একটা জায়গায় খোলা রাখছে। তো আমার হাসব্যান্ড বলে, "মাঝে, মাঝে ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসবা, ভাল লাগবো।" তো আমি বলতেছি যে, "ওই সাইডে গিয়ে শুকিয়ে দাও কাপড়।" আমি গেটও খুলিনি। তো শুকিয়ে দিছে, ও আবার নক করতেছে। তখন আমার খুব বিরক্ত লাগে যে, কি আজব তো! আমি গেট খুলছি। আমি বলতেছি, "কি হইছে?" বলছে, "আপনি এই ঘরে থাকেন, আমি তো এই ঘরটা দেখি।" তো আমি বলতেছি, "আসো।" তো আসলো, ঘরে বসলো, দেখলো। ও আমাকে বলতেছে যে, "আপনার যে একটা বেবি আছে, আপনাকে দেখে তো বুঝাই যায় না।" হুম, হুম, হুম। আমার সাথে কথা বলতেছে। আমি বলতেছি, "ও আচ্ছা ঠিক আছে।" আমি বলতেছি, "তুমি কোন ক্লাসে পড়ো?" বলতেছে, "8 এ।" তো আমি তখন মনে, মনে ভাবছি ওর স্বাস্থ্যটা একটু দেখতে ভালো-টালো। আমি বলতেছি, "এত বড় মেয়ে ক্লাস 8 এ পড়ে?" হুম, হুম, হুম। তো ও বলতেছে, "না, আমার বাবা মারা গেছে তো। তো আমার বাবা যখন মারা গেছে, আমার ১ বছর পরীক্ষার গ্যাপ গেছে। আচ্ছা, আচ্ছা। তারপরে আবার দেখা গেছে যে আমি অসুস্থ ছিলাম, তখন আরেক বছর গ্যাপ গেছে। হুম, হুম, হুম। তো ওর ২ বছর পড়ালেখা নষ্ট হইছে।" আচ্ছা ঠিক আছে। ও কথাবার্তা বলে ও চইলা গেছে। তো মাঝে, মাঝে আমি দেখতাম ও আরকি ও একটা ভিড়ের মাঝে বড় হইছে। তো আমাদের বাসায় তো সবাই গেট আটকায় রাখে। তো ও দেখা যাইতেছে ছুটতেই মানে নিচে থেকে উপরে আইসা পড়ে। আইসা আমাদের ওই ফ্ল্যাটে গিয়া ওই ফ্ল্যাটের মানুষদের সাথে কথাবার্তা বলে। তো আমি যখন গেট খুলি, ওকে দেখি ও দৌড় দিয়ে আমাকে দেখে নিচে চলে যায়। তো আমি ওদেরকে বলি যে, "এই মেয়েটা তো আবার উপরে আসে কেন?" বলতেছে, "না ভাবি, ওর তো একা, একা ভাল লাগে না, এটার জন্য উপরে আসে।" তো আমি বলতেছি,
তাও ওরা নিচে থাকে, নিচেই যথেষ্ট। অযথা এত উপরে ওরা এত দেখলে আবার আমার হাজবেন্ড দেখলে মাইন্ড করবো, বুঝেন না? বলতেছে হ্যাঁ ভাবি বুঝি তো, এসে ওরা এটা কার সঙ্গে বলছেন? ওর হ্যাঁ, ভাবিকে? না ওর ভাবিকে না, তাহলে? ওই সাইডে যে ভাড়াটিয়ারা ওদেরকে জি, বলতেছি। ওকে। কারণ ওই সাইডে আমার বয়সের আরো বউরা মানে কাপলস ভাড়া থাকে, হুম, তাদের হুম, একটা হুম, করে বেবি আছে। তো ওদের সাথে কথাবার্তা বললাম। তো বলার পরে যখন আমি ঘরে এসে পড়ছি, ওর ভাতিজি মাদ্রাসা থেকে ছুটিতে আসছে। হুম, হুম। ওর ভাতিজিকে নিয়ে আবার আমার উপরে আসছে আমাকে দেখানোর জন্য যে দেখো আমাদের বাড়ির এটা খুব ইয়াং। মানে ও ওদের ফ্যামিলিতে যেই আসে ও আমার উপরে নিয়ে আসে আমাকে দেখানোর জন্য, ওকে। আমাদের বাড়ি লিখে দেখা যাও। বাই দ্য ওয়ে, আসলে আপনি অনেক ইয়াং বাড়িওয়ালি। কারণ সাধারণত বাড়িওয়ালি বলতে আমরা যেটা বুঝি সাধারণত একজন মহিলা হবেন, হ্যাঁ, ভদ্র মহিলা। তো সেক্ষেত্রে আপনি ইয়াং, সেক্ষেত্রে হয়তো আপনাকে দেখাতে এসছে। হ্যাঁ, বলুন ও তারপর। বেশিরভাগই মানে ছুটতেও আমার কাছে আইসা পড়ে। হুম, হুম, তো বলে যে আমার না তোমাকে অনেক মানে ফার্স্টে আপনি আপনি বলতো, হুম, তারপর তো ভিতরে চলে আসলো। হুম, হুম। বলে আমাকে না ভাবি তোমাকে অনেক ভালো লাগে। তা আমি বলতে আমি মাঝে মাঝে চিন্তা করি যে কি এই মেয়েটা আজব। ভাতিজাকে দেখাতে ভাতিজি ভাতিজিকে যে দেখাতে। ভাতিজিটা মাদ্রাসা থেকে আসছে, ওকে। ও ভাতিজিটা ওর থেকে আবার 3 বছর ছোট। হুম, 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 তো ওই ভাতিজিটা আমার ঘরে আসে। তো আমি মাঝে মাঝে ভাতিজিকে বলি যে তোমাকে তো মাদ্রাসা দেওয়া ভুল করছে, ওকে মাদ্রাসা দেওয়া বেশি ভালো ছিল। হুম, 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 ওর ভাতিজিও হাসতো। তো ওর ভাবি ওর ভাবি আমার সাথে তখন একটু ভালো খাতি ছিল। হুম, হুম, তো মাঝে মাঝে ওর ফ্যামিলিটা আবার একটু এই পদে ছিল, মানে মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারে। তো দেখা গেছে যে ওদের বাসায় কোনো গেস্ট আসতো, চুলাতে কোনো রান্না টান্না বসাবে, ওদের চুলা শর্ট পড়ছে, আমার কাছে এসে পড়ছে যে ভাবি একটু আপনার চুলাতে একটু দিই। তো ভাবি যখন রান্না টান্না দিত আমার হাজবেন্ড তো বেশিরভাগ উপরেই থাকতো। হুম, হুম, হুম। তো আমার সাথে বসে কথা বলতো, হ্যাঁ বড় ননদ আসছে এই সেই, মানে ওনাদের ফ্যামিলির চাপটার আমার কাছে উঠাইতো অনেক এই সেই। আর মানে ওই মেয়েটার ব্যাপারে আমাকে অনেকই, মাহমুদার ব্যাপারে আমার কাছে অনেকই নেগেটিভ অনেক কিছুই বলতো। তো তখন থেকে আমি ধারণা নিয়ে বসছি যে এই মেয়েটা আসলে একটা খারাপ মেয়ে, বাজে। মানে ও আসলে একটু কিরকম ছিল, একটু খুবই চঞ্চল টাইপের ছিল, খুব জলি মাইন্ডেড ছিল। মানে আমি মাঝে মাঝে মনে করি সেন্স বোধহয় কম ছিল। ওই সময়টাতে মনে করতেন। হ্যাঁ, হুম, তো আমি আসলে ওকে দেখলে খুব বিরক্ত ফিল করতাম। আর ওর ভাই আবার একটু মানে ধার্মিক টাইপের ওর ভাইও ছিল। হুম, হুম, যার কারণে ওদের ঘরে টিভি আর ছিল না। হুম, হুম। তো ও আবার নাটক টাটক গান টান খুব পছন্দ করতো। তো ছুটতে আমার রুমে আসতো টিভি দেখার জন্য। আচ্ছা। তো ওর এই জিনিসগুলি দেখে না আমার না মাঝে মাঝে খুবই বিরক্ত লাগতো। দেখা গেছে আমি বসে টিভি দেখতে চলে এসে আমার সাথে নানান তানান পেঁচাল শুরু করতো। আমি বলছি কি এগুলি কি শুরু করে কোনো এগুলি? হেজিটেশন নাই। মানে হ্যাঁ, ওর ফ্যামিলি চাপটা নিয়ে আমার সাথে বসতো কথা বলতে। তো আমি বলতেছি যে দেখো তুমি ওর সাথে এগুলি না শেয়ার করো না, এটা তোমাদের ব্যাপার। আর আমাকে বলছো আশেপাশে আর কাউকে বলো না। হুম, 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 সবার সাথে তো যেহেতু মিশো। তো ও আমার সাথে খুবই মানে কথাবার্তা বলতো। ওর ভাতিজিও আসতো। তো অনেক সময় আমি আমার হাসব্যান্ডের ডিসকাস করতাম যে দেখেন না নিচের মেয়েটা বারবার এরকম ঘরে আসে, আমার একেবারে বিরক্ত লাগে। আমার হাসব্যান্ডের পয়েন্টটা কি জানেন? আমি যাকে পছন্দ করবো ওটা আমার হাসব্যান্ড বলবো না ঠিক আছে। আর যাকে আমি ভালো বলবো আমার হাসব্যান্ড ওকে দেখতে পারবো না। ওকে। তো তখন আমার হাসব্যান্ড বলে ঠিক আছে মেয়েটা একা একা থাকে, মাঝে মাঝে কথাবার্তা বইলো, ওই এইরকমই ওর চরিত্রটা এরকম, আসলে খারাপ না, কথাবার্তা বইলো। হুম, 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 আমি বলি আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা আমার ঘরে আসতো। আর আমার যে সাথের যে ফ্ল্যাটটা ছিল, যে ফ্ল্যাটটা অনেক খালি ছিল, ওই ফ্ল্যাটের মধ্যে আমার মতো একটা ভাবি আছে। ওই ভাবির ছোট বোনও আবার আমাদের বাসায় বেড়াতে আসছে। হুম, 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 ওর নাম আবার আফরিন। তো মাহমুদার সাথে ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হলো, যেহেতু একই ক্লাসে পড়ে। তখন ওরা দুজন মিলে খুব আড্ডা করে। হুম, হুম, তো তখন আমার কেন যেন আমার ভিতরে খারাপ লাগতো যে মেয়েটা আমার রুমে প্রতিদিন আসে, এখন আসে না কেন? আর এখন ওর সাথে এত মানে আমি আসলে ছোটবেলা থেকে খুবই পজিটিভ একজন। হুম, হুম। মানে আমার একটা জিনিস কি যে আমারটা আমারই। এটাতে কারো কোনো শেয়ার নাই। হ্যাঁ, ওকে, মানে বুঝতে এরকম পেরেছি। আমি আমি ছোটবেলা থেকে একটু এরকম। তো আমি দেখছি, দেখে আমি অতটা কেয়ার করিনি। ঠিক আছে। হুট করে দেখি মেয়েটা ১০-১২ দিন আর নাই বাসায়। ওদের বাসার ঘর তালা। তো তখন আস্তে আস্তে মেয়েটাকে আমি একটু মিস করতেছি যে হুম, হুম, আসে না কেন? এই সময়তে তো ও নাটক দেখতে আসে, এই করে সেই করে। আসে না কেন? তো ওর কোনো খবরই নাই। একদিন দেখি ওর বড় বোন আমাদের বাসায় দেখি ওদের ঘরে তালা খুলতেছে। তো আমি নিচে ঝুঁকি দিয়ে বললাম যে আচ্ছা আপনার ছোট বোন কই? তো বলছে ও তো মামাদের বাসায় আজকে ১০-১২ দিন ধরে ও ওখানেই থাকতেছে। আমি বলছি ও না আসলে ওরে দেখি না তো এটার জন্য একটু বললাম। তো ওই আবার গিয়া ওর বোনরে বলছে যে বাড়িয়ালি তো তোরে খুঁজতেছে, কি এমন জাদু করছে যে বাড়িয়ালি তোরে খুঁজতেছে। হুম, 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 ও বাসায় এসে দৌড় দিয়ে আমার উপর আসছে। হুম, আইসা বলতেছে তুমি নাকি আমারে খুঁজছো? আমি বলতেছি যে হ্যাঁ খুঁজছি, এভাবেই খুঁজছি, তুমি কইছিলা? হুম, বলছে আমার মামাদের বাসায় ছিলাম এই। ও তুমি আমারে খুঁজছো মানে একটু অন্য হুম, আমি হুম, বলতেছি যে হ্যাঁ খুঁজছি, মানে আমি নর্মালি নিছি। আচ্ছা ঠিক আছে। ও চইলা গেছে ঘরে। তো ওর সাথে আফরিনের সাথে আবার দেখা সাক্ষাৎ হইতাছে, আফরিনের সাথে ওর ভালো অনেক খাতির। তো একদিন কি হইছে, ওর যে ভাতিজি মিম ও আমার ঘরে আসছে, এসে টিভি দেখতেছে। তাই আমি বলতেছি কি ব্যাপার তোমার ফুপুর কোনো খবর নাই? এতক্ষণ তো ও আমার ঘরে আইসা পড়ার কথা, ও দেখে আসতেছে না। তো বলতেছে ও ফুপ্পি তো আফরিনকে নিয়া আমাদের ঘরে আড্ডা করতেছে, বই পড়তেছে গল্পের। তখন তো ডিসেম্বর শীতের সময় তো। তো বলতেছে যে দুজন মিলে এক কাটা নিচে খুব সুন্দর করে ইয়া করতেছে। তখন কেন জানি আমার ভিতরে একটু জেলেসি ফিল কাজ করলো যে মানে আমার দিক থেকে আমি আমার মতো গুছিয়ে বলতেছি এই কারণে যে আমার ভিতরে নেগেটিভলি কোনো কিছু ওর No, জন্য that's ছিল fine. না। But whatever you feel, just আমি tell me. হ্যাঁ, আপনি আমার কাছে বলুন যেমন আপনার হয়েছে মতো আমি করে। বলতেছি। ফাইন, ওকে। হ্যাঁ, তো আমার কাছে খুব জেলেসি ফিল হইলো। আমি বলতেছি কি মিম এক কাজ করি, চলো নিচে যাই। ওদের নিচে আমি কখনো যাইতাম না। তো আমি বলতেছি চলো নিচে যাই। দেখি কি করতেছে ওরা। তো আমি গেছি নিচে। নিচে গিয়ে আমার আবার একটা সবসময় অভ্যাস থাকতো কি যে আমি
ওদের রুমের সবসময় বাইরে না দাঁড়ায় থাকতাম, ঘরে ঢুকতাম না। মানে বাইরে দাঁড়াইলে না রুমে কে কি করতেছে বেশিরভাগ দেখা যায়। তো আমি দাঁড়ায় দেখতেছি, দেখি দুজন মিলে একেবারে কাঁথার নিচে বৈশা একেবারে গল্পের বই পড়তেছে। তো তখন আমার কাছে না মানে কেন জানি খারাপ লাগতেছে হুম, হুম। যে আমার ঘরে আসতো, আমার সাথে তার এখন ওর পায়ে দেখি আমার ঘরে যাই না। তো আমি বলতেছি ওয়াও কত সুন্দর একটা দৃশ্য দেখলাম আমি। তো ও বলতেছে আরে তুমি আসছো আমাদের ঘরে, ও বারবার আমার ডাকতেছে আসো না আসো। আমি বলতেছি না। তো আমি আবার দুষ্টামি করে বলতেছি কি যে আমি তোমাদের নিয়ে একটা ছবি বানাবো, হুম, হুম। ছবির নাম থাকবে কম্বলের নিচে সম্বল। হুম, হুম। তো ওরা বলতেছে কি যাও ভাই এগুলি কি বলতেছো তুমি। তা আমি বলতেছি যে ভালোই তো। তো মানে আমি এগুলি বলে আইসা পড়ছি। তো কিছুক্ষণ পরে ও আবার উপর আসছে। আমি আবার এমন না, মানুষটা অনেক পচাই, আমি খুব পচাই। একটা ব্যাপার ধরে ফেলে না খুব পচাইতে থাকি। তো এখন ওরা উপরে আসছে, উপরে তো এখন ওদেরকে পচাইতে আছে। আমি বলতেছি যে এখন ঠান্ডা লাগতেছে না, আমি আমার ঘর থেকে কম্বল টাইনা দিই, ওইরা দুজন দাঁড়ায় কথা বলো। হুম, হুম। তো বলতেছে তুমি এমন করতেছো কেন, মানে ফার্স্টে না ও রাগ করে নিচে চলে গেছে যে কি ব্যাপার, হ্যাঁ আমার সাথে এত বাজাবাজি করতেছে কেন, ও নিচে চলে গেছে। আর বেশিরভাগ কিনা ওরা দেখলে না আমি খুব ইনসাল্ট করতাম সবসময়, মানে কারণ ওই মোমেন্টটাতে ওরা আমার এতই বিরক্ত লাগতো যে ওই মোমেন্টে যদি আমি কাউকে দুই চোখে দেখতে না পারতাম না ওটা ওকে। আর তখন ওর ভাবির থেকে যখন আমি আগে শুনতাম ওর ব্যাপারে যে এই ছেলের সাথে ওর এই কানেকশন ওই কানেকশন এতটুকু বয়সে এইরকম বেশি আর কি, বয়স আন্দাজে বেশি বুঝে বেশি ইয়ে করে, তখন ওর নিয়ে আমি একটা নেগেটিভ ঠিক আগে থেকে তৈরি করে রাখছি। কিন্তু আস্তে আস্তে কেন যেন ওকে আমি মিস করা শুরু করলাম। কারণ যেহেতু আমি একা থাকতাম ভাই, হুম। পুরো বাসায় একা থাকতাম, কার সাথে মিশতাম না, আমার ক্লোজ ওরকম কেউ ছিল না। তো ও বলতেছে যে তুমি এমন শুরু করতেছো কেন, এই সে আমাকে বলতেছে হ্যাঁ ভাবি একটা জিনিস এত বার্গেনিং করতেছো, তারপর আমি ওকে নিয়ে বার্গেনিং করতেছি। তো করাতে না আফরিন বলতেছে যে হইছে অনেক অতিরিক্ত করতেছেন আপনি ভাবি। তো আমি হাইসাই দুষ্টামি করে চলে গেছি। তো না তারপর ওর সাথে একটু কথাবার্তা বলা বন্ধ করছি আমি এভাবেই। তো আমি আগে না ও আমাকে এমন ভাবে বুঝে তো যে আমাকে অনেক লাইক করে, তো এটার জন্য আমি ভাবছিলাম যে হয়তো বউ আমাকে স্পেশাল মনে করে। হুম, হুম, হুম। তো যখন দেখছি না ও আফরিনের সাথেও কথাবার্তা বলে, তখন আমি চিন্তা করলাম যে না ওর অভ্যাসই এটা, আসলে মানে আমাকে ও স্পেশাল মনে অ্যাটিটিউডটা করে, এরকম। আচ্ছা। আমাকে স্পেশাল মনে হয়। তখন আমি চিন্তা করলাম যে না আমার এত ওরে নিয়ে এত ইয়া করা দরকার নেই। তো আমি ওই খালি ফ্ল্যাটটাতে গেছি, তো গিয়ে দাঁড়াইছি, দাঁড়ায় কথাবার্তা বলতেছি। তো বলার সাথে সাথে আফরিনও দাঁড়ায় কথা বলতেছে। তো ওই মাহমুদের সাথে আমি কোনো কথা বলতেছি না। তখন বলতেছে কি ভাবি তুমি কি আমার সাথে রাগ, তুমি আমার সাথে কথা বলতেছো না। আমি বলতেছি না এমনি, সবসময় কি মানুষ একরকম থাকে নাকি। তো হঠাৎ করে ও আইসা কি করলো আমার গালে একটা কিস করলো। ওকে। তখন ভাই কোথা থেকে জানি ঠান্ডা একটা বাতাস ছাড়লো। তখন এটা কি উত্তর দিক থেকে ছিল না দক্ষিণ দিক থেকে ছিল? কোন দিকটা দিল যাই না, বাট আমার মানে মানে ওই শাহরুখ খানের একটা মুভি আছে না मैं हूं ना, যখন শাহরুখ খানের চারদিকে যখন ভাইলেন বাজে না, তো আমার কাছে মনে হচ্ছে যে ভাইলেন বাজতেছে। তো আমি বলতেছি যে এটা কি করলা তুমি। তো তখন আপনি বলতে না, আপনি প্রস্তুত ছিলেন না আপনি। না না ওকে। মানে যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমি থাকতে থাকতে অনেক আমি আমার হাজবেন্ডের মতো হয়ে গেছিলাম। হুম, হুম। এটা যে নর্মালি যেটা সবার সাথে হয় আপন জনের সাথে, আমাদের ফ্যামিলিতে এরকম হয়, অনেকদিন হুম। পর দেখা হলে হাক করি, করে তারপরে জড়ায় ধরুন। কিস হয়। হুম। তো এখন আমার হাজবেন্ডের সাথে থাকতে থাকতে আমি আমার হাজবেন্ডের মতো হয়ে গেছি। মানে তো এখন ওরকমই ওদের আরকি। একটা মেয়ে মানে আমার কাছে একটা আজব ফিল হয়েছে। আমি কই, ওকে। এটা কি করলা তুমি। তো তখন আপনি হাইসা বলতেছে আপনি তো এটাই চাইছিলেন এতক্ষণ ধরে, এখন আপনার মন ঠান্ডা হয়েছে আমার বলতেছে। হুম, হুম, হুম। আমি আর কিছু বলি না। তো হইলো তারপর একদিন ও বলতেছে যে আমার মামার তো শরীর ভালো না, আমি আমার মামাদের বাসায় যেতেছি আমার আম্মুর সাথে। আহ যেখানে যেত আমাকে বইলা যেত, আমি এরকম কোনো কিছু কেয়ার করতাম না, ও বলতো। তো একদিন ওর মামাদের বাসায় গেছে, ওখান থেকে আমি আবার গান শুনতেছিলাম স্পিকারে, আমার বাচ্চাকে নিয়ে অনেক মজা করতেছিলাম, আমার বাচ্চার সাথে আমি আবার একা একা অনেক কথা বলি। বাই দ্য ওয়ে, এই ঘটনার পর থেকে ওর সাথে সম্পর্কটা অনেক স্বাভাবিক হয়ে গেছে। মানে আস্তে আস্তে একটু ভালো হইতেছে। আচ্ছা, বন্ডেজটা আরো খুব ভালো তৈরি হলো। ওকে। তো যে বাড়িয়ালি হিসাবে আমাকে একটু লাইক করার কারণ এটা যে ওরা মামাদের বাসাতেই থাকতো, ওর মামাদের বাসাতেই। হুম, হুম। আমাদের বাসা ৯ বাজার, ওর মামাদের বাসা জিন্দাবাড়, হুম, বেশি হুম। দূর না। তো ওরা বেশিরভাগই ওর মামাদের বাসাতেই থাকতো, ওদের পুরাটা ফ্যামিলি। তো যাই একটা কোনো কারণে ওর ভাইয়ের অবস্থাটা তখন ভালো ছিল না, যখন ওর ভাইয়ের অবস্থা একটু ভালো হলো তখন ওর ভাই চিন্তা করলো যে না আমাদের ফ্যামিলি নিয়ে আমরা আলাদা বাসায় থাকবো। হুম, হুম, হুম। তো তখনই ওদের বাসার ফার্স্ট বাড়িয়ালি আমি, ওরা এর আগে কখনো কোথাও ভাড়া থাকেনি। ও ওকে, ওকে। দ্যাটস এ ভেরি ইম্পোর্টেন্ট পয়েন্ট। কিন্তু ওদের মামাদের সাথে ওদের ভালো সম্পর্ক। হুম, হুম, হুম। তো ও ও আমাকে এত একটা ক্লোজ মানুষ হিসেবে ভাবতো। আমি মাঝে মাঝে আমার হাজবেন্ডকে যখন বলতাম যে মেয়েটা না আমাকে না অনেক বেশি ব্যক্তিগত বেশি কথা বলে, আমার কাছে ভালো লাগে না। তো আমার হাজবেন্ড বলে কি যে ও তোমাকে ফ্রেন্ডের মতো মনে করে, ও যখন বলবো তুমি শুইনো, মানে এগুলি বলতো আমাকে। আমার হুম, হুম। হাজবেন্ড থেকে আমি একটু গ্রিন সিগন্যাল পাইছি। ওকে। তো ও যখন ও যে মামাদের বাসায় বলতেছে যে গেছে, তো ওইখান থেকে মামাদের বাসা থেকে আসছে, আয়সা একদিন আমাকে বলতেছে যে জানো আমি আমার মামা তো বোনদের সাথে সবার সাথে অনেক ফ্রি, কিন্তু ওরা কেউ না আমার বোঝে না, আমার কথা কেউ শুনে না। আর ওর সাথে সবাই এমন বিহেভটা করে যে ওকে কোনো নাথিং পার্সন হিসেবে মনে করে। মানে কেউ ও পাত্তা দেয় না যেটা। ওর ফ্যামিলিতে ওর কেউ পাত্তা দেয় না, হুম, হুম। ছোট বলেন বড় বলেন সবাই ওর সাথে অনেক রাফ বিহেভ করে। আমি তো দেখছি, মানে আমাকে আমার ফ্যামিলির অনেকেই মানে ওর দুঃখের কাহিনী ওর বলতে থাকতো যে এই করে সেই করে, ওরে কেউ আদর করে না। আর ওর মার কারণে একমাত্র ওর ভাবি ওরে মানে সহ্য করতেছে, দেখা যাচ্ছে ওর মা যদি কখনো না থাকে তো ওর লাইফটা একেবারে উলটপালট হয়ে যাবো। তো ওর দুঃখের কাহিনী আমাকে বলতো, আমি শুনতাম।
তো যখন ও ওরটা বলতো তো মাঝে মাঝে আমি আমারটা একটু শেয়ার করতাম যে আমি যে একাকিত্ব ফিল করি বা আমার হাজবেন্ডের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন। আমিও মাঝে মাঝে একটু ওর সাথে আমার কথাবার্তা বলতাম। ওকে। আস্তে আস্তে দুজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো হইলো। আমি যেখানে যাইতাম ওকে আমার সাথে নিয়ে যেতাম। তারপর দেখা গেছে ও যখন স্কুলে যাইতো, স্কুলে এমন অবস্থা হয়েছে যে আমার যে মামাতো বোন অ্যামি করে নাম, তো অ্যামি আর ও একই স্কুলে পড়তো। হুম, হুম, হুম। তো ও যদি স্কুলে যাইতো মানে ওর সাথে আস্তে আস্তে আমার সম্পর্কটা ভালোই হইলো। যখন ও স্কুলে যেত ও যদি ৫ টাকা ১০ টাকা যদি একটা আচারও কিনতো, ও ডাইরেক্ট উপরে চলে আসতো আমাকে খাওয়ার জন্য। হুম, হুম, হুম। আর আমি যদি মনে করেন আমার হাসবেন্ডের সাথে বাইরে যেতাম যাই চাইতাম, আমার হাসবেন্ড যদি একটা আইসক্রিম টাইসক্রিম আমাকে কিনে দিত, আমি একটা আইসক্রিম বাড়তে কিনতাম ওকে দেওয়ার জন্য। এগুলো আমার হাসবেন্ড নোটিস করতো। মানে আমার হাসবেন্ড কি জানেন, মানে ও সবকিছু ভিতরে রাখে, ও পরে ব্লাস্ট করে এগুলি। আচ্ছা, আচ্ছা। তো ও দেখতো। তো আস্তে আস্তে আমি ওর সাথে খুবই ক্লোজ হইলাম। হইতে হইতে দেখা গেছে যে ও আমাকে ছাড়া কিছু বুঝতো না, ওকে ছাড়া আমিও কিছু বুঝতাম না। একটা মানুষের সাথে যদি ভাইয়া ২৪ ঘন্টার মধ্যে যদি ১৫-১৬ ঘন্টায় যদি একটা মানুষের সাথে আমি আড্ডা দিই, তো ওর সাথে কিরকম আমরা অভ্যস্ত হুম, হুম। পরিণত হয়েছে যে ওর সাথে আমি এতই ক্লোজ। তো ওর মামাদের বাসায় আবার তালিম হইতো। তালিমেও আমাকে নিয়ে যেত মাঝে মাঝে। আমি যাইতাম। ওর মামাদের বাসায় যেতাম। ওদের ওইখানে আমার সাথে মানে ওর মামাতো বোনদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা কথাবার্তা হইতো। সবাই আস্তে আস্তে ওদের ফ্যামিলিতে আমাকে খুব পছন্দ করতো। কিন্তু ও আমাকে নিয়ে না একটু বেশি পাগলামি করতো। তো আমার কাছে খুব ভালো লাগতো। কে না চায় যে নিজে একটা মানুষ আমি আরেকজনের কাছে খুবই স্পেশাল। হুম, এটা হুম, সবাই হইতে চায়। হুম, হুম। তো ও আমাকে খুবই স্পেশাল মনে করতো। তো আস্তে আস্তে মানে ওর সাথে আমার কথা বলতে বলতে আস্তে আস্তে আমি আমার ফ্যামিলির থেকে দূরত্ব হয়ে গেল আমার। মারেও বাসায় ফোন কম দেই, কথাবার্তা কম হয়। আর উইও মানে যে নাকি সারাক্ষণ মামাদের বাসায় ২৪ ঘন্টা যায় থাকতো, মামাদের বাসায় যাওয়া ছাড়িয়া দিল। মানে স্কুলে যায়, স্কুল থেকে কবে বাসা আসবে এই চিন্তায় থাকতো। হুম, হুম, হুম। তখন থেকে ওর আম্মু খেয়াল করতেছে যে ও নাকি আমার জন্য একটু বেশি পাগল হয়ে গেছে। আর ওদের ফ্যামিলির মাইন্ডটা যে কি বলবো আমি ভাইয়া বুঝাতে পারবো না। মানে ওর আম্মু থিঙ্ক করতেছে যে ওরা কি পড়ালেখা নষ্ট হইতেছে আমার পাল্লায় পইরা। ওকে। তো আস্তে আস্তে ওর আম্মু বলতেছে এই বাসায় ছেড়ে দিব আমরা। পানি নিয়ে সমস্যা হয়, এই হয় সেই হয়, বাসা ছেড়ে দিমু। আর উই একটু পড়াশোনাতে অমনোযোগী হইতাছে। তো তখন ওরে আমি বললাম যে তুমি এক কাজ করো, তোমার আমার উপর আসার তো দরকার নাই। তুমি পড়াশোনা করো ঠিকভাবে। যখন সময় পাবো তখন তোমার সাথে আমি কথাবার্তা বলুম নে। দেখা গেছে একদিন আমার জ্বর আসছে। ও ওর নিচে থেকে ভাত নিয়ে উপরে চলে আসছে আমাকে খাওয়া দেওয়ার জন্য। যে আমাকে খাওয়াই দিব, তারপর ওই খাইবো। মানে এরকম একটা ব্যাপার। তো ওর ভাবির এগুলি সহ্য হতো না। আস্তে আস্তে ওরে আমি খুব লাইক করতেছি। মানে দেখা গেছে যে এটা সেটা গিফট টিফট আমি আইনা ওর ভাবিদের সামনে ওরে দিতেছি। হুম, হুম, হুম। ওর ভাবির এগুলি একটু সহ্য হইতেছে না। আমি একটা ফ্রেন্ড হিসাবে ওরে আমি দিছি। তো ওর ভাবি এগুলি আস্তে আস্তে শাশুড়ি একটু চড়ান আরম্ভ করলো। যে উনি একটা বাড়িয়ালি, উনি একটা ম্যারিড পার্সন, উনার একটা বাচ্চা আছে। উনার খাতির একটা আনম্যারিড মেয়ের সাথে কিভাবে? উনার যে মেয়ে মিম করে যে নাম মাদ্রাসায় পড়তো। ওই মেয়ের সাথে কিন্তু আমার সাথে খুব ভালো খাতির ছিল। কিন্তু উনার মেয়েকে যাদব করি ওটা কিছু না। মিমের আবার একটা বোন ছিল, মামাতো বোন, নূপুর করে নাম। নূপুরের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। খুব ভালো খাতির ছিল। নূপুর অবশ্য আমার চাইতে বয়স অনেক ছোট। কিন্তু আমি ওদেরকে খুব আদর করতাম। নূপুর আমার কাছে আসতো, কথাবার্তা বলতো। তো একদিন কি হয়েছে? মাহমুদা উপরে গেছে। আমাদের উপরে গেছে। তো আমি জানতাম না ও যে আবার ডান্স করতে পারে। তো একদিন গান ছাড়ছে, দেবের গান ছাড়ছে। তো ও বলতেছে কি, ওর ভাতিজি বলতেছে কি, জানেন আন্টি ফুপ্পি কিন্তু অনেক ভালো নাচতে পারে। তা আমি বলতেছি কি, ও নাচতে পারো? তো একটু ডান্স করে দেখাও তো দেখি। তো ডান্স করে আমাকে দেখাইছে। আমি দেখছি আমি আর আশেপাশে থেকে আরো দর্শক কতগুলি জোটায় নিয়ে আসছি। আমাদের মানে আশেপাশে ফ্ল্যাটে থেকে আমি বলতেছি যে দেখেন আমাদের এখানে প্রোগ্রাম হইতেছে। হুম, হুম, হুম। তো আমাদের ভাইটারাও একটু দেখলো আর ডান্স। তো আমি একটু ওর সাথে মজা টজা করলাম এই এতটুকু। আমার মামা তো বোনও ছিল। এর মাঝখানে কি হলো, আমি যদি কারোর সাথে একটু বেশি কথা বলি তখন উই জেলাস ফিল করে। মানে আপনার এই বান্ধবীটা মাহমুদা হ্যাঁ, হ্যাঁ, জেলাস হ্যাঁ। ফিল করছে। খুব জেলাস ফিল করে। আর এটা নিয়ে খুব বেশি পাগলামি করে। তো মাঝে মাঝে না আমার কাছে দেখতে খুব ভালোই লাগতো। আবার মাঝে মাঝে মেজাজ খারাপ হতো যে এরকম করো কেন তুমি? ওকে। হ্যাঁ, মানে ভালো লাগতো এই কারণে যে আপনি ফিল করতেন যে ও আমাকে অনেক পছন্দ করে, যে কারণে হ্যাঁ। ফিল করছে। কিন্তু পরবর্তীতে জিনিসটা অনেক মেজাজ খারাপ হয়ে যেত। হ্যাঁ, মেজাজ খারাপ হতো যে এরকম বোরিং করো লাগতো। কেন তুমি? ওকে। আর দেখা গেছে যে স্কুলে গেছে, প্রতিদিন স্কুল যাবো জানতেছে যে ওর সাথে আমার সাথে দেখা হবে। কিন্তু ওই স্কুলে যে টিফিন পিরিয়ডের মধ্যে ০.৫ ঘন্টা সময় পায়, নাস্তা না খায় ওই আমার জন্য লেটার লেখে। ও চিঠি আমার লিখে বসে যেত। হ্যাঁ, ওকে। যে আমার জন্য ও কতটুকু মিস করতেছে আমারে, কি করতেছে না করতেছে সব। তবে ওর ওর লাইফ কাহিনীও আমাকে বলছে যে ওর লাইফে একটা মাসুদ নামে একটা ছেলে আসছিল। ওই ছেলেটা মানে ওকে ইউজ করতে চাইছে। বাট ওই ছেলেটা ওরে কখনো রিয়াল লাভ করেনি। আর ও কখনো ওই ছেলেটাকে পছন্দ করেনি। আর কি সবচাইতে মেইন কথা কি, একটা টিনেজ বয়সে যা থাকে আরকি, যাকে দেখে তাকেই ভালো লাগে। বাই দ্য ওয়ে আমি একটু থামাচ্ছি আপনাকে। চিঠি লিখতো আপনাকে, আপনি বলছিলেন খুব ইন্টারেস্টিং। হ্যাঁ। চিঠিতে কি বলে সম্বোধন করতো? চিঠিতে তো আম বিথি লিখতো। আর মানে আই লাভ ইউ, আই মিস ইউ এগুলো ওয়ার্ডও দিত। হুম, হুম, হুম। এগুলি দিত। তো আমি আপনাকে ডাকতো কি নামে?
ফার্স্টে ডাকতো ভাবি না, ভাবি বলে ডাকতো। তারপরে বিথিটা এসে পড়লো। হুম, হুম। ফার্স্টে তো না অনেক সময় ডাকে না আদর টাদর করে অন্য বিভিন্ন নামেও ডাকে, জানু ঠানু এসব কি সব। হ্যাঁ, 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 এরকম। সো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। জানেমান, জানেমান ডাকতো। ওকে, আই ডোন্ট নো এই সম্পর্কের জায়গাটা থেকে বুঝতে পারছি যে ওদের কিন্তু সারাউন্ডিং এ বিভিন্ন রকমের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এই গল্পটা আজকে এখানে প্রচার করার পেছনে একটা বিশেষ রিজন আছে। গল্পটা আমি এখন পর্যন্ত যারা শুনছেন হয়তো কিছুই পাননি, কিংবা অনেক কিছুই পেয়েছেন ইন্টারেস্টিং, কিছু হয়তো অ্যাজিউমও করছেন, কিন্তু গল্পটা আমি কেন প্রচার করছি সেটা আমি গল্পের শেষে এসেই বলতে চাই। কিন্তু আমরা গল্পের ভিতরে আবার ঢুকে যাবো। হ্যাঁ বলুন। ও আমাকে জানেমান ডাকতো। হুম, হুম। সুইটহার্ট, জানেমান এগুলি ডাকতো। এগুলো নিজে লিখতো। হ্যাঁ, ও লিখতো। টিফিন আমি মাঝে, মাঝে চিঠি পড়তাম, পড়ে আবার হাসতাম। মাঝে, মাঝে জানও লিখতো। হুম, 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 হ্যাঁ, পড়তাম, হাসতাম, আমি রাখতাম। কারণ দেখা গেছে যে ওর সাথে আমার খুব ফান একটা রিলেশন ছিল। হুম, হুম। খুব ভালো। তো তার মাঝে, মাঝে চিন্তা করতাম, "এই পাগল নাকি? এগুলি কি করো আপনি তুমি?" লিখতেন না প্রত্যুত্তরে? আমি ফার্স্টে লিখিনি। হুম, হুম। আমি যখন লিখছি ওটাও বলব। তো ওর মারা মানে মেয়েরে নিয়ে খুবই টেনশনে পড়ে গেছে। যে আমার প্রতি মেয়েরা তো এত কেন? দেখা গেছে একদিন কি হইছে, ওর আম্মুরা বলতেছে যে দেশে যাবে। তো আমার বলতেছে যে আমার না দেশে যাওয়ার একটু ইচ্ছা নাই। তো দেশে একটা প্রোগ্রাম আছে, তো এটার জন্য যাওয়া হবে। ওর আম্মু, ও আর একটা ছোট ভাতিজি ও যাবে। তো দেশে যাবে ৪ দিনের জন্য। তো আমার বলতেছে আমার তো কোনো মোবাইল নাই, আমি তো তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারবো না। তো এই ৪ দিন এটলিস্ট আমার জন্য ৪ টা লেটার লেখো। তুমি ৪ দিন কেমন কাটাইছো? আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, লিখবো। তুমিও লিখো।" বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" ও না, আমি একটু আগে আসতে চাই। হুম, হুম। আগে আসতে চাই এই কারণে আম একটা কথা আরকি ছেড়ে আসা পড়ছি আমি ফেব্রুয়ারি ১৪ তারিখে ভ্যালেন্টাইনস ডে। তো ভ্যালেন্টাইনস ডে দিন আমি যে বাসায় মানে তালিম করি, ওই তালিমের যে খালাম্মার ছেলের বিয়ে ছিল ঐদিন। তো আমার হাসব্যান্ড আমার সাথে যাবে ওই বিয়েতে। আমি চইলা গেলাম। তো মিম আমারে বলতেছে যে, "জানেন আন্টি, ফুপ্পি কিন্তু আপনার জন্য রোজ কিনছে। রাতে ১২টার পর দেওয়ার জন্য। কি কিনেছে? গোলাপ কিনছে। গোলাপ রাত ১২টার পরে কোনো বিশেষ দিন ছিল? ভ্যালেন্টাইনস ডে ও ছিল।" ভ্যালেন্টাইন ডে, ওকে। তো আমি বলতেছি যে, ও আমার জন্য এটা কিনছে? আমি আমার কাছে কোনো এটা স্পেশাল কিছু মনে হয়নি। তো এখন আমি গেছি বিয়ে খাইতে। তো এখন রিক্শাওয়ালাকে যখন আমি ভাড়া দেব, আমার কাছে ভাঙতি টাকাটা ছিল না। মানে আমার হাসব্যান্ডের কাছে বড় নোট ছিল। আমার কাছে ভাঙতি ছিল, তো কিছু টাকা আরকি ভাঙতি করতে হবে। তো তখন ওখানে রোজ বিক্রি করতেছে। তো আমি একটা রোজ কিনা আমি টাকা ভাঙতি করছি। রোজটা জাস্ট এভাবে কিনছি। এই ব্যাপারটা ও আজ পর্যন্ত জানে না। এটা আমি এখন বলতেছি। হুম, হুম, হুম। তো রোজটা কিনছি। তো যখন বিয়ে খাওয়া হয়ে গেছে, আমি আমার বাসায় চলে আসছি। তো রাতে ১২টার পরে আসছে। আমার হাসব্যান্ড আবার উপরে চলে গেছে কবুতরের ওইখানে। হুম, হুম, ও আসছে। ঘরে আইসা ও মানে হাঁটুতে বইসা আমাকে রোজ দিতেছে। হুম, হুম। মানে ও আরকি আমাকে এমন ভাবতো যে ওর একটা ফ্রেন্ড বলেন, যাই বলেন, ও আমাকে সবই মনে করতো। একটা ভালো বন্ধু, ভালো মানুষ। ওর লাইফ সবকিছু আমার সাথে ডিসকাস করতো, তো ও আমাকে খুবই ভালো জানতো। ওর একটা আপন মানুষ আমাকে মনে করতো। ওকে। তো আমাকে রোজ দিছে। এখন আমি কি করি? আমি তো রোজ কিনি। তো আমার মনে পড়লো, ও আমি টাকা ভাঙতি করতে গিয়ে একটা রোজ কিনছি না? হুম। ওইটা ওরে দিয়ে দিই আমি। সো আমি ওইটা ওরে দিয়ে দিছি। ও বুঝতেছে ওর জন্য কিনছি আমি। আসলে যে টাকা ভাঙতি করতে গিয়ে কিনছি এটা তো ও জানে না। হুম, হুম। তো দেওয়ার পর ও খুব খুশি হইছে। তো এই যে চ্যাপ্টারটা তো এখানে গেল। তো যখন ওই যে ও দেশে বাড়ি যাবে, যাবেন, হ্যাঁ দেশে যাবে। দেশে যাবে তো আমাকে লেটার লিখতে বলতেছে। আচ্ছা ঠিক আছে। তো দেশে গেছে। দেশে গিয়ে ও আমার মানে এখান থেকে বের হওয়ার যাওয়ার সময় কি কান্নাকাটি। হ্যাঁ, আমাকে ৪ দিন দেখতে পারবো না। ওর কান্না দেখে আমারও কান্না আসতেছিল। হুম, কারণ হুম। ওর সাথে আমি টাইম স্পেন্ড করতে, করতে আমার খুবই একটা অভ্যাস হয়ে গেছিল। তখন অলরেডি ওরে আমি এক খুব ধরনের মিস করি। মেন্টাল ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে। সেটা খুবই মিস করতাম আমি। আর ওর সাথে যত ক্লোজ ছিলাম, এটা কিন্তু আমার ফ্যামিলি আস্তে, আস্তে একটু না পছন্দ করতো। কারণ আমার মা যখন আমাদের বাসায় আসতো, আমি আমার সাথে কথা না বলে আমি ওর সাথে কথা বলতে থাকতাম। ওদের ফ্যামিলিতে কেউ ঘুরতে আসলে দেখা গেছে ওদের সাথে কথা না বলে ও আমার সাথে কথা বলতো। মানে এটা বুঝতে পারছি যে আপনার আপনি ওর ভিতরে সেন্টার হয়ে গেছেন, ও আপনার ভিতরে সেন্টার হয়ে গেছে। হুম। এবং হ্যাঁ, তো চিঠি লেখার কথা বলছিল, হ্যাঁ, তারপর? তো ও যখন দেশে চলে গেছে, তো আমি প্রতিদিন রাত্রে আমার হাসব্যান্ড যখন মাঝে, মাঝে উপরে যেত না রাত্রে বেলা আরকি, মানে তখন অনেক ঠান্ডা ছিল। তো একটু কবুতর দেখার জন্য উপরে যেত। তো আমি বইসা, বইসা লেটার লিখতাম। যে আজকে সারাদিন আমি কি করছি না করছি এই সেই। তো আমিও লিখছিলাম একটু আই লাভ ইউ, আই মিস ইউ আমিও লিখছি। ওকে প্রিয় শ্রোতা, এখানে আমরা একটা বিরতি নিতে চাই। ফিরবো ঠিক রাত ১টায় ৫ মিনিটের বিরতি। এই জায়গাটিতে আমরা অনেক বড় একটা প্রশ্নের মুখোমুখি হয়েছে। ইনফ্যাক্ট আপনারা সবাই হয়েছেন, এটা আমি বিলিভ করি। কারণ দুজন বন্ধু, যদি আমরা বলি একটা ছেলের সাথে একটা ছেলের বন্ধুত্বের সম্পর্ক, তাহলে এই ধরনের সম্পর্ক আদৌ হয় কিনা, কিংবা যদি আমরা বলি যে একটা মেয়ের সাথে একটা মেয়ের সম্পর্ক, এই ধরনের সম্পর্ক আদৌ হয় কি না। এবং এই প্রশ্নের জায়গাটি থেকে যদি এই ধরনের সম্পর্ক হয়, তাহলে আমাদের সোসাইটিতে তাদেরকে কি হিসেবে দেখা হবে বা কি হিসেবে আমরা জাজ করব, সেটার দুটো ধরনের ব্যাখ্যা থাকে। একটা হচ্ছে যারা সাইকিয়াট্রিস্ট আছেন, যারা মনোবিজ্ঞানী আছেন, তারা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন, যারা খুব বেশি প্রফেশনাল এই জায়গাগুলোতে। আরেকটা হচ্ছে যে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি জায়গাটিতে, আমরা যেই সমাজে বসবাস করছি এখন, স্যাটেলাইটের যুগে, আমরা এখন জানি হোমোসেক্সুয়ালিটি কি, আমরা এখন জানি সমকামিতা কি, আমরা এখন জানি ট্রান্সএক্সুয়ালিটি কি। তো এই যে ব্যাপারগুলো আমরা যেহেতু জানি, এগুলোর গুড এক্সপ্লেনেশন আমরা কতটুকু জানি বা বুঝি জানি না, কিন্তু এই টার্মগুলো কিন্তু আমরা জানি। সেই জায়গাটিতে থেকে
এমন ধরনের সম্পর্ক যখন আমাদের সামনে আসে তখন আমাদের ভেতরে এক ধরনের ভিজুয়ালাইজ বা এক ধরনের অ্যান্সার অটোমেটিক্যালি তৈরি হয় এবং সেই অ্যান্সারের জায়গাটি আপনার মনে এখন কি বলছে সেটা আমাদের জায়গাটা থেকে অনুমান করা সহজ, কিন্তু আদৌ সেটা কি না বা আদৌ সেটা সত্যি কিনা সেই প্রশ্নের মুখোমুখি আমরা হব একটু পরে। তবে এই সব ঘটনাগুলো একটা রেজাল্ট দাঁড় করিয়েছে আজকের জীবনের গল্পে। সে রেজাল্ট বরাবরের মতোই থাকবে, সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে একেবারে শেষ পর্যন্ত। আমরা ফিরে আসবো ঠিক রাত 1টায়। আর আপনারা যদি ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবিসি রেডিওর যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে সেখানে আসতে পারেন। এবং একই সাথে যারা ওর সাথে যোগাযোগ করতে চান, এরকম স্টোরি আমাদের এখানে বলতে চান, পুরোনো গল্পগুলো ডাউনলোড করতে চান, ওর স্টোরিটা ডাউনলোড করতে চান, তারা চলে আসতে পারেন আমার পেজটিতে। আমার পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। ফিরে আসছি ঠিক রাত 1টায়। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. ABC Radio 101.2 FM 89.2. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. সময় রাত 1টা, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন বিথির জীবনের গল্প। ইনফ্যাক্ট শুধু বিথি না, আমি বলবো বিথি এবং মাহমুদার জীবনের গল্প। আমরা তাদের কাছে আবারও ফিরতে চাই। ইনফ্যাক্ট আপনাদের সবাইকে বলছি, যারা আমাদের এখানে এসে জীবনের গল্প বলতে চান কিন্তু যোগাযোগ করতে চান ফেসবুকের মাধ্যমে, ইনফ্যাক্ট গেস্টের সাথে যোগাযোগ করতে চান, আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান বিষয়গুলো নিয়ে, এছাড়া যারা পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে চান, হেলো 8920 অনুষ্ঠানটির সঙ্গে কানেক্টেড থাকতে চান, তারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজ, আমার পার্সোনাল পেজটিতে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। আর এবিসি রেডিও ফ্যান পেজটা তো চলে আসতে পারেন, এটা ফেসবুক ভেরিফাইড পেজ এবং ওখানেও আপনারা চাইলে গেস্টের ছবি দেখতে পারবেন। এছাড়া পুরনো অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের এবিসি রেডিওর বিভিন্ন অনুষ্ঠানের যেগুলো ব্যাপার সাথে সেগুলো ওখান থেকে আপনারা জানতে পারবেন। বিথির কাছে আমি আবারও ফিরছি। বিথি, যেখানটাতে আমরা ছিলাম যে আপনিও ওই সময়টাতে চিঠি লিখলেন, জান ঠান সব বলে লিখছেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমিও লিখছি চিঠি, লেটার গুলো লিখে, মানে যে কদিন ওদের এসেছিল আমি ওই কটা লেটার লিখছি। তো লেটার লিখে আমি মানে আমার বালিশের নিচে আমি লেটার গুলো রেখে দিছি। এভাবে আমি কোনো কোনো কিছুই লিখিনি। তো আমি একটু ভ্যালেন্টাইনের ঘটনাটা একটু আগে ফিরতে চাই। জি জি। তো ভ্যালেন্টাইন ঘটনা মানে এই ঘটনার আগে আগে, ফিরতে চান? হ্যাঁ, আগে আচ্ছা। একটু ফিরতে চাইতেছি। ওরা একটা ফ্রেন্ড আছে বিথি করে নাম। হুম। তো ওর সাথে আমার ওই দিন আগে ফার্স্ট দেখা হয়েছে। এভাবে স্কুল তো ওর 11:30 12টার দিকে ছুটি দিয়ে দেয়। তো ওই দিন ও আসছে 1টার দিকে। আচ্ছা। তোকে আমি জিজ্ঞেস করতেছি যে আজকে ভ্যালেন্টাইন ডে আর তুমি আজকে স্কুল থেকে এত লেট করে আসলা, কি ব্যাপার, কোথায় গেছিলা? তো ও আমার সাথে এত ফ্রি, কিন্তু ও সবসময় চাইতো না যে ওকে আমি খারাপ জানি কখনো। আচ্ছা। তো ও আমার কাছে বেশিরভাগ অনেক কিছু, ওর নেগেটিভ কোনো কথা আমার কাছে লুকাইতো। মাহমুদা। হ্যাঁ, লুকাইতো। ওকে। তো ও আমার বলতেছে যে ম্যাডাম ওখানে গেছিলাম, ওখান থেকে মানে সাজেশন আনতে হয়েছে তো যার কারণে লেট হয়ে গেছে। তো আমি বলতেছি সত্যি ওখানে গেছিলা? তো বলছে, হ্যাঁ। তো ওর সাথে তো আবার আমার মামাতো বোনও পড়ে স্কুলে। তো ওদিন আবার রাতে তখন আমি আবার আমার মামাদের বাসায় আসছি। তো আমি আমার মামাদের বাসায় বসে আমি আমার মামাতো বোনকে বলতেছি যে আমি মানে আজকে স্কুল মনে হয় অনেক লেট করে ছুটি দিয়েছে, এই যাই। বলতেছে যে না বিথি আপু, ও তো আজকে স্কুলেই যায়নি। আমি বলছি স্কুলে যায়নি, তো ওই তো 1টার দিকে বাসায় হলো, অভিযোগ করলো যে স্কুলের থেকে ও আসছে। তো বলতেছে যে না, ও তো আজকে স্কুলে যায়নি। তা আমার কাছে না খুব খারাপ লাগলো যে ও এত আমার সাথে ক্লোজ, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে লুকাইলো কেনই। তো শুনে আমি আইসা পড়ছি বাসায়। তো ওর উপর আমার একটু খুবই রাগ লাগতেছিল অনেক। তো যখন ও আসছে তাই বলতেছি কালকে কোথায় গেছিলা? তো বলতেছে যে কেন, স্কুলে ছিলাম। আমি কই, সত্যি স্কুলে ছিলা? বলতেছে হ্যাঁ। আমি বলছি আসলে স্কুলে ছিলা? তা ও আমার কাছে, ওর আবার একটা ভালো গুণ আছে, মিথ্যা কথা অনেক সুন্দর করে বলতে পারে। তো বলতেছে যে হ্যাঁ সত্যি আমি স্কুলে ছিলাম। তা আমি বলতেছি ফাট করে বলে উঠছে কি তোমার কসম আমি স্কুলে ছিলাম। ওকে। তখন আমার মেজাজটা খারাপ হয়ে গেছে যে তুমি না আমাকে এত আদর করো, এত ভালোবাসো, তো তুমি আমার মিথ্যা কসম তুমি নিতেছো কেন? তখন ওর একটা আমি খুব জোরে একটা চড় দিছি। দেন বলতেছি যে তুমি আমার ঘর থেকে বেরো, আর কখনো আমার ঘরে আসবা না, আর আমার সাথে কোনো কথা বলবা না। আমি যাই না তুমি কই গেছো না গেছো? তো বলতেছে যে আচ্ছা আমার ভুল হয়ে গেছে। আমি বলতেছি তুমি ঘর থেকে বেরো, যাও। তো ওই ঘর থেকে বেরোইছে, অনেক কান্নাকাটি করছে। তখন আমার হাজবেন্ড এসে পড়ছে, আর আমার হাজবেন্ড থাকলে ওকে আমি বলছি যে আমার হাজবেন্ড যখন ঘরে আসবো তুমি থাইকো না। তো আমার হাজবেন্ড এসে পড়ছে, ও চলে গেছে। তো আমার হাজবেন্ড আবার অনেক সকালে উঠে, ও যেহেতু 5 ওয়াক্ত ও নামাজ পড়ে, জি। তো ও সকালে উঠছে, ওইটা ও চলে গেছে। আমি 8টার দিকে ঘুম থেকে দেখো আমার পায়ে গেছে। মানে আপনার হাজবেন্ড নাকি? না আমার হ্যাঁ মাহমুদা। মানে আমার হাজবেন্ড, মানে আমাদের যে গেটটা, ওকে। মানে আমার হাজবেন্ড সকালে ঘুম থেকে উঠে চলে যাওয়ার পর ও গেটটা টাইনা রেখে যায়। Okay. তো আমার রুম এভাবে কোনো আউট মানুষ কেউ ঢুকে না। মানে আমাদের
বাসা থাকি। তো ও জানে যে হ্যাঁ আমার গেটটা খোলাই আছে, আমার হাজবেন্ড যেহেতু চলে গেছে তো আমার গেটটা খোলা। ও আমার পায়ের সামনে ধরে পা ধরা কান্নাকাটি স্টার্ট, আর সারাটা রাত ঘুমাতে পারিনি, তো আমার মাফ করে দাও, আমার ভুল হয়েছে, এই সেই। আমি তোমার বলতে চাইনি, তুমি যদি আমার খারাপ ভাবো, এই সেই। আসলে আমার একটা যে ফ্রেন্ড ছিল মাসুদ করে নাম, ওর সাথে আমি এমনি মানে মাসুদ নামটা বলেনি আমাকে তখন। হুম, হুম। ওর একটা ফ্রেন্ড ছিল বিথি, বলতেছে ওর ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, আচ্ছা আচ্ছা, আমাকে এটা বলছে। মানে ও কি এটা ফিল করছে যে ও কোনো ছেলে ফ্রেন্ডের সঙ্গে মিশছে, যেটা আপনাকে বললে আপনি এক ধরনের হ্যাঁ খারাপ ভাবতে পারি, খারাপ হতে মানে কারণ আমি টু ওর বি সাথে- অনেস্ট, আপনি আমাকে বলেন তো এটা ও ফিল করছে, যদিও আপনাকে বলতো, আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলেন যে ও কোন একটা ছেলে বন্ধু আছে যার সঙ্গে ও খুব ভালোভাবে মিশছে, আপনার কেমন লাগতো সেই সময়টাতে? আমি জেনুইন একটা কথা বলি, ও মিশুক বা যাই করুক এটা ওর একান্ত ব্যাপার। কিন্তু ভাইয়া যে আমি ওর সাথে বয়সে আমি সিনিয়র আছি, ওর একটা ভালো বন্ধু আছি, হয়তো আমি ওকে একটু গাইড করতে পারতাম যে ছেলেটা এমন না অমন না বা ভালো না, কিন্তু আমি ওকে সবসময় বলতাম কি যারা প্রেম করে ওরা ভালো না। মানে আমি একটা এরকম থিঙ্ক আমার মাইন্ডে মানে সবসময় এরকম কথা বলতেন হ্যাঁ, বলে বলতাম। হয়তো বা ওই হ্যাঁ জিনিসটা হয়তো এই করতে কারণে পারতো। এই জিনিসটা মানে মাসুদের সঙ্গে কি ওর লাভ সম্পর্ক ছিল সেই সময়টাতে? হয়তো আগে ছিল, ও আমাকে বলেনি, আমি ওর ঘটনা অনেক পরে গিয়ে আমি পরে গিয়ে রিভিল হ্যাঁ, করেছেন? বলতেছি। ওকে, বাই দ্য ওয়ে বলুন তো তারপর। মানে বলতেছে না আমি আমার ফ্রেন্ড বিথি ওর বয়ফ্রেন্ডের সাথে ও দেখা করতে গেছে, ওর সাথে আমাকে নিয়ে গেছে, এই কথাটা আমাকে বলছে। হুম, হুম। আমিও বিলিভ করলাম, মানে ও যে কয়বারই ও আমার থেকে দূরে গেছে ওর একটা না একটা সত্যি আমি জানতে পারছি। আচ্ছা আচ্ছা, তো ও কান্নাকাটি স্টার্ট আরম্ভ। তো আমার মামা তো বোন ওদিন আমাদের বাসায় বেড়াতে আসছে, তার সাথে আমার মামা তো বোনকে বলতেছে যে তুই একটু বিথি ভাবিরে বুঝা যে এরকম আমার সাথে কেন করতেছে। ওই এমন কান্নাকাটি আরম্ভ করতেছে, আমারে বলে কি যে তুমি আমারে মারো, তুমি আমার চর দাও, তোমার যতটুকু শাসন করতে মন চায় তুমি আমার করো, একটা বড় গাইড হিসাবে তুমি গার্জেন হিসাবে তুমি যা করতে মন চায় করো, কিন্তু তোমার সাথে কথাবার্তা বলা বন্ধ করো না। পরে আমি কোথাছি তুমি যাও, তোমার সাথে আমার কথা বলার কোনো ইন্টারেস্টই নাই। যখন দেখে যে আমি আর মানতেছি না তখন আমাকে বলে তুই করে বলে বসছে হুম। তুই আমার সাথে এমন করতেছিস না, একদিন এমন দিন আসবো তুই আমার কুত্তার মতো খুঁজবি, তুই আমার পাবি না, তখন আমি তোদের বাসাতেও থাকুম না। আমি বলতেছি আমার এরকম খারাপ দিন কোনো দিনও আসবো না। হুম, 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 আমি আবার এটা ওরে বলছি, তো এটা বলা ও চলে গেছে। তো চলে যাওয়ার পর আবার কিছুক্ষণ পর আমার আসছে, হুম, হুম, মানে ওই রাগ করে ওই আসো, মানে কখনো আজও আমাকে ও এই সুযোগটা দেয়নি হুম, হুম। ওকে আমি মানাবো। ওই সবসময় মাইনা যায়, নিজে নিজে থেকে। থেকে মাইনা যায়। ওকে। তো ও তারপর আমার মামা তো বলতেছে দিদি আপু আপনি এমন করতেছেন কেন, একটা মানুষ এতটুকু তো হার্ট করা ঠিক না, আপনি আরে মাফ করে দেন, যাই করছেন না করছেন। আমি বলছি, ওই আমার ভুল, উনি আমার এত অদর করে, তুই আমার কসমটা খাইবো কেন। আমি আবার এটা নিয়ে একটু বার্গেনিং করছি। তো যাই হোক তারপরে কেন জানি ভাইয়া মানে ওকে আস্তে আস্তে আমি যখন বেশি আপন মনে করতাম না, ও যখন ডান্স করতো না ভাইয়া আমার পছন্দ হতো না। ওর আমি বলতাম কি তুমি কখনো ডান্স করো না মাহমুদা, কারণ ডান্স ভালো মেয়েরা করে না। আর আমি চাই না তোমাকে দেখে কোন একটা খারাপ কেউ কোন একটা কমেন্টস করুক, ওটা আমার শুনতে ভালো লাগবে না। It's quite exceptional relationship and feelings. Absolutely it is. Okay, বলুন তো তারপর। ও বলতো যে আচ্ছা ঠিক আছে তুমি বলছো আমি ডান্স করবো না, আচ্ছা ঠিক আছে। তারপর যে দেশে গেল, যে ও দেশে গেছে, ও আমার জন্য 4টা লেটার লিখছে, আমি ওর জন্য 4টা লেটার লিখছি, আমি তো বালিশের নিচে ওই লেটার গুলো রেখে দিছি, আমার হাজবেন্ডের হাতে ওই লেটার গুলি পড়ছে। হুম, হুম। তারপর মানে আমি তো ঘুমেছিলাম, তো হঠাৎ করে আমার একটু ঘুম ভাঙছে, দেখি যে আমার হাজবেন্ড হাতে লেটার গুলো, আমি তো আতঙ্কে পড়ে গেছি। তো আমি লেটার গুলি আমি তখন আমার হাজবেন্ড আমি বলতেছি আপনি এটা কি করতেছেন, তো ও হাইসা যা বলতেছে কি ভালোই তো পীড়িত করতেছো, হাইসা বলছে, দেখি ও পজিটিভলি নিছে ব্যাপারটা নিয়ে, না ও আর কিছু বলেনি। তো আমার কিন্তু আপনার হাজবেন্ড বুঝলো কিভাবে আপনি এটা মাহমুদাকে লিখেছেন? কারণ ওকে ছাড়া তো এটা সবাই জানতেছে, ওর ছাড়া আমি আর কি ওর সাথে ক্লোজ না। আর দেশে উই গেছে, দেশের কথাগুলি উল্লেখ তো লেখাই আছে ওখানে, লেটারগুলি যখন ও পড়ছে ওকে, যে কারণে আপনার হাজবেন্ড মনে বুঝতে করে পারছে যেটা ওর জন্য লিখছি। তো আমার হাজবেন্ড পড়ছে, হয়তো বা 2-1টা পড়ছে, সবগুলি পড়তে পারিনি, তো রেখে দিছে। এর মাঝে আমার কাছে এত খারাপ লাগতেছে, তো ওর ভাতিজি মিমো মাদ্রাসা থেকে আসছে, তো মিমের সাথে আমি কথাবার্তা বলতেছিলাম। তো বলতে বলতে আমার মামাতো বোন আমাকে ফোন দিছে। তো ফোন দিয়ে বলতেছে যে আজকে বিথির সাথে দেখা হয়েছে, ওই যে ওর ফ্রেন্ড বিথির সাথে। হুম, হুম, হুম। তা আপনাকে কি বলছে, ওই বিথির বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল না ভ্যালেন্টাইন ডে তে, বলছিল। আমি তো কি হ্যাঁ, আসলে ওই মাসুদের সাথে দেখা করতে গেছিল, আপনাকে মিথ্যা কথা কইছে। আরেকটা সত্যি কথা জানলাম তখন, হুম, হুম, তখন ওর উপর আমার আরো রাগ লেগে গেল। আমি আর কিছু বলিনি। তো দেশের থেকে না যার মোবাইল থেকে পারে তার মোবাইল থেকে আমার মোবাইলে ফোন করে, আমি আর ফোন টোন রিসিভ করি না, আমি বলছি যে রিসিভ করিনি। তারপর ও দেশের থেকে আসলো, যখন দেশের থেকে ও আসছে, মানে ওর মামারা চিন্তা করতেছে যে আজকে মানে 3টা-4টার দিকে যেহেতু দেশের থেকে আসছি, আজকে তোর মামাদের বাসায় সবাই চলে যায়, ওখান থেকে খাওয়া দাওয়া সাইরা তারপরে আমরা আমাদের বাসায় আসুন। হুম, হুম। তো ওর মারা চলে গেছে, ও সিএনজি থেকে মানে বাসে থেকে নামার পর যে সিএনজি ধরা হয়েছে ওইখান থেকে নাইমে ওই ডাইরেক্ট আমার কাছে দেখা করার জন্য এসে পড়ছে। তখন আমি গেট খুলছি, তখন তোর উপর আমার আরো রাগ লেগে গেছে। কালকে আমি জানছি যে ও বলছে ওর ফ্রেন্ডের আসলে মাসুদের সাথে দেখা করছে। মানে মাসুদের ব্যাপারে আমি অনেক কিছু জানছি, মাসুদ ছেলেটা একেবারে ভালো ছিল না। হুম, হুম, হুম। তো তখন আমি ওরে ওই আইসা আমাকে হাক করার চেষ্টা করতেছে, আচ্ছা আমার থেকে 10 হাত দূরে থাকো, তুই আমার ধরবা না। বলছে যে কেন, বলতেছে যে তুমি তো মাসুদের সাথে দেখা করতে, তুমি আমার মিথ্যা কথা বলে কেন। ওই তখনও কান্না করে নিল। তো বলতেছে আমার সাথে এমন কেন হয়, আমি আমার জীবনে আমি কাউরে কখনো একটা মনের মতো কোন একটা কাউরে পাইনি, যাও তোমার পেয়েছি, কিন্তু বারবার তোমার কাছে আমি সবসময় রঙই প্রমাণ হই সবসময়।
হ্যাঁ, আমি মাসুদের সাথে দেখা করতে গেছি, ওর সাথে ওই দিন আমার লাস্ট দেখাই ছিল। কারণ ও আমারে বলতেছিল যে তুই যদি আমার সাথে দেখা না করস তাহলে মানে তোর অনেক ক্ষতি করবে। না, একটা জিনিস একটু বলি, মাসুদের সাথে দেখা করতে গেলে সেটা আপনার কাছে কেন হাইড করছো? এটা তো ওই জানে ভাইয়া। এরকম কোনো ব্যাপার স্যাপার না, কি ছিল? এরকম কোনো কথা ছিল না। ও অনেক একটা difficult। ভালো ছেলের সাথে চলুক, হুম। আমি আপনি অবশ্যই। চাইতেন না যে মাসুদের সঙ্গে হ্যাঁ, কারণ মাসুদ একেবারে বাজে ছেলে। ওকে, আপনি আর মাসুদ ওর আপনি মামা বুঝতেন দোকানে কিভাবে? চাকরি করতো। ওকে, সো আপনি মানে এক ধরনের প্যারেন্টাল ডিসিশন তাকে দিচ্ছেন যে তুমি মাসুদের সাথে মিশতে পারবা না। হুম। ওকে, ফাইন। আর তারপর মাসুদ যে আমি আজ পর্যন্ত দেখিনি। তারপর আপনি কিন্তু- তাকে অপছন্দ করতেন? কিন্তু এই কারণে অপছন্দ করি, কিন্তু ওর থেকে আমি মাসুদের ব্যাপারে অনেক কিছু জানছি। ও, জেনে তখন আপনার থেকে আমি সিনিয়র নিছি যে ও ভালো না। ও, ওকে, ঠিক আছে। তারপর আর তখন ও বলতেছে হ্যাঁ আমি দেখা করছিলাম এই ব্যাপার, তো বলছে তুমি আর আমার সাথে কথা করো না, আর এখন থেকে আমি বাড়ি এলি তুমি বাড়িতে তোমার সাথে আমার কোনো ক্লোজ সম্পর্ক নাই। হুম, হুম, হুম। তখনও মানে মনে করেন যে ও মানে কান্নাকাটি, ও কি করছে, ওর মোবাইলে একটা গান ছাড়ছে, সাইয়া ওর ভাতিজি কি দিয়ে মানে মানে বলতেছে যে এটা গিয়ে বল আমাকে ডেলিকেট করার জন্য এই গানটা। হুম, হুম, ওই হৃদয় খানের একটা গান ছিল, হুম, হুম, যে ভুলে গেছো যে আমাকে ভুলে তুমি, হুম। সে ভুল বুঝবেই ফিরে আনবেই, মানে এরকম গানটা ও মানে ও পাঠাইছে, তো আমি শুনলাম। তো আস্তে আস্তে না মানে ওকে আমি মানে চাইতাম যে ও মিথ্যা কথা যাতে আমার সাথে ও না বলে। আচ্ছা। তো ওর সাথে আমি নর্মালি কথাবার্তা বলতাম, তখন বলতাম কি যে তোমার সাথে আমি কথাবার্তা ঠিকই বলুম, কিন্তু আগের মতো তোমাকে আর আমি আর বিশ্বাস করি না, আর তুমি একটা মিথ্যাবাদী, ওকে এগুলি বলতাম। তো অনেক ইয়ে করতো, তো একদিন হঠাৎ করে ওর ভাবি আমাকে বলে যে ভাবি আমরা কিন্তু ঘর ছেড়ে দিব। তখন আমার মাথার মধ্যে একটা ভাস পড়ছে, ঘর ছেড়ে দিব মানে। তখন আমি দৌড় দিয়ে গিয়া বলতেছি আরে মাহমুদ, আরে তখন আমি কি হয়েছে আমি জানি না। শুনছেন সবাই ready. শুনছেন সবাই রেডিও। আমি বলতেছি যে যাই হোক না হোক আমি আবার তোমার সাথে আগের মতো ভালো ব্যবহার করবো, তোমরা এই বাড়ি থেকে যাও না। তারপর ও না হাসতেছে, বলতেছে এখন হলা বুঝছো, এখন যদি চলে যায় এখন কেমন নেবো। আমি বলছি না তোমার সাথে আমি আগের মতো আবার কথাবার্তা বলে মিশাই। তো হইলো, কিন্তু আর ভাবি বলতেছে যে না বাসা ছেড়ে দিতে হইব, পানির সমস্যা হয় এই সেই, এখন একটা যে কোনো একটা কজ দেখাইতেছে। মানে যখনই ওর সাথে আমি অনেক দুষ্টামি করতাম, ফান করতাম, ও মানে খুশি হয় না আমাকে গালে কিস করতো। এটা ওর ছোট ভাতিজি দেখছে, ওই যে আমার মেয়ের বয়সী দেখছে। ও নাকি গিয়ে ওর দাদিকে বলছে যে ফুফি আর বাড়ি এলে আন্টি অফকোর্স। বলতেছে যে ফুফি আর বাড়ি এলে আন্টি চুমাচাটি করে। তো এভাবে তো ওর আম্মুর যথেষ্ট বয়স, আর আম্মু ওটাতে কি মাইন্ডে নিছে ওটা তো উনি জানে। ওকে। তো বলতেছে যে আস্তে আস্তে ওদের ফ্যামিলির মধ্যে এই কথাগুলি ছড়াইলো। হ্যাঁ, ছড়াইছে। তো বলতেছে যে তোর এত বাড়িয়ালির সাথে কিসের খাতির, মানে ওরা অনেক কিছু। আবার আমি একটু রাগ করলে ও অনেক কান্নাকাটি করতো না, ও তো বাসাতে মুড অফ করে বসে থাকতো। তখন ওর আম্মু নাকি ভাবতো যে আমি বোধহয় ওরে কোনো কিছুতে ব্ল্যাকমেল করতেছি, হয়তো ওর দিয়ে কাউকে দিয়ে কোনো কিছু করাইছি। মানে ওর আম্মুর থিংটা দেখেন, ওকে দিয়ে কাউকে দিয়ে কোনো কিছু করাইছি, যার কারণে এখন ও যদি মানে আমি যদি ওর উপর রাগ থাকি তো ওইটার জন্য কান্নাকাটি করে, আমি নাকি কারোর কাছে কোনো কিছু ফ্ল্যাশ করে দিই। এটার জন্য ওর আম্মু মানে বুঝতেছে যে আমি বোধহয় ওরে কোনো কিছুতে আটকে রাখছি, যার কারণে ওর মেয়ে এখন আমাকে ছাড়া কিছু বুঝে না। ওকে। তো এগুলি হলো গিয়া সাবজেক্ট। মানে ওর বোনের কাছে এই কথাগুলি বললো যে মানে ওর বোনকে আবার অনেক ভয় পায়। আর এই ব্যাপারটা কি হইতেছে, আমার হাজবেন্ডের চোখে আস্তে আস্তে মানে আমাদের মেলামেশাটা পছন্দ হইতেছে না, বুঝতে পারতেছি। তো একদিন কি হয়েছে, মাসুদের চ্যাপ্টারটা আসছে, আর ওকে নিয়ে না মানে আমি ঘুরতে টুরতে যাইতাম অনেক সময়, ও কোচিং এ যেত। তো কোচিং এ না ওর ভাবি বা না ও আমাকে দিয়ে ফোন দেওয়া হতো ওর ম্যাডামের কাছে, আর ওর ম্যাডামের কাছে কিন্তু আমিও পড়ছি। ওকে, ওকে, সেখানে ফোন দিতেন ভাই বলে যে আমি ওকে বলতাম কোচিং "ওর থেকে একটু বের ওর করে। একটু ছেড়ে দেন তো। তোর ম্যাডাম থেকে আমাকে যে ভালো হয়েছে আপনি ফোন দিয়েছেন, আমি তো জানি না আজকালকে মেয়েরা কেমন, হ্যাঁ মানে ফাঁকিবাদি দিয়ে চলে যায়। আমি তো হ্যাঁ হ্যাঁ জানি, তা আপনি বলছেন দেখা ছাড়তেছি, আসলে তো জানি না যে আমি কি করে নিয়ে বেরোতেছি। তো ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেতাম। একদিন কি ছিল ভাইয়া, ওকে নিয়ে আমি বল্লা গার্ডেনও ঘুরতে গেছি। বলতে গার্ডেনে ওকে নিয়ে ঘুরতে আমি তো জানি না ভাইয়া যে বল্লা গার্ডেন যে এই পরিস্থিতির গার্ডেন, হ্যাঁ আমি জানি না ভাইয়া। মানে দুটো মেয়ে বলদা গার্ডেনে হাত ধরে হাত জোড়ানো। ওকে, বলুন বলুন, হ্যাঁ বলুন। ভাই আমি জানি না যে বলা গার্ডেনে যে কি পরিস্থিতি থাকে, আমি সবসময় জানতাম যে না গার্ডেন ঘোরা যায়। তো ওয়ারিতে আমি একটা কাজে গেছিলাম, এটা হচ্ছে আমি একটা পার্লারে গেছিলাম তো ওয়ারিতে। তো ওখান থেকে আমার পার্লারের কাজ শেষ হয়ে গেছে, ওরে নিয়ে গেছিলাম। তো বলতেছি কি এখান তো আশেপাশে কোনো কিছু ঘোরা জায়গা নেই, তোমার তো কোচিং প্রায় 6:30 শেষ হয়, 4টা থেকে শুরু হয় 6:30। তো এখন তো আমার কাজ শেষ হয়ে গেছে, তো এখন তুমি বাসায় চলে গেলে তো বলবো যে তুমি কেন গেছো বাসায় এত তাড়াতাড়ি, তো এক কাজ করো ঘুরে আসি। তো হাঁটতে হাঁটতে চলো বলদা গার্ডেনে যাই। বলদা গার্ডেনে গেছি,
ওখানে মানে যত মানুষ দেখে আমাদের দিকে তাকায় রয়েছে। আর আমিও বলতেছি যেখানে সব কাপলস আসছে আমরা এখানে কি করতে আসলাম, মানে এখন ওখানে বসছি, ওখানে কিন্তু অনেক আজে বাজে ছেলেরাও ঘুরে, ওরা আমাদের ফলো করা আরম্ভ করছে। এই যে ফলো করতেছে, ও আবার এখানে গিয়ে একটা কি করছে, ওখানে অনেকগুলি বাঁশ থাকে, তো বাঁশ ঝাড়ের ওখানে অনেকে অনেকে নাম লেখা রাখছে। ও আবার ওখানে ওর জিমিতি বক্সের থেকে কাটা কম্পাস দিয়ে ও আবার আমার নাম আর ওর নাম লিখছে। মাঝখানে প্লাস চিহ্ন। হ্যাঁ, প্লাস চিহ্ন। তো আমি ওই দিকে হাসতেছি, আচ্ছা ঠিক আছে। তো লিখছে, লেখা তখন বলতেছে এখান থেকে বেরো যাও। অনেকগুলো ছেলে আমাদের ফলো করতেছে, এখন কি মনে করে করতেছে, অনেকে খারাপ ইশারাও দিতেছে। তো আমি ভাবতেছি যে হয়তো আমাদের উল্টা পাল্টা কোনো কিছু মনে করতেছে, ওকে। চলো এখান থেকে তাতে সম্ভব বেরোয় যাই। তো বেরোইছে ছেলেগুলো আমাদের অনেক ফলো করছে, তারপরে বেরোইছি, বেরোয় আসছি, আসার পরে তো ওদিন তো ও কোচিং এ যায়নি। তো যখন আইসা পড়ছি, আইসা পড়াতে ও ওদের ঘরে চলে গেছে, আর আমি আবার আমার মামাদের বাসায় গেছি। এই কারণে গেছি, মানে আমি মামাদের বাসায় থাকলে আমি আর ওই যদি একসাথে ঢুকি তাহলে ওর মারা আবার সন্দেহ করতে পারে, জি। ও আর আমি যদি একসাথে ছিলাম। সেই জন্য আমি মামাদের বাসায় চলে গেছি, ওর ঘরে চলে গেছে। তো ঠিক আছে, পরিস্থিতি নর্মালি। তো আমি আবার গিয়ে এটা আমার মামাতো বোনের সাথে শেয়ার করতেছিলাম, জানো আমি নাচতে বলদা গার্ডেন গেছি, আর আমার মামাতো বোন সবসময় কিনে আমাকে টিচ করতো, সবসময় মানে অনেক কমেন্টস করতো। আর যেহেতু এগুলি বাইরের কান্ট্রিতে চলে আমি জানি, এগুলির ব্যাপারে ধারণা তো আমারও আছে, যেগুলি আর কি আমার মামাতো বোনরা এগুলি বলতো, যে ওদের কথা আমি হাইসা উড়াই দিতাম। এই ধরনের বলতো যে হ্যাঁ। আপনারা হ্যাঁ না, হ্যাঁ বলতো যে তোদের মানে আমার নাকি লক্ষণ ভালো দেখা যায় না, মানে এগুলি বলতো আর কি। কিন্তু ওকে নিয়ে আমি খুবই পজিটিভ ছিলাম, আর ওকে আমি খুবই ভালোবাসতাম মনের থেকে। একটা মানে একটা ফ্রেন্ড হিসেবে বলেন, একটা আপন মানুষ হিসেবে ওকে আমি খুব লাইক করছি। আর তারপরে যখন ওর সাথে ও চলে গেছে ওদের বাসায়, আমি আমার মামাদের বাসাতে, তারপর আমি আমাদের বাসায় গেছি। তো ওর সাথে নিচে থেকে যাওয়া, সবচেয়ে বেশি ওর জন্য আমার বেশি খারাপ লাগতো কি জানেন, আমি যেখানে যেতাম ও আমাকে ফোন করে অনেক মিস করতো, তুমি আসবা কখন, কখন আসবা। আমার রিক্সাটা দাঁড়ানোর দেরি নাই, ও বারান্দায় এসে দাঁড়ায় থাকতো আমার জন্য ওয়েট করতো। আর যত রাত করে আসতাম আমি আমার মার বাসা থেকে, যেখান থেকে, ও শীতে দাঁড়া থাকতো, কতক্ষণ তোমার জন্য ওয়েট করছি, তুমি এতক্ষণ পর আসলাম। মানে খুবই আমার একটা ভালো, ওর সাথে আমার গুড রিলেশন গেছে যে কয়দিনই গেছে। তো এখান দিয়ে তো ওদের ফ্যামিলি তো মানে মানে উল্টা পাল্টা অনেক কথাবার্তা বলা আরম্ভ করলো। তো একদিন কি হয়েছে, ওই যে বলদা গার্ডেন গেলাম ওরে নিয়ে ঘুরতে গেছে, তো ওই চ্যাপ্টার তো গেছে। তো যাওয়ার পরে তারপরের দিন আবার কি হয়েছে, দুপুরবেলা ওর সাথে আমি কথাবার্তা বলতে বলতে আমি আবার পুরোনো একটা প্যাচাল উঠেছি। আমি বলতে আচ্ছা মাসুদের সাথে তো তোমার খুব ভালো গুড রিলেশন ছিল, হ্যাঁ? বলতেছে হ্যাঁ। এখন মাসুদের কখনো কিস করছিলা, ওরা জিজ্ঞেস করতেছিলাম। ও বলতেছে কি যে কেন কথা জিজ্ঞেস করছো কেন? আমি বলতেছি কি যে না একটু বলো না, একটু শুনি। তো বলতেছে না। আমি আবার একটু ফ্রেন্ডলি ভাবে বলতেছি, বলতেছি কি যে হ্যাঁ একবার কিস হয়েছিল, জাস্ট আমাকে জাস্ট কিস হয়েছিল। তো বলতেছে কি হ্যাঁ জাস্ট কিস হয়েছিল। তো আচ্ছা। তো তারপর না ও চলে যেতেছে কোচিং এ, ও আমাকে গালে কিস করতে আসতেছিল। আমার কাছে কি আমি ইউজ করা জিনিস নেই না, আমি আবার সাথে দুষ্টামি করতেছি। আমি যে একটা ম্যারিড পার্সন, তাও তো ও আমাকে কত সহ্য করে, মানে সবকিছু ও আমাকে কিন্তু কোনো কিছু বলে না। এগুলি বলছি, তো বলার পরে ও মনে করেন ও কোচিং এ চলে গেছে, আমি ঘরেই। ও যাবে এটা মাথার ভিতরে রেখে দিতে যে আমি মাইন্ড করে রাখছি, জাস্ট একটা ছোট্ট একটা ঘটনা এটা। তো ও কি করছে, ও কোচিং এ না যায় ও ডাইরেক্ট আমার উপরে আসছে, খটখট করতেছে। আমি বলতেছি কি হয়েছে, তুমি এত তাড়াতাড়ি কোচিং থেকে এসে পড়ছো? আর আমার হাজবেন্ড তো আগের থেকে একটা সুযোগে ছিল যে একটা সুযোগ আমার ওদের বাই করে দিব। আমার হাজবেন্ড মানে প্রায় প্রায় আমাকে বলতো, তো আমি মানে এরকম কোনো কজ দেইনি আমার হাজবেন্ডে যে আমার হাজবেন্ড ওদেরকে এটা বলতে পারবো। তো আমি বলতেছি তুমি আজকে কোচিং এ গেলে না? বলতেছে যে গেছিলাম কোচিং এ, ম্যাডাম তো নাই বাসাতে, ম্যাডাম ডাক্তারখানায় গেছে, যার কারণে আমরা এসে পড়ছি। এটা আমার কাছে মিথ্যা কথা বলছে। গেল। তো কথা বলতেছি কথা বলতে বলতে মানে আমাদের যে খোলামেলা যে ফ্ল্যাটটা ছিল ওইখানে দাঁড়ায় কথা বলতেছিলাম। তো ওর আম্মু এসে আমাদের ঘর নক করতেছে, আমার ঘরে আমার হাজবেন্ড। আমি ওর এখানে দাঁড়া করে আমি এসে, আমি কি হয়েছে খালাম্মা? বলতেছে মাহমুদা কই? আমি বলতেছি আমি তো বলতে পারি না, কেন কি হয়েছে? বলতেছে ওই তো আজকে কোচিং এ জানি, ম্যাডাম তো ফোন দিয়েছে, কালকে জানি আজকে জানি, ওই কই গেছে আমার জিজ্ঞেস করতেছে। তখন আমার কাছে খারাপ লাগলো যে ওই আমার কাছে তাহলে মিথ্যা কথা কেন বললো? তা তুমি কোচিং এ জানি, যাই হোক তুমি যাই তোমার ঘরে আগে দেখা করতে, তারপর উপরে আসতা। ওরা বলতেছে আজকে নিচে আসুক, আর আজকে খবর আছে। যাই হোক, তখন আমার হাজবেন্ড এবার ব্যাপারটা শুনলো। তখন আমি ওরা বলতেছি তুমি আমার কাছে মিথ্যা কথা বলে আইছো, তুমি আজকে কোচিং এ যাওনি? তখন ই বলতেছে আমার আম্মু এসে পড়ছে, দৌড় দিয়ে নিচে গেছে। নিচে গিয়া ও এখানে আরেকটা ঘটনা আমি একটু মানে ছাইড়ে আসছি। মানে আমাদের এতই মেলামেশা ভালো হয়ে গেছিল, মানে ও আমাকে না দেখে থাকতে পারতাম না, ওকে দেখে আমি না দেখে থাকতে পারতাম না। ওর আম্মু ওকে নিয়ে 3 দিনে তালিমে হয়ে গেছিল, যেখানে থাইকা তালিম করতে হয়। ওইখানে আমি ওইখানে পর্যন্ত ওর সাথে দেখা করতে গেছি। ওকে। মানে ওইখানে কারোর সাথে দেখা করার পারমিশন নাই। ওকে। মানে যারা তালিমে যায় ওরা কারোর সাথে দেখা করতে পারে না, এভাবে কারোর সাথে কথা বলতে পারে না, জাস্ট একটা ঘরে থাকবো সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করবো, এতটুকুই। আমি ওখানে ওর সাথে দেখা করতেছি। এগুলি ওর ফ্যামিলির মাইন্ডে লাগছে যে কেন এত কিসেরিয়া। আর আমার হাজবেন্ডেরও মাইন্ডে লাগছে যে তোমার কি হয়েছে, 3 দিনের লেগে গেছে, যে তোমার কেন এখানে যাওয়ার তোমার হয়েছেটা কি। তারপর আমি 3 দিন পর্যন্ত ওর সাথে দেখা করতে গেছি। তো এখন যে আমি চ্যাপ্টারটাতে আসতেছি, যে ওর আম্মু বলতেছে আজকে নিচে আসে, ওর খবর আছে। তো ভাই মানে যখন ও নিচে গেছে, ওর একটা মানে এত বড় একটা ভাতিজি আছে, 7-8 বছরের হবে ভাতিজিটা, ও আসছে উপরে কান্না করতে করতে, আন্টি আপনি নিচে আসেন। তো আমি নিচে গেছি, ভাই এমন ভাবে ওরে মারতেছে ভাই, মানে আমি কি বলুম, মানে ওর
একটা চোরের এরকম ভাবে পিটায় না, ওরা যেরকম ভাবে পিটাইতেছে ওর আম্মু, ওর বড় ভাই, ওর ভাবি তো সবসময় ওরে না দেখতে পারে, ওকে নিয়ে তো সবসময় ওর ভাবির ভিতরে খারাপ মাইন্ড তো ছিলই। ওর ভাবি তো আরেক সুযোগ পাইছে, আমার কাছে বলতেছে তুই কোচিং এ যাচ্ছিস, তুই কই গেছিস? তা আমি কইতেছি যে খালামারে মারেন না, আমি নিজেও যাই না, ওই যে কোচিং এ যে যাইনি, আমি জানি না এই ব্যাপারে। তো বলতেছে ওই উপরে গেছিল আমার সাথে কথা বলছে, কয়, আজকে নাইলে উপরে যেতে, গতকালকে কই গেছিল? এখন গতকালকে ঘটনা তো আমি বলতে পারতেছি না, ও আমার সাথে ছিল। আমি বলতেছি আমি গতকালকে আমার এক বান্ধবীর বাসায় গেছি, ও বান্ধবীর ডাক দিয়া না, তো ও কিছু বলতেছে না, ওরে তো ইচ্ছা মতো মারতেছে, অনেক মারতেছে। তো ওর আম্মু ব্যাগ ট্যাগ গুছাইছে, আমি এবারে থাকুম না, ছেলের বলে বলতেছে তুমি থাকো, আমি ওর এনে বেরোয় গেতেছি, আমি আমার ভাইদের বাসায় থাকুম, আর যেদিন এবারে ছাড়বা ওদিন আমার ডাক দিও, আমি ওদিন এসে বলুম। এই কথাগুলো আমার হাজবেন্ডের কানেও গেছে। আমার হাজবেন্ডকে আজকের পর থেকে ওই মেয়ের লগে যদি আমি তোমার দেখুম, অনেক খারাপ হয়ে যাবো। ওই একটা বাজে মেয়ে, খারাপ মেয়ে, এই সে অনেক নানান তারান কথা, ওর সাথে তুমি কখনো কথা বলতে পারবা না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। মাত্র 4 মিনিটের বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। ওদের এই সম্পর্কটাকে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং চারপাশে তৈরি হয়েছে, এবং এটা নিয়ে কি হচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন দুজন বোথ সাইড থেকে। এবং এই সম্পর্কটা একটা এক্সেপশনাল সম্পর্ক কিনা সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন, যে সাধারণত বান্ধবীদের মধ্যে এই ধরনের সম্পর্ক আদৌ হয় কিনা, এটা হওয়া উচিত কিনা। যাই হোক, আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। আর ওকে দেখার জন্য, আমাদের আজকে যে বিথি এখানে আছে তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে www.facebook.com/hello8920। আরো একবার বলছি, www.facebook.com/hello8920। চাইলে এই পেজটি থেকে আপনারা ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজও আপনারা আসতে পারেন, ওখানেও আমাদের পেজটির ছবি দেওয়া হয়েছে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Baby, putting up boy, that's what you do. Easy. Putting up boy, that's what you do. Do. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে আমার সঙ্গে রয়েছে বিথি, তার জীবনের গল্প নিয়ে। বিথির কাছে আবারও ফিরছি। বিথি, তারপর হুম, আপনি আর বোধহয় কিছু একটা এর আগে একটা ঘটনা ও ঘটাইছে, যার কারণে ওর ফ্যামিলি আরো বেশি নেগেটিভলি নিছে। হুম, ওই নূপুর নামে আমি যে মেয়েটার কথা বলছিলাম, তো ওর সাথে আমার খুব ভালো একটা রিলেশন, কথাবার্তা বলতাম। তো নূপুর সাথে অনেক কথা বলছি, তো এই কারণে ও একটা রাগ করছে আমার উপরে। হুম, আমি কখনো ওকে আমি কখনো নিজের ইচ্ছাকৃত ভাবে ওর কখনো আমি হাক করিনি মাহমুদাকে। তো যখন নূপুর যখন বাসা থেকে চলে যেতেছিল, তখন আমি নিজের ইচ্ছাকৃত ভাবে নূপুর আমি হাক করছিলাম। ওটা দেখছে, ও কি করছে, ওর হাত কাটছে ব্লেড দিয়ে। ওহো, হ্যাঁ, ব্লেড দিয়ে হাত কাটছে, মানে এমন ভাবে হাত কাটছে, ঠিক আছে নাচ কাটেনি, বাট এত গভীর ভাবে কাটছে যে ওর হাতের যে ব্লাড গুলি মানে ঝরে টরা পড়তেছিল। আমি এমন ক্যান করছি, তো এটা ওর ফ্যামিলি দেখছে। ওর ফ্যামিলি আমাকে ডাক দিয়ে বলতেছে এই হাতটা কি আপনার জন্য কাটছে না অন্য কারোর জন্য কাটছে? আমি ডাইরেক্ট অস্বীকার করছি না, আমার জন্য তো কাটেনি। দেখেন যদি আপনার জন্য কাটা থাকে তো আমাকে বলেন, নাহলে অন্য কারোর জন্য কাটছে ওটাও বলেন, আপনার সাথে অনেক ফ্রি আছে। আমি এই ব্যাপারে বলতে ওরা জিজ্ঞাসা করেন। আর এটা তো করছে তার মধ্যে ব্লেড দেওয়া হাত কেটে বি লেগছে হাতে। তো এইখান থেকে ওর ফ্যামিলি নেগেটিভ একটা ব্যাপার ধরে রাখছে, আর আমি ওর জন্য কখনো নেগেটিভ কোনো কিছু করিনি। তো দেখা গেছে যে যখন ওর আম্মুরা যখন ওকে মারধর করলো, তো এখন রুম ছেড়ে দিব ওরা, এই কথাটা যখন আসলো, তো তখন আমার হাজবেন্ড আছে তুমি ওদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করতে পারবো না, কোনো রিলেশন নাই। তখন আমার মাথাতে একটা বাস পড়লো, কারণ ওর সাথে আমি সারাক্ষণ থাকি। হঠাৎ করে একটা মানুষ আমি কিভাবে ভুলে যেতে পারি, এটা তো আমার পক্ষে সম্ভব না। ওর সাথে আমি এত ক্লোজ, এখানে আমিও বাসাতে অনেক কান্নাকাটি। ওরা আমাদের উপর আসতে দেয় না, আর আমাকে ওদের নিচে যেতে দেয় না। আর আমার হাজবেন্ড কিন্তু অনেক কঠোর মনের মানুষ একটা, ও অনেক হার্ড। ঘটনাটা ঘটার পর থেকে ওর উপরে যাওয়া ছেড়ে দিছে, মানে ঘরের থেকে বেরি হয় না। তো যাই হোক, এখান দিয়ে কি হচ্ছে, আমার মেয়ের বার্থডে এপ্রিলের 23 তারিখ। তো ওই বার্থডেতে আমি আমাদের বাসায় গেছি। তো বাসায় গেছি ওই দিন আমি আবার একটা কি কাজ করছি, আমার ভিতরে খারাপ লাগতেছিল। মানে আমি নিজেকে কিন্তু আসলে অনেক ভালোবাসতাম। আমি মানে আমাদের পরিচিত ডিসপেন্সারি ছিল, ওখান থেকে কয়েকটা ঘুমের ট্যাবলেট কিনছি আমার আম্মুর কথা বইলা। তো জানি একসাথে তো এতগুলি ট্যাবলেট তো কোনো ডিসপেন্সারি থেকে দেয় না। তো আমি অল্প অল্প করে কিনছি, মানে 2টা নিছি একটা থেকে, আবার ওই 2টা ট্যাবলেট আরেক জায়গাতে শো করে আবার 2টা করে নিছি। মানে এরকমই তিনটা আমি প্রায় 15-16টা নিছি। নেওয়ার পরে সবগুলো একসাথে খাইছি আমার মেয়ের বার্থডে দিন। খাওয়ার পর আমি বাসাতে তো মানে কিসের ট্যাবলেট দিছে আল্লাহ জানে, মানে মুখ দিয়ে আবল তাবল বের হইতাছে, কান্না করতেছি, হাসতেছি।
মানে একেবারে নেশাখোর মানুষের মতো হয়ে গেছে আবল তাবল সবকিছু আবল তাবল সবকিছু তো সবকিছু বাসায় গিয়ে আমি এগুলি করতেছি। আর আমি আবার একটা ভুল করছি কি, ওকে যখন লেটার লিখছিলাম না, তো দুষ্টামির মাথাতে আমি আরেকটা লেটার লিখছিলাম, মানে দুষ্টামি করে যে আমি আমার আর তারিখ দিয়ে আমি লিখছিলাম যে আমি আমার লাইফের একজন ইম্পর্টেন্ট মানুষ হিসেবে তোমাকে খুবই আমি আপন ভাবে অ্যাকসেপ্ট করছি, এই সেই আগ্রাম বাগ্রাম লিখছি। লেখাতে আমি ওইগুলিতে আমার একটা সাইন করছিলাম, ওটাতে না উইও সাইন করছিল। ওই লেটারটা না আমি বলছিলাম যে এটা ভাবে দুষ্টামি করে, সেটা যদি কেউ দেখে উল্টা পাল্টা মাইন্ডে যাবো, দামি লেটারটা ছিঁড়া ফেলি। বলছে আমি তো এই বাসা থেকে চলে যদি যাই, তো তোমার কাছে তো আমার অনেক স্মৃতি থাকবে, কিন্তু আমার কাছে তো তোমার কোনো স্মৃতি নেই, এটা আমার কাছে থাক। ওকে আবার আমি একটা ডায়েরি গিফট করছিলাম, তো নক করা ডায়েরি ছিল, তো ও ডায়েরির ভিতরে সব লেটার গুলি রাখতো। তো এরপরে বাসাতে আমি আবল তাবল শুরু করছি। আমার তো বাসায় মানে ভাই বোনরা যারা ছিল, এখন মানে বাসার পরিবেশ খুবই ভালো। তো এখন আমাদের বাসাতে আবার প্রবলেমটা কি হয়েছে, আমার মেয়ের বার্থডে ছিল, তো এভাবে অনেক গেস্টও আসছে। আর আমার বোর ভাই বোন আমাদের বাসাতে তো অনেক জয়েন্ট ফ্যামিলি, সবাই ছিল, সবার সামনে আমি এরকম মাতাল অবস্থা, কখনো আমাকে এই অবস্থায় কোনোদিন কেউ দেখেনি। ওহো তো সব, আর যেহেতু মানে এক একজন এক এক কথা, একটা ভাইটা মেয়ের জন্য কি অবস্থা এসে, কিন্তু ওদেরকে মনে দুঃখ বুঝতে পারতেছিলাম না যে জীবন একটা যেরকম একটা মোমেন্ট ওরা আমি পাইছিলাম, ওরা কোনো মুহূর্তে আমি হারাতে চাইনি। এবং আমাদের সোশ্যাল রিয়েলিটির জায়গাটা থেকে একটা মেয়ে আর একটা মেয়ের জন্য হাত কাটছে, একটা মেয়ে আর একটা মেয়ের জন্য এরকম পাগল হয়ে গিয়েছে, কান্নাকাটি করছে, এটাকে এই সোশ্যাল রিয়েলিটির জায়গাটা থেকে মানে তাকে যে খুব সহজভাবে এটাকে নেবে, সম্পর্ক নেবে, এটা আমরা সন্দেহাতীত ভাবে বলতে পারি যে এটা সম্ভব নয়। এবং ওদেরকে নিয়ে এক ধরনের সন্দেহ তৈরিই হবে, এবং সেটা সবাই করবেন ম্যাক্সিমামই, সেটাই হয়েছে। বলুন। আর ও অ্যাকচুয়ালি ওর যে মানে ওর ব্লাড দিয়ে কিন্তু ও আমাকে একটা লেটারও দিছে। ব্লাড দিয়ে লেটারও দিয়েছিলেন? হ্যাঁ। ওকে, বলুন তারপর। আবল তাবল বকছিলেন। তারপরে এগুলি করতেছি, তো যখন আমার সবাই গেস্ট চলে গেল, তো চলে যাওয়ার পর আমি তো অনেক কান্নাকাটি করেছি। আমার আম্মু মানে আমাকে খুব মানে যাতা কথা শুনেতেছে। তবে আমার ভাই আমার খুব সাপোর্টে ছিল, আমার ভাইটা তো বলতেছে আচ্ছা যাই হোক, এটার জন্য একমাত্র দায়ী আমার আম্মুরে বলতেছে তুমি, ওর এত কম বয়সে বিয়ে দিছো, ওর জীবন যেগুলি দেখার দরকার ছিল ওই দেখতে পারিনি, আর একটা এমন হাজবেন্ডের কাছে বিয়ে দিছো, ওই হাজবেন্ড অনেক কোনোদিন মন বুঝতে পারিনি। তো একটা আমার ভাইটা খুব লাইটলি ভাবে নিছে যে একটা ভালো ফ্রেন্ড পেয়েছে, এখন হারিয়েছে, ওর কাছে খারাপ লাগতেই পারে। তো আমার যে বোন 4 নাম্বার বোনটা আফসানা আপা, ও বলতেছে আমি আমার আফসানাকে বলতেছি কান্না করে দেখতে পারি, আমি ওরে দেখতে চাই, এখন বাসায় গেলে তো আমি দেখতে পারবো না, আপনি একটু আমি নিয়ে যান, আমি তোরা দেখুন। আফসানা বলতেছে তুই কোনো চিন্তা করছিস, আমি তোকে নিয়ে যাই দেখানোর জন্য। উনি আমাকে নিয়ে গেছে দেখানোর জন্য ওকে বাসাতে, আমাদের বাসাতেই। আমার হাজবেন্ড থাকে 4 তলায়, ও থাকে 3 তলায়। তো আমার হাজবেন্ড তো তখন জানি যে আমি বাসায় নাই, আমি তো আর আসবো না, আমার হাজবেন্ড তো তালা তালা মাইরা ছাদে চলে গেছে। তো আমি আস্তে করে ওদের রুমে নক করছি, আমার বোন সহ আমি গেছি। তো ওর মা আর সবাই বসে রয়েছে, তো বলতেছে আমার বোনটা বলতেছে ওদের যে কেমন রিলেশন বুঝছো মা, আমরা বুঝি না, মানে এটা বলতেছে আর কি। তো আমার বোন বুঝাতে যেতেছে, তখন ভাই আমি একেবারে সেন্সলেস অবস্থায় ছিলাম। আমি হুট করে কি করছি, আমি একটু পাগলামি করছি, ওর মার গাল দুটো আমি ধরে বসছি, বলতেছে খালাম্মা ওরা আর মাইরেন না, আর আপনি যদি আর রাখতে না পারেন ওরা আমার কাছে দিয়ে দেন, আর আমি রাখো, এগুলি কথা বলতেছি। তখন আমার বোন আমাকে একটা চর দিছে যে কি বলতেছে এগুলি ফালতু পাচাল। তো আমি ফট করে আবার নেশা ঘুরে অবস্থা, আবার ওর দিকে তাকে আমি ওর দিকে কান্না করতেছি। আমি কখনোই এরকম ছিলাম না ভাইয়া। ওকে ধরে বলতেছি যে তোমার যদি এখানে বেশি প্রবলেম হয় তুমি আমার কাছে এসে পড়ো, তুমি যাইবে আমার সাথে, এগুলি নানান তানান বলতেছি। তো ওর ভাবি বলতেছে দেখছেন কি উল্টাপাল্টা কথা বলতেছে, এই সেই ওরা অনেক কিছু কি নেগেটিভ বলতো আপনাদেরকে? সমকামী বলতো সবাই? আমি হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ খুব একদম হ্যাঁ, হ্যাঁ। নেকেটলি কোশ্চেনটা করছি। হ্যাঁ হ্যাঁ এটাই বলছি। সবাই বলতো, চারপাশে সবাই বলতো। হ্যাঁ এখনো সবাই বলে মানে যে আমি নাকি একটা মেয়ের সাথে প্রেম করছি। আমি সবসময় বলতাম কি যে আমার বোনদের সবাইকে বলতাম যে যখন আমি তাহলে ভালোবাসুম তো তোমরা তাকায় থাকবা, আমার লাভ স্টোরি অনেক ফেমাস হবো। এভাবে যে ফেমাস হবো এটা আমি আজও জানতাম না। তো We are laughing but we are really confused যে একজন মেয়ে আর একটা মেয়ের জন্য হাত কেটে চিঠি লিখতে পারে কিনা। একটু যদি চিন্তা করেন যারা ছেলে শ্রোতা আছেন, যে একটা ছেলে আর একটা ছেলের জন্য হাত কেটে চিঠি লিখছে, তো এটা আসলে আমি তো একটা অবভিয়াসলি একটা ছেলে, এবং এটা ফিল করলেই না কেমন যেন মানে মানে একটা ভমিটিং একটা ব্যাপার ছিল, বমি বমি একটা ভালো ব্যাপার চলেছে। বাট ইট হ্যাপেন্স ইন ইউর লাইফ, রাইট? আপনার জন্য একটা মেয়ে লিখছে, এবং এটা না স্বাভাবিকের চাইতে অন্যরকম কিছু। বাট যদি হোমোসেক্সুয়ালিটির জায়গাটা থেকে যাই, হোমোসেক্সুয়ালিটির জায়গা থেকে অফকোর্স সেখানে সেক্স ব্যাপারটা থাকতে হবে, ফিজিক্যাল ব্যাপারটা থাকতে হবে। স্টিল যতটুকু শুনেছি ততটুকু আমি যতটুকু বুঝি আপনাদের মধ্যে এটা ছিল না। ফাইন, আমরা গল্প আরো সামনের দিকে যেতে চাই, সেখানে কি হয়েছে আমরা শুনবো। কিন্তু তার বাইরেও মনের জায়গাটা থেকে একটা মেয়ে কিভাবে ফিল করে, দ্যাট ইজ রিয়েলি এক্সট্রা অর্ডিনারি। এবং সেটা সাইকিয়াট্রিকরা কিভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার জায়গাটা থেকে যেহেতু আমরা এখন সমকামী ব্যাপারটা মোটামুটি সবাই জানি, সেই জায়গা থেকে খুব সহজেই আমরা ওদেরকে মার্ক করবো সমকামী হিসেবে, কারণ দিস পিপল আর রিয়েল এক্সেপশনাল ফ্রম আদার্স। ওকে, বলুন তারপর। তো কোথায় ছিলাম আমি? ওকে, কোথায় ছিলেন? হ্যাঁ, মানে ওকে ধরে বলছেন যে কেউ তোমাকে না, তুমি না, আমার না, এটা পছন্দ তুই আমার করো। সাথে চলে Okay, যায়। right. তারপর ও তো মুখ দিয়ে কোনো কিছু বলতেছে না, তখন আমার আর আমি বলবো না ও খুব আহামরি সুন্দরী। হুম, হুম, হুম। আমাকে মানে সবাই বলে ওরে কি দেখে তুই পছন্দ করস, মানে ও আমি বলবো না ও আহামরি সুন্দরী, বাট আমি ওর মনের উপর অনেক পাগল। না, সবাই কেন এটাতে কোশ্চেন করবে আমরি সুন্দরী? কি যে একটা ছেলে হলে বলতে পারতে পারে। না না না, আমি বলতেছি কি মানুষের তো রূপের আকর্ষণে পাগল হয়, তুই কিসের আকর্ষণে পাগল হয়েছিস আমারে বলে। ওকে। তারপর
মানে আমার বোন তখন বলতেছে কি এগুলি শুরু করছো এগুলি। তো যখন আমার বোনও দেখছে ওই ব্যাপারটা, তো আমার বোন আমাকে বাসায় নিয়ে এসে পড়ছে। তো আমার বোন বুঝালো ব্যাপারটা। আমার আম্মুকে দেয়, ও একটু টেনশন আছে, ওরা একটু ওর সাথে সবাই ভালো ব্যবহার করেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি বাসায় এসে পড়লাম তারপরের দিন। ও সময়টাতে কি করছিল যখন ও চুপচাপে শুধু দাঁড়ায় রয়েছে আর চোখে পানি জল ঝরতেছে। ওর তো মানে অলরেডি ওর চোখের মধ্যে টাঙ্কি আছে ফিট করা। ওকে তো যখন আমি বাসায় এসে পড়ছি, আমার হাজবেন্ড আবার আমাকে গাইড দেওয়া শুরু করলো। আমাকে কোথাও যাইতে দেয় না, আসতে দেয় না, এই সেই মানে একেবারে গাইড। তো ভিতরে আমার এত অস্থির লাগতেছে যে ওর সাথে আমি কোনো কথাবার্তা বলতে পারতেছি না, কিছু না। আর এখানে একটা পার্ট আছে কি, আমার বাসার নিচে আরেকটা ছেলে ভাড়া থাকে, মানে আমার হাজবেন্ডের দোকান একজন ভাড়া নিছে, ওর নাম রুবেল করে নাম। তো রুবেলের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, মানে ও ভাবি ভাবি বলতো, তো আমাকে মানে আমার বাচ্চাটাকে অনেক আদর করতো, যখন বেরোতাম রিক্সা টিক্সা আমাকে নিয়ে দিত। তো ও মানে মাহমুদার সম্পর্কটা আমার সম্পর্কে ভালো করে দেখছে। রুবেল একটু যথেষ্ট একটু আমাকে হেল্প করতো আর কি, যে আপনাদের মতো ফ্রেন্ডশিপ আমি জীবন দেখিনি, বাট আমি হেল্প করবো এরকম বলতো। তো মানে রুবেল যে আমাকে হেল্প করতো এটাও একটু আমার হাজবেন্ড মানে বুঝতে পারছে। তো রুবেলের সাথে আমাকে কথাবার্তা বলা একেবারে নিষেধ করে দিছে। তো তারপর দিন যখন আমি বাসায় এসে পড়ছি, দেখা গেছে যে ওর সাথে কোনো যোগাযোগ টোগাযোগ কিছু করতে পারতেছি না। এখান দিয়ে আমি আবার আরেকটা কি করছি, আমার হাজবেন্ড নামাজে দাঁড়াইছে, আমি আরেকটা লেটার লিখছি যে ওর কিরকম মিস করতেছি না করতেছি। তখন আপনাদের সঙ্গে যোগাযোগ বন্ধ। না হ্যাঁ, ওর নিচে আমি উপরে। ওকে তখন ওর কি মানে ওর ফ্যামিলি আর কি আমার হাজবেন্ডকে এখনো কানে আওয়াজ দেয়নি যে আমরা চলে যাব। মানে ওরা যাওয়ার প্ল্যানে আছে, বাট বাড়ি এলাকা এখন আওয়াজ দেওয়া হয়নি, অবজেকশন দেওয়া হয়নি। আমি আবার লেটার লিখছি একটা, জি যে তুমি এখন বর্তমানে আমাদের উপরে এসো না, আমার হাজবেন্ড কিন্তু তোমার একটু পছন্দ করতেছে না। মানে ও একটু উপরে আসার চেষ্টা করতেছে। মানে চিঠিটা পাঠান কাকে দিয়ে? আমি উপরে দাঁড়াইছি, আচ্ছা। উপর দাঁড়ায় আমি চিঠিটা মানে ভাঁজ করছি। করে আমি একটা ভাইটাকে বলতেছি কি যে একটু ওই সাইড থেকে মা আমাদেরকে ডাক দেন, আমি চিঠিটা মানে আমি একটা জিনিস ফেলবো, ওকে নিয়ে যেতে বলেন। তো আমাদের যে পাশের ফ্ল্যাটে যে ভাইটাটা ছিল, মানে হিমুর আম্মু, উনিও যথেষ্ট বয়স আমার মার মতোই। তো উনি দেখছে আমি যখন ফেলছি, তো মাহমুদ একটা দৌড় দিয়ে নিয়ে চলে গেছে। জি তো চলে যাওয়ার পরে উনি দৌড় দিয়ে গিয়া ওনার আম্মুকে আর ওনার বড় বোনকে বলতেছে যে বাড়ি এলে যিনি কি দিছে আপনার মেয়ে নিয়ে গেছে। তখন ও আবার লেটারটা পড়তে বাথরুমে চলে গেছে, টয়লেটে পড়ছে, পড়ার পর ও ছিঁড়ে টয়লেটে ফেলা দিছে। মানে টয়লেটে ফেলছে, তখন ওর বোন বলতেছে যে তোর কি দিছে বাড়িয়ালি, বলছে না কিছু তো দেয়নি। এখন ওর থেকে কোনো কিছু জানতে পারিনি বলা, ওর বোন আর ওর ভাবি আমার উপরে আসছে। তখন আমার হাজবেন্ড নামাজ পড়তেছিল, তো গেট নক করতেছে, খুলছি, খোলার সাথে সাথে ওর বোন বলছে আপনি আমার বোনকে কি দিচ্ছেন। আমি বলছি কেন কি দিচ্ছে আপনি দেখেননি, কি দিচ্ছেন না আপনার থেকে জানতে চাই। আমি কেন বাংলা পড়া জানেন না, পড়তেন, ওরে মিস করতেছি, এরকম কিছু একটা লিখছি। তারপরে তো নিচে যেতে পারেন, আপনি কেন এটা লিখছেন। তো এরকম আমার সাথে কথাবার্তা এত মানে বলতেছে। তো আমার হাজবেন্ড বেরিয়েছে, তখন এক কথা দুই কথা মানে আমার হাজবেন্ডের সাথে ওদের সাথে ধারিন ধরিম একেবারে লেগে গেছে। তো লাইগা যাওয়াতে আমার হাজবেন্ড বলতেছে আসতে পারলে আজকেই রুম ছাড়েন। তখন আমার বোনরা বলতেছে আমরা এই মানে একদিনের ভিতরে আমরা এই বাসা ছেড়ে দিব। তখন মে মাসের 2 তারিখ বোধ হয়। তো এর মাঝখানে আমি আবার কি করছি, আমার আম্মু আমার সাথে ঘরে বসে রয়েছে, তখন আমার হাজবেন্ড আবার একটু উপরে গেছে। আমি আবার রুবেলের সাথে কন্ট্যাক্ট করছি, রুবেলের সাথে কন্ট্যাক্ট করে একটা মোবাইল নিছি, নিয়ে ওই মোবাইলটা আবার আমি আমার সিঁড়ির সামনে রাখছি, রাইখা ও আবার ওর ভাতিজির সাথে কই জানি যাইতেছিল আর কি। তো রুবেলের ছোট ভাইরে দিয়ে আমি আবার ওকে আওয়াজ দিয়ে মানে দিছি কানে যে একটু জানিয়ে দিও যে সিঁড়ির এই ধাপটাতে মোবাইলটা আছে, যাতে ওই এসে নিয়ে যায়। ওই আবার মোবাইলটা নিয়ে গেছে। তো ওর সাথে ওই দিন রাতে মোবাইলে কথা বলছি। তো আমি বললাম যে আমি যে লেটার দিছি এটা ধরা পড়লো কিভাবে, বল জিজ্ঞেস। তো বলতেছে যেরকম হিমুর মাই বলছে এই সেই। তো যাই হোক, তো এখন আমার কাছে যে সেট ছিল, মানে আমার সেটের মানে খুব আমি একটা আমার এক্সপেরিয়েন্স সেটটা ছিল আর কি। তো ওই সেটটা দিয়ে আমি ওর সাথে কথাবার্তা বলতাম। তো যখন আমি আবার বাসায় যাবো ওই দিন, ওর পরের দিন আমাদের ফ্যামিলির আর কি একটা আমাদের বাসার আর কি কিছু আর কি সম্পত্তি নিয়ে আর কি কিছু কথাবার্তা হবে, তো যার কারণে আমার যেতে হবে। তো আমি বাসায় যাবো, তো আমি আস্তে করে ফোন দিয়ে বলতেছি কি যে তুমি তো ঘরে আসো, আমি যখন বেরোবো তুমি গেটটা খুলে একটু দাঁড়াও, তাহলে আমিও তোমার দেখো, তুমি আমার দেখতে পারবা। এমনি তো আর দেখা সাক্ষাৎ হয় না। আমার হাজবেন্ড যে পিছের থেকে এসে শুই না ফেলছে এটা তো আমি জানি না। আমার হাজবেন্ড আমার থেকে মোবাইল নিছে, মোবাইলটা নিয়ে আছাড় দেওয়া ভাঙছে। মোবাইলটাতে আমার অনেক স্মৃতি ছিল, মোবাইলটা আছাড় দেওয়া ভাঙছে। ভাঙার পরে বলতেছে ওর কাছে মোবাইল এলো কই থেকে। আমি বলছি না, ওর কাছে তো কোনো মোবাইল নেই। আমার হাজবেন্ড দৌড়াইতে দৌড়াইতে নিচে গেছে, কে বলতেছে ওর বোন রে আপনার বোনের কাছে মোবাইল আছে, ওই আমার বোনের বারবার ফোন করে ডিস্টার্ব করতেছে। ওর বোন কথা না আমার বোনের কাছে কোনো মোবাইল নেই, ওরে তো 10 টাকার জন্য টিফিন খাইতে দেওয়া হয় না ঠিকভাবে, হ্যাঁ ও মোবাইল পাইবে কই থেকে। আর আমাদের যা যা মোবাইল আমাদের হাতে। তো বলতেছে এই মাত্র ফোন দিছে। তো এখান দিয়ে মানে ওর বোনরা মারতেছে, আর এখানে আমার হাজবেন্ড বলতেছে যে তুমি কি পরে ফোন দিছো, তুমি করে ফোন দিছো। তখন কি করছে আমার হাজবেন্ড আমার বাচ্চার মাথাতে আমার হাত দিয়ে বলতেছে তুমি করে মোবাইল দিছো। আমি তখনও চুপ রয়েছি, কিছু বলতেছি না। আর এখান দিয়া ওর বোনরা ওর বডির থেকে মানে শরীর থেকে ওর মোবাইলটা পাইছে, আমি যে মোবাইলটা দিছি। মানে ওটা গোপন করে রাখতো হ্যাঁ, সবসময়। দেওয়ার একদিনের মাথাতেই ধরাটা পড়ছে। তো মোবাইলটা পাইছে, পাওয়ার পর সাথে আমার হাজবেন্ড বলছে এই যে মোবাইল, আর আপনার বউ দিছে এই মোবাইল। কিন্তু ও কিছু অ্যাকসেপ্ট করেনি যে আমি দিছে মোবাইলটা, কিন্তু ওর বোন এসে বলতেছে যে আমার বোন বলছে আপনার বউ দিছে। তখন আমার কাছে একটা রাগ লাগছে কি যে আমি আমার বাচ্চার মাথাতে হাত দিয়ে আমি এখনো স্বীকার করি না, তুমি বলে ফেললা আমার কাছে এই জিনিস।
তখন ভাই আমার হাজবেন্ড কখনো আমার সাথে এভাবে যতই বাজে কমেন্টস করুক যাই করুক, আমার সাথে যত ঝগড়াঝাটি হয়েছে, আমার হাজবেন্ড কখনো আমার উপরে হাত তুলেনি। তখন পুরাটা বাড়ির ভাড়াটিয়াদের সামনে আমার হাজবেন্ড আমাকে জুতা দিয়ে মারছে। আমি যে একটা বাড়িওয়ালি ছিলাম, তখন মনে হয়েছে কি যে আমার কোনো ওয়েটই রইলো না। সবার সামনে আমাকে অনেকে আমার হাজবেন্ড জুতা দিয়ে মারছে। তো মারার পর আমার হাজবেন্ড বলছে যে তুমি আমার মোবাইল দিছো কি করতে লেগা, আর যা হয়েছে হয়েছে, যাওগা, তুমি তোমার বাড়িতে যাওগা, আমার তোমার দরকার নাই। তা আমি ওর আগের মাথায় বলতেছি হ্যাঁ আমিও থাকুম না, দরকার নাই। আমি আবার একটু রাগের মাথায় বলছি যে আমার এই পরিস্থিতির জন্য তো দায়ী তুই, এগুলো ওরেও বলছি। তো আমার আম্মু আবার আমাকে ওই সময়টা আমাকে প্রতিদিন দেখতে আসতো, যেহেতু আমার নোট অন দ্যাট পয়েন্ট। আপনি কথাটা আপনার হাজবেন্ডকে যখন বললেন যে আমার এই পরিস্থিতির জন্য দায়ীটা হচ্ছিস তুই, এটা কেন, কোন সেন্সে? কেন বলছি, এই কারণে বলছি যে ও কখনো আমার মন কখনো বোঝার চেষ্টা করেনি। দেখা গেছে যে একটা যে আমি যখন বিয়ের কোনো অনুষ্ঠানে যেতাম, যেখানে যেতাম, আমার লাইফে সবই ছিল ভাই, কিন্তু আমার লাইফে ভালোবাসাটাই ছিল না। আমার হাজবেন্ডের তরফ থেকে আমি কখনো একটা ভালোবাসার, হয়তো ওর ভিতরে ছিল, কেয়ার ছিল, আমাকে একটা বাচ্চার মতো আমার সাথে কেয়ার করতো। বাট ও যে আমার হাজবেন্ড, কখনো আমি ওকে আমার প্রতি ওকে ভালোবাসা আমি দেখিনি কখনো। সো এই জিনিসটা আপনি সামহাও আপনি মাহমুদের মধ্যে খুঁজে পেয়েছেন। হ্যাঁ, ও আমাকে অনেক ভালোবাসে, এই জিনিসটা আমি পাইছি। মানে হাজবেন্ডের জিনিসটা আপনি মাহমুদের মধ্যে পেয়েছেন। আহ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটা আসলে সম্ভব নয়, কিন্তু তারপরে সামহাও আপনার থার্স্টি বা আপনার যে ক্ষুধা ছিল হ্যাঁ ভালোবাসার, হ্যাঁ 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 এটা সামহাও মাহমুদে আপনাকে মেটাবে, হ্যাঁ হ্যাঁ এবং আপনি তাকে ওইভাবেই ফিলটা করতেন। হ্যাঁ। ওকে, আমাকে একটা কেউ তো আছে যে হ্যাঁ আমাকে ভালোবাসে, এরকম একটা থিঙ্ক আমার ভিতরে ছিল। দের ইজ সামওয়ান হু লাভস মি। হ্যাঁ হ্যাঁ বলেছে। ওকে, তো আমার হাজবেন্ড বলতেছে আমি এখন নামাজ পড়তে যেতেছি, আর তুমি আল্লাহর কাছে ঠেকা থাকবা, তুমি যদি এখন যদি কোনো কাজ বাড়াইবা, বা আমি সবার আগে আলমারি চেক করুম, কারণ আলমারিতে একটা পার্সোনাল ডয়ার আমার ছিল। বলছে আমি আলমারি চেক করুম, তোমার আল্লাহর কাছে ঠেকা থাকবা, তুমি যদি আলমারিতে কোনো প্রকার হাত দিবা। ও নামাজ পড়তে গেছে, কিন্তু আমি জানতেছি যে মাহমুদার অনেকগুলি লেটার আমার কাছে আছে, যেগুলিতে জান টানও লেখা আছে। তো তখন তো ও কোন মাইন্ডে দিছে, আমি কোন মাইন্ডে নিছি, ভালো মাইন্ডে ছিল। এই পরিস্থিতিতে হ্যাঁ, কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু এটা আরো বেশি ঘোলাটি হয়ে যাবে আমাদের ঘটনাটা। আমি সবকিছু জানা সত্ত্বেও ও আমাকে একটা ব্যাগ দিছিল, ও নিজের হাতে বানায়, পুঁতির ব্যাগ। ওই ব্যাগের ভিতরে সব লেটার গুলি ছিল, ওর ব্লাডের লেটারটাও ছিল। আমি ওই লেটার গুলি সবকিছু নিয়ে ব্যাগটা আমি আস্তে করে নিয়ে আমি সরাই ফেলছি এখান থেকে, সরাই আমি আমার জায়গাতে আমি বসে রয়েছি। তারপর আমার হাজবেন্ড আসছে, আয়সা, তো আমার আম্মু আসছে আমাকে দেখা করার জন্য। আমার আম্মুর সাথে অনেকক্ষণ কথা বললো আমার হাজবেন্ড, বলতেছে এরকম এরকম আপনার মেয়ে এগুলি করছে। আর এই ঘটনার মধ্যে একটা ঘটনা কি হয়েছে, আমার হাজবেন্ড আমাকে পাহারা দিতে দিতে আমার হাজবেন্ডের প্রায় 1 লক্ষ টাকার কবুতর চুরি হয়ে গেছে, ওহো, যেটা নিয়ে আমার হাজবেন্ড আরো বেশি ডিপ্রেশনে চলে গেছে। আপনার মেয়ে আমার শুধু ক্ষতি করতেছে, এই সেই, আমার মান সম্মান রাখলো না, এগুলো অনেক কিছু হইলো। তো আমার আম্মুর সাথে আমি বাসায় আসলাম একদিনের জন্য। আমি আমার আম্মুর সাথে কান্না করে বলতেছি আমাকে বাসায় নিয়ে যাও, আমি বাসায় থাকুন। তো একদিনের জন্য আমি বাসায় গেছি। এখানে আমার হাজবেন্ডের এত কথাবার্তা, ও আমাকে জুতা দিয়ে মারছে, তারপর আমাকে অনেক কথা শুনেছে, এগুলো আমার কাছে এত খারাপ লাগছে। আমিও একটা ব্লেড নিয়ে আমি আমার হাত কাটছি। তো আমার হাজবেন্ড বলতেছে দেখেন আপনার মেয়ে এগুলি কি করছে। তো আমি যখন আইসা পড়তেছি আমার আম্মুর সাথে, তখন আমার হাজবেন্ড আমার হাতটা ধরে বলে যে তুমি ওর সাথে যা করছো না করছো ওটা তোমার ব্যাপার, ওটা তুমি আল্লাহর কাছে জবাব দিবা, কিন্তু আমি তোমাকে যেসব জায়গাতে হাত তুলছি তোমার এই জায়গাগুলি জান্নাতে যাইবো। হ্যাঁ হ্যাঁ, আমারে বলে। আর আমাকে বলে যে তুমি পারলে আমাকে মাফ করে দিও। ওকে, ওকে, দ্যাটস রিয়েলি সুইট। লাস্ট ওয়ার্ডটা অনেক বেশি সুইট, বাকিগুলো নিয়ে আমি কমেন্টস করতে চাই না। কিন্তু লাস্টের কথাটা অনেক সুইট, বিকজ ভুল করে থাকলে হাজবেন্ড কেন, যে কেউই যে কারো কাছে ক্ষমা চাওয়া উচিত। তো আমি চলে আসছি বাসায়। তো বাসাতে বসে রয়েছি, আমার ফ্যামিলি বলতেছে হ্যাঁ হাত কাটছস কেন, এই সেই। আমার ফ্যামিলি আমাকে অনেক কথা বলতেছে। আমি বসে রয়েছি ঘরে, হুট করে দেখি আমার ঘরে নক করতেছে, আমার বাবার বাসায়। বাবার বাসায়? হ্যাঁ, গেট খুলে দেখি মাহমুদার ভাবি, ওর বোন আমার বাসায়। মাই গুডনেস। আর তখন আমার বাসাতে আমার সৎ ভাই বোন এরা সবাই ছিল, কারণ একটা বাড়ির সম্পত্তির ব্যাপারে একটা কথাবার্তা চলতেছিল, ওকে, যার কারণে ওরাও ছিল। ওরা এসে কি করছে, ওই যে ভাই আমি আপনাকে বললাম না যে লেটার ও দেশে গেছিল আমি দিছিলাম, ও লেটার গুলি ওর ফ্যামিলির হাতে পড়ছে। ওর ফ্যামিলির হাতে পড়েছে লেটারগুলো? হ্যাঁ। ওরা এসে এগুলো নিয়ে ওগুলো নিয়ে আসছে, আর এভাবে নিয়ে আসেনি, এত শুধু ফটো কপি করে নিয়ে আসছে, বলতেছে এগুলি ফেসবুকে দিবে, এগুলি নাকি প্রচার করবে, আর নানান কথাবার্তা বলতেছে। আর ওই যে আমি একটা লেটার বলছিলাম যে একটা লেটার আমি লিখছিলাম, যেটা ওকে আমি আমার খুব ক্লোজ হিসাবে আমি বলছিলাম, যে বলতেছে দেখেন ওরা গোপনে বিয়ে করছে, অবৈধ সম্পর্ক করছে। গোপনে বিয়ে করেছে? হ্যাঁ হ্যাঁ, ওর ফ্যামিলি এগুলি বলতেছে। তো তখন আমার আম্মা তো মাথা ঘুরিয়া পড়ে গেছে। আমি আমার ফ্যামিলির কাছে না কার কাছে মুখ দেখাতে পারতেছি, আমি কোনো কিছু করতে পারতেছি না, আমি তো চুপ হয়ে রয়েছি। তো লেটারগুলি শো করতেছে, ওরা বলতেছে দেখেন নানান ইসলামিক অনেক ইয়ে করতেছে, যে দুনিয়া উল্টে গেছিল, এই সেই, অবৈধ সম্পর্ক, নানান টানান এগুলি। তো আমার ভাই যে আমার সাপোর্টে ছিল, তখন আমার ভাইও আমার এগেনস্টে চলে গেছে লেটারগুলি দেখা। তো লেটারগুলি আমি ওর বোনের থেকে আমি কাইরা নিছি। তো এত কিছু যে হইতাছে এখান দিয়ে ওর ভাবি আমাকে ভিতরে বানিয়ে বলতেছে যে আমি আমার ননদকে কত কিছু মিথ্যা কথা বলুম, ওগুলো আপনার স্বীকার করতে হইব। আয়সা বলতেছে জিজ্ঞাসা কর
বিথিরে জিজ্ঞেস কর, ওর হাজবেন্ড তোর মুখে অ্যাসিড মারবো যদি ওরে তোর সাথে আবার দেখে। আর ওর বোন তো ডাইরেক্ট এসে বলতেছে যে আমি লেটার নিয়ে এখন থানায় যাবো, থানায় গিয়ে আপনার নামে কেস করবো, এই করবো সেই করবো, অনেক কথাবার্তা বলতেছে। ওগুলো আর কি বানানো একটা কথা ছিল আমাকে জাস্ট একটু ভড়কানোর জন্য। আমার ফ্যামিলি তো ওদের ফ্যামিলিকে যা তা কথা বলছে। তার মধ্যে কি হয়েছে দেখেন ভাইয়া, ওকে জানিয়ে একটা মানে গান্ধী পোকা না একটা পোকা থাকে না যেটা এখানে বসলে অনেক মানে একটা ঘায়ের মতো হয়ে যায়। জি, এখন যেহেতু আমি দোষ করছি, মানে সম্পূর্ণ বিলটা আর কি আমার নামে ফাটাইতেছে ওরা। মানে গলার হ্যাঁ, সাইডে। বলতেছি কি আমি নাকি কামড় দিয়েছি, আমি নাকি ওর সাথে অবৈধ সম্পর্ক করছি, একটা হাজবেন্ড ওয়াইফ যেরকম ভাবে রিলেশন করে ওর সাথে ওরকম রিলেশন করছি, এই স্পটটা নাকি আমি ফেলছি। এটা মাহমুদের সাথে। হুম। ওকে, তো আমি দেখতেছি মাহমুদা কিছুই বলতেছে না। তো তখন আমি ওকে একটা ইঙ্গিতে বললাম যে লেটার গুলি কিভাবে পাইলো, বলছে আপু পাওয়া গেছে। তখন আমার কাছে এত ড্রাগ লাগলো যে আমার তো 4টা-5টা লেটার তোমার কাছে, তোমার যে এত হাজার হাজার লেটার আমার কাছে ছিল, আমি যদি আমার দরজাল জামাই থেকে যদি আমি লুকাতে পারছি, তুমি কেন পারলা না? ওর ফ্যামিলি তো আমাকে এটা নিয়ে অনেক কাহিনী করতেছে। আমার মা তো মানে কান্নাকাটি আরম্ভ। এখানে মাহমুদ আর আম্মুর অবস্থাটাই লেটার দেখার পরে মানে আমার ভাই বলতেছে তোর জন্য যদি আমার মার কিছু হয় আমারে বলতেছে তরে ছাড়ুম না, এই সেই অনেক কিছু বললো। তো আমি অ্যাকচুয়ালি ওর সাথে ঘটনা ঘটার পর আমি ঘুমের ট্যাবলেট খেতাম, সবসময় নেশার মধ্যেই থাকতাম। তো আমার বোন বলতেছে এগুলি মান সম্মান নিয়ে হানি করেন না, আমাদের মেয়ের তো বিয়ে হয়ে গেছে, ও সেটেল, কিন্তু আপনাদের মেয়ের এখনো বিয়ে হয়নি। তো ওর দিকে একটু খেয়াল রেখা, এগুলি নিয়ে এত ঘাইতেন না, আজিরা বদনাম ছড়াইব। আমার ফ্যামিলি এগুলি বুঝাইলো। তো বোঝানোর পরে আমি আবার বলছি কি যে আমার না যখন এতই প্রবলেম হইতেছে, তো আমি বলছি যে আমার আব্বু আমাকে যতটুকু সম্পত্তি দিছে না, আমি এগুলি বিক্রি করে আমি বাইরের কান্ট্রিতে চলে যাবো, দরকার বলে সেক্স চেঞ্জ করে আমি বিয়ে করবো। আমি এবার এটা বইলা বসছি। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে বিথির জীবনের গল্প প্রচার করা হচ্ছে, বিথি এবং মাহমুদা। দিস ইজ রিয়েলি এক্সেপশনাল লাভ বিটুইন দিস টু গার্ল, বাট যদি বলি হোমোসেক্সুয়ালিটি, যেটা নিয়ে আমাদের ইদানিং অনেক 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 বেশি যারা সামাজিক বোদ্ধা আছেন, কি বলা যেতে পারে, যারা বেশি সোশ্যাল থিঙ্কার যারা এবং সাইকিয়াট্রিক জায়গা থেকে যারা বিষয়গুলোকে অনেক বেশি থিওরিটিক্যালি ব্যাখ্যা করেন, সেই সব জায়গা থেকে যদি বলি তাহলে এই সম্পর্কটাকে আমরা আসলেই সমকামিতার সম্পর্ক বলবো কিনা সেটা একটা প্রশ্নবোধক ব্যাপার অবশ্যই। এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে যে একটা সাধারণত একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যে ধরনের সম্পর্ক হয়, যে ধরনের ভালোবাসার সম্পর্ক থাকে, যে ধরনের বন্ধুত্বের সম্পর্ক থাকে, ইট ইজ কোয়াইট এক্সেপশনাল রিলেশনশিপ বিটুইন মাহমুদা অ্যান্ড বিথি। সেই জায়গাটি থেকে এটাকে স্বাভাবিকভাবে নেওয়াটা আমাদের জন্য কঠিন কিনা সেটাও একটা প্রশ্নবোধক ব্যাপার। আমরা এই প্রশ্নগুলোর উত্তর শেষ পর্যন্ত খুঁজে না পেলেও কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমরা জানবো খুব ছোট্ট একটা বিরতির পর। মাত্র 5 মিনিটের বিরতি, ফিরে আসছি। আর এই ফাঁকে আমরা আজকে স্টুডিওর যে আমরা কথোপকথন করছি তার একটা ছোট্ট ভিডিও ক্লিপস আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিডিও ক্লিপসটি দেখতে পারেন। আপনারা চলে আসতে হবে আমার ফেসবুক পেজে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আমার পার্সোনাল ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন। এছাড়াও আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে, ফেসবুক ভেরিফাইড ফ্যান পেজ, এবং বাংলাদেশের যত এফএম রেডিও আছে তার মধ্যে সবচাইতে পপুলার, সবচাইতে বেশি লাইক পাওয়া ফ্যান পেজটি হচ্ছে এবিসি রেডিওর ফ্যান পেজ। আমরা ফিরে আসবো ঠিক 5 মিনিট পর। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. 5 মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনারা সবাই শুনছেন বিথির জীবনের গল্প। বিথির কাছে আমরা আবারও ফিরছি। 21 বছরের বয়স কা হচ্ছে আমাদের বিথি, কিন্তু জীবনে যে অভিজ্ঞতা ঘটে গেছে সেটা আমাদের সামাজিক জায়গা থেকে অনেক বড় একটা শিক্ষা। ওকে, বলুন তারপর। যেখানে আপনি ছিলেন যে আপনাদের বাসায় চিঠি চিঠি নিয়ে এসছে আপনাদের মধ্যে। তারপর ওরা এগুলি করে ওরা চলে গেছে। তো তখন আমার বাসা থেকে আমার হাজবেন্ডকে জানানো হয়েছে যে মানে ওরা আমাদের বাসায় লেটার নিয়ে আসছিল যে, কিন্তু আমি কোন লেটার নিয়ে আমি ঘাবড়াইনি। ওই একটা লেটার ছিল যেটাতে সাইন করে দিয়েছিলাম যে, ওই লেটারটা ওরা খুব নোংরা ভাবে ওরা প্রমাণ করছে যে ওর সাথে আমি কোন প্রকার মানে আমি নাকি ওকে নাকি কি বোঝাই আমাদের নিয়মে নাকি আমার সাথে বিয়ে করছি। মানে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, এরকম কিছু। তো যাই হোক, তারপর আমার হাজবেন্ড বলতেছে যে জহন্দম হোক, আমি তো লেটার গুলি পড়ছি। কারণ সবচেয়ে বেশি আমি হ্যাপি ফিল করছি যে ওই যে লেটার গুলো আমার হাজবেন্ড পড়ছিল, যার কারণে আমার হাজবেন্ড জানছে লেটার গুলি কি ছিল লেখা। তো আমার হাজবেন্ড এটা নিয়ে বেশি মাথা ঘামায়নি। ওকে, তো তারপরের দিন মানে ওকে আমি বলতেছি, আমার ঘরে টান দিয়ে আমি বলতেছি তুমি আর কোনোদিন আমার সাথে কোনো যোগাযোগ করবা না। কিন্তু ও আমার দিকে তাকায় রয়েছে। ওর বোনরা যে মানে ওর বোনরা ওরে চর মারছে, আমার বোনও ওকে অনেক ব্যাড কমেন্ট করছে, ও আমার দিকে তাকায় রয়েছে। আমি যা যা করতেছি শুধু দেখতেছে। তো আমার হাজবেন্ড আমাকে মারছিল না, আমার মাথাতে মানে একটু ব্যথা পেয়েছিলাম, একটু ফুলে গেছিল। ও এত কিছু ঘটনা ঘটতেছে, ও আমাকে বলে তোমার মাথায় কি হয়েছে?
তাই আমি বলতেছি যে তুমি আর কখনো আমার সাথে কথা বলবা না, কারণ আমার রাগ লাগছে যে তুমি লেটারগুলি শো করলা কেন, তোমার ফ্যামিলি কিভাবে পাইলো লেটারগুলি? তোমার ফ্যামিলি বলতেছে ঠিক আছে আমরা লেটারগুলি কোনো কিছু করবো না, ইচ্ছা করলে এটা ওর হাজবেন্ড এনে দেখাতে পারতাম, ওর সংসারটা ভাঙতে পারতাম, কিন্তু করিনি, আপনাদেরকে এনে দেখেছি। ও যদি নেক্সট আমার বোনের সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করে তো লেটারগুলি বড় কাহিনী হইব। তো এটা বলে ওর ফ্যামিলি চলে গেছে আমাদের বাসার থেকে। তো তারপরে যখন আমি বাসায় আসলাম, আসার পরে ভাই বিশ্বাস করবে না, আমার হাজবেন্ড আমাকে এমন গার্ড দেওয়া আরম্ভ করলো, আমি বাথরুমে গেলাম আমার পিছে পিছে, আমি বারান্দায় গেলে আমার পিছে পিছে, মানে আমার হাজবেন্ড আমাকে একটা মুহূর্তের জন্য আমাকে ছাড়তেছে না। আর ওই মোমেন্ট আমার সবচেয়ে এমন কষ্ট লাগছে যে ও আমার বাসার নিচে আছে আর 15টা দিন আছে, তারপরে চলে যাবো। ও নিচে, আমি উপরে, কিন্তু ওর আমি একটা ঝলক দেখতে পারতেছি না, ওর কোনো শব্দ আমি শুনতেছি না। আর আমার হাজবেন্ড যখন উপরে যেত আমাকে বাইরে থেকে তালা মেরা যেত, নক করে যেত, সবসময় আমাকে তালা মেরা রাখতো। আর আমার সাথে আমার মেয়েটা সব কষ্ট করছে ভাই, এতটুকু বাচ্চা। দেখা গেছে আমার হাজবেন্ড টিভি তারটার ছিঁড়ে ফেলছে, রিমোট টিমোট নিয়ে নিছে, আমাকে টিভিও দেখতে দেয়নি, বলে আমি নাকি টিভি দেখতে দেখতে খারাপ হয়ে গেছি। মানে এই সেন্স গুলো আপনার মধ্যে টিভি দেখতে দেখতে ঢুকে হ্যাঁ, পড়েছে। আমার হাজবেন্ড বলে এটা। তো আমি টিভিও দেখতে পাই না সারাক্ষণ। আর মানে আমার ফ্যামিলিও মনে করেন যে এক পর্যায়ে এরকম চিন্তা করছে যে ওর হাজবেন্ডের কাছে থাকলেই ভালো, আমাদের কাছে থাকলে ঠিক না। আমার একটা প্রশ্ন আছে, আপনি খুব সহজভাবে আপনার জিনিসটাকে উত্তর দিবেন। আপনার কাছে মনে হয় না যে এই সম্পর্কটা একটা আনইউজুয়াল রিলেশনশিপ, যেভাবে আপনি ছিল, বাট মাহমুদের ক্ষেত্রে হ্যাঁ এখন আমি থিঙ্ক করলে না, এখন না, ওই সময়টাতে মনে হয়নি একবারের একটু না ভাইয়া, একবারের জন্য মনে হয়নি? একবারের জন্য না। নিজের ভিতরে কোনো পাপ এখন বোধও না, কাজ না, করে? এখন এখন মনে হয় যে হয়তো অতিরিক্ত কিছু করছি, বাট এখন আমার মনে হয় না যে আমি রং ছিলাম। কেন মনে হয় না? বিকজ আপনাদের মধ্যে কোনো ধরনের কোনো না, ফিজিক্যাল ব্যাপার হ্যাঁ ছিল না, তো কেন ওরা আমাকে নোংরা বলবে? দ্যাটস ওয়াই উই আর মানে থিঙ্কিং যে আসলে এই জায়গাটা থেকে হ্যাঁ কিছু কিছু জিনিস যেগুলো আসলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই মানায়, এই হাত কাটাকাটি, চিঠি লেখালেখি বা কিছু, কিন্তু ওরা তো পরিণত বয়স্ক ছিল না। আর ওদের মধ্যে যদি এই বিষয়টা থেকেই থাকবে, তাহলে আমি যেটা বুঝি যে এই মেয়েটা তো ম্যারিড ছিল, ও তো বিবাহিত ছিল, বিশেষ করে বিথি, ও তো জানে যে হোয়াট ইজ ফিজিক্যাল রিলেশনশিপ। সেই জায়গাটা থেকে ও যদি ওই মেয়েটাকে ফিল করতো, তাহলে ওদের মধ্যে তো এই ধরনের সম্পর্কটা হয়ে যাওয়ার কথা। তো সেটা তো হয়নি। তাহলে এই সম্পর্কটা নিয়ে আমরা সারাউন্ডিং যারা আছে তারা এতটা থ্রেটেন কেন? কারণটা হচ্ছে ওদের মধ্যে যে ধরনের অ্যাটিটিউড দুটো বান্ধবীর মধ্যে থাকা উচিত বা দুটো ছেলের মধ্যে থাকা উচিত, তার চাইতে অবশ্যই বেশি কিছু ছিল, যেটা নিয়ে আমাদের সন্দেহ তৈরি হয়েছে। এই জন্যই আমরা একটা কথা বলি, চোখের দেখাই সব দেখা নয়, তার ভেতরে দেখা বা তার ভেতরে ঢুকে জিনিসটাকে আবিষ্কার করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ যে সত্য আমাদের চোখের সামনে দাঁড়ায় তার পেছনেও অনেক বড় সত্য লুকিয়ে থাকে। বলুন তারপরে। হ্যাঁ, তারপর আমার আম্মুরাও আমার সাথে একটু দেখা সাক্ষাৎ করা কম করে দিয়েছে, এই কারণে যে ওর হাজবেন্ডের কাছে থাকলে বেশি ভালো থাকবো, ওর হাজবেন্ড অনেক সেফলি রাখবো। কিন্তু এখান দিয়ে ভাইয়া আমি একটা মানে ওরা যে 15-20 দিন ছিল, আমার যে কেমন লাগতো, এমন একটা দিন যায়নি যে আমি চোখে জল ফেলিনি, মানে আমার এত খারাপ লাগতো। আমি মানে আমি বেরোতে পারতাম না। তো অনেক সময় দেখা গেছে যে আমার আম্মু যখন আমাকে দেখতে আসতো না, তো আমার আম্মু যখন সিঁড়িতে নামতে থাকতো তখন আমি একটু জোরে কথা বলতাম যে মা তাড়াতাড়ি এসো, এসে মানে যাতে আমার গলার ভয়েসটা যাতে একটু শুনে। ওকে। আর ও আবার একটু জোরে করে কথা বলতো, এই মানে ওর ভাতিজিকে ডাকতো, এই আনুষ্কা আমাকে এটা দাও এটা দাও, এসে মানে ও আমাকে একটু ওর গলার সাউন্ড আমাকে শোনাইতো। আমার আম্মুর সাথে যখন আমার আম্মু আমাকে বাইরে নিয়ে যেত, তখন ও বারান্দায় এসে একটু দাঁড়াইতো আমাকে একটু দেখার জন্য, আর আমি খুব জোরে জোরে নামতাম যাতে আমার পায়ের শব্দটা ও পায়, ও যাতে একটু বারান্দায় এসে থাকে। আমি সবসময় 3 তলার দিকে তাকাতাম, দেখতাম যে হ্যাঁ ও আছে দাঁড়ায়, দেখতাম যে ও কান্না করতেছে, আমারও অনেক কান্না আসতো তখন। তারপর প্রত্যেক দিন আমার আম্মু আসতো, আমাকে নিয়ে ঝাড়াইতে নিয়ে যেত। ঝাড়াইতে নিয়ে যেত মানে? হ্যাঁ, ঝাড়াইতে নিয়ে যেত এই কারণে যে মানে ঝাড়ফুঁকের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ ঝাড়ফুঁকের কথা বলতেছি যে মানে আমার ফ্যামিলি একটা থিঙ্ক করলো যে ও একা একা থাকতো, ওর হাজবেন্ড অনেক সম্পত্তি আছে, এটা ওদের সহ্য হয়নি, ওর হাজবেন্ডের কাছে মেয়েটা বিয়ে বুঝতে চাইতেছে, যার কারণে ওরে পাগল করা এই ফ্যামিলি মানে ওকে সংসার থেকে সরাইতে চাইতেছে। মানে তাবিজ কবজ করেছে কিছু। হ্যাঁ। সো দিস ইজ দ্য রিয়েলিটি। এগুলো যদি হিন্দি ছবিতে আমরা দেখতাম তাহলে আমরা স্ক্রিনের সামনে বসে হো হো করে হাসতাম, বাট দিস ইজ আওয়ার সোশ্যাল রিয়েলিটি, প্রিয় শ্রোতা। হ্যালো 8920 আজকের এই জীবনের গল্পটি আমি ব্যক্তিগত জায়গাটা থেকে আমি আমার কাছে খুবই মানে অ্যাটেনশন দেবার মতো একটা গল্প মনে হয়েছে, এবং আমাদের সোশ্যাল জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করাটা খুবই জরুরি। যে আমাদের ভিতরে আমাদের নতুন টার্ম যখন চলে আসে, সেটা মেডিকেলি আসুক, চিকিৎসা বিজ্ঞানে আসুক, সায়েন্সে আসুক, সমাজ বিজ্ঞানে আসুক, যেটাতেই আসুক না কেন, সেটা যদি ডাইভার্জেন্ট কোনো কিছু হয়, বিপদগামী কোনো কিছু হয়, সেই বিষয়টা নিয়ে আমরা এতটাই বেশি চিন্তিত থাকি যে আমাদের সাধারণ যে সম্পর্কগুলো আছে বা সাধারণ যে জীবন আচরণ আছে, সেটার উপরে কিন্তু ওই জিনিসটা, ওই থিঙ্কিং গুলো খুব নেগেটিভলি ইফেক্ট করে, যেটা আমাদের সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার ক্ষেত্রে অনেক বেশি অন্তরায়। হোয়াট আ স্টোরি। ওকে, বলুন তারপরে। আমাকে নিয়ে গেল ফার্স্টে হুসনি দালান, হুম। ওখানে একজন মানে খাদিম ছিল, উনার কাছে আমাকে ঝাড়াইলো। হ্যাঁ, উনি আমাকে দিল এটা সেটা এইরকম নিয়ম টিয়ম করবা। আমি নিয়ম টিয়ম চালাই দিতেছি, কিন্তু বাট ভাই আমি তো ভিতরতে করে বেরিয়ে করতে পারতেছি না, আমি বুঝতেছি না ওর জন্য কান্না আসতেছে। কারণ আপনি তো আপনার রিলেশনশিপের কোনো ফল্ট খুঁজে পাচ্ছেন না না। না না, ফল্ট খুঁজে পাচ্তেছি না, আর আমি ভাবতেছি যে হুট করে তো একটা মানুষকে ভুলে যাওয়া যায় না। তো দেখা গেছে ঝাড়ফুঁক করতে, এখান থেকে ঝাড়ফুঁক আমার চালাইতেছে,
আর এখান থেকে একটার পর একটা আমাকে ভাইটা মানে ওরা কি চলে গেল তাহলে লাস্ট ওরা তখন আমার বাসায় ছিল। তখনও ছিল? তো এখানে আমার ভাইটারা, আমি ভাইটা থেকে বলতাম যে ও কেমন আছে, ভালো আছে? ও তো অনেক ভালো আছে, আপনি কি বলতেন না, ওর তো বিয়ের কথা চলতেছে, ওর তো বিয়ে হয়ে যাবো এই সেই, আর ও তো অনেক ভালো যখন আছে। বিয়ের কথা আসতো তখন আপনার খারাপ লাগতো এই কথা শুনলে? না, খারাপ লাগতো কি জানেন, যে আমি আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক এত নষ্ট হয়ে গেল, এত আমি এখন আমার লাইফে ম্যাট ক্যারিস আর এত আগে হয়ে গেতেছে, ভালোই তো। ওর কি আমার জন্য একটু খারাপ লাগে না, আমাকে কি একটু মিস করে না, আমি এটা চিন্তা করতাম। ওকে। তো দেখা গেছে যে আমাকে বলতো ও তো খুব ভালো আছে, আপনি ওর জন্য তো ডিপলি কেন চিন্তা করেন। হ্যাঁ, কেউ বলে কি আমাকে, আমরাও প্রেম করছি ভাই, আপনাদের মতো প্রেম কাহিনী জীবনে শুনি, অন্য সব কান্ট্রি থাকলে তো মনে করেন আপনার প্রেম কাহিনীটা স্বর্ণ আকারে লেখা হইতো। আমাকে বলতো, ভাইয়াটা আমাকে টিচ করতো অনেক, ওরা কখনো আমাকে সাহস করেনি আমার সাথে কথা বলার। তো যাই হোক, এগুলি হয়েছে। তো যেদিন ওরা আমার বাসা থেকে চলে যাবে, ওই দিন 8:30 আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে তালা মেরে রাখছে, যাতে কোনো প্রকার ওর সাথে আমি দেখা করতে না পারি। আর তখন আমি রুবেলের সাথে কন্ট্যাক্ট করছি, রুবেল বলতেছি যে ভাই যেমন পারে একটু দেখো, আমার সাথে যদি একটু যোগাযোগ করে। মানে কোথায় যাচ্ছে আপনি কিছু জানেন আমি না? কিছু যাই না, তুমি একটু, আমি আবার রুবেলকে বলতেছিলাম কি তুমি একটু ব্যান্ডটা ফলো করো, ওদের মার আমরা যখন যাইবো ব্যান্ডটা কোন সাইডে যেতেছে একটু আমাকে জানায়ও। তো বলতেছে, রুবেল কি বলতো যে এরকম প্রেম কাহিনী কোনোদিন শুনিনি, সুতরাং রুবেল আমাকে- কেমনেই হোক আমি মিলাই দিবই? না না, রুবেল কি বলতেছে জানেন, রুবেল রুবেল এখানে- রুবেল, ইউ আর গুড গাই। না না না, রুবেল এখানে আরেকটা কি হ্যাঁ, করছে জানেন, হ্যাঁ। ও বলে কি এক কাজ করেন, ওকে বলেন আমাকে বিয়ে করতে, তা আমি আপনার সঙ্গে কখনো নষ্ট হইতে দিব না। This is really very interesting. Sorry, I'm just kidding. Okay, বলুন তারপর। কিন্তু ভাইয়া একটা কথা, রুবেলের ব্যাপারে কিছু প্রশংসা আমার করতেই হয়। হুম, এক তো রুবেলের মানে আঞ্চলিক ভাষা তো খুবই, কিসের ভাষা ছিল? পুরান ঢাকা? হুম, তাহলে? ও বোধ হয় বরিশালে ছিল, না নোয়াখালী নোয়াখালী। আচ্ছা, এক তো ওটা ছিল, তার মধ্যে রুবেলের হাইট কিন্তু খুবই শর্ট। ও বিয়ে করবে ওকে? হ্যাঁ, ও বিয়ে করবে। তো এবং এখন আপনি একদিন, কি বলেছিলেন ওকে, প্রপোজ করেছিলেন? মানে না না, আমি না মাহমুদের সাথে হাইসা চাই অনেক দিন দুষ্টামি করতাম, বলতো কি তুমি রুবেল বিয়ে করে ফেলো। ও আমাকে বলতো কি আগে ওরে বলো কম ফ্রেন্ড খায় আসছে। তো রুবেল ওকে আমাকে বিয়ে করতে পারে না। তো ওর সাথে তো আমার তো মাহমুদের সাথে কোনো যোগাযোগ নাই। যাই হোক, গেল রুবেল, কি? হ্যাঁ, রুবেল বলতেছে যে ও যদি আপনাকে এত ইচ্ছা থাকে, ও আপনার সাথে একবার না একবার যোগাযোগ করবে যাওয়ার আগে। তো দেখি ও চলে গেল, ও কোনো যোগাযোগই আমার সাথে করেনি। ও আমাদের বাসা থেকে যেদিন চলে গেল, আমি মনে করেন সন্ধ্যা থেকে নিয়ে আমি রাতের 12টা পর্যন্ত আমি ওয়েট করছি বারান্দায় দাঁড়ায়, যে একটা বার ওকে আমি দেখবো। হ্যাঁ, দেখতে পারছিও, বাট ও একটা বার উপরে থাকায়নি, ও চলে গেছে। আমি দেখলাম আমার অনেক কান্না আসতেছে, তখন আমার হাজবেন্ড এসে পড়ছে, আমি তাতে দৌড় পেরে আমি ঘরে এসে পড়ছি। তো আইসা আমি ঘরে বসে রয়েছি, তো আমার হাজবেন্ড দেখলো আমি ওরে দেখছি টেকছি নাকি, মানে আমার হাজবেন্ড তো একেবারে আমার পুরাই গার্ডে। তো যখন ওরা চলে গেল, শুনলাম আমাদের বাসা 7টা বাড়ি ফেলে ওরা গেছে। তারপরের দিন সকাল থেকে আমার হাজবেন্ড আমাকে তালা মারাটা বন্ধ করে দিল। সকাল ভোরে আমি 6টার দিকে উঠছি, আমি কখনো এত ভোরে উঠি না। আমি উঠে আমি আস্তে আস্তে করে নিচে গেছি ওদের ফ্ল্যাটটা পর্যন্ত, গিয়ে দেখি ফ্ল্যাটটাতে তালা। আমি জানি না ওরা যে কালকে রাত্রে চলে গেছে। তখন আমাদের যে অপোজিট সাইড ছিল, হিমু নামে মেয়েটা ছিল, পড়াশোনা করতেছিল, এক্সাম দিতে যাবে, তো অনার্সে পড়তেছে ও মেয়েটা। তো আমি বলতেছি যে আচ্ছা হিমু ওরা কি চলে গেছে? বলছে, হ্যাঁ ওরা তো কালকে রাত্রে চলে গেছে। তখন ভাই আমি হিমুর সামনে বাচ্চা পোলাপানের মতো আমি কান্না করে দিছি। তো হিমু বলতেছে এত ডিপলি নিতেছেন কেন ওর জন্য, ও তো যাওয়ার জন্য কোনো কান্নাকাটি কিছু করেনি, ও তো আপনার একটু মিস করেনি, আপনি কেন তো ওর জন্য তো ইয়া করতেছেন? ভালো হয়েছে ও চলে গেছে, আপনার লাইফ আপনি ইয়া করেন, ও আপনার সাথে আসছিল আপনার টাকা পয়সা দেখা, মানে বিভিন্ন আপনার, রকমের কথাবার্তা হ্যাঁ এগুলি বলেছে। বলে হ্যাঁ। চলে গেল। চলে যাওয়ার পর কিন্তু আমি তো হার মানিনি। আমার হাজবেন্ড তো আমার দামি সেল ফোনটা তো ভেঙে ফেলছে, একটা সিটি সেল ছিল, ওটা আমার কাছে দিয়ে রাখছে। তো এখন ওটা দিয়ে আমি আস্তে আস্তে যোগাযোগ করলাম রুবেলের সাথে, যে তুমি কি এইভাবে ধরে দেখছো এই সেই। তো আমার মামা তো বোন বলতেছে হ্যাঁ 2 দিন পরে পরীক্ষা, তো পরীক্ষাতে ওই স্কুলে যাবো, ওর সাথে তো আমার দেখা হবে, তো ও তো কিছু না কিছু আপনার ব্যাপারে আমার জিজ্ঞেস করবোই। এখন আমার মামা তো বোন আমাকে বলতেছে যে বিতি আপু ও তো আপনার ব্যাপারে কিছুই জিজ্ঞেস করতেছে না, ও তো কিছুই জিজ্ঞেস করতেছে না, ও তো আপনার নামে কিছুই বলেনি, ও দেখি ঠিকভাবে আছে, স্কুল এক্সাম দিতে আছে, ইয়া করতেছে। তা আমার ভিতরে অনেক রাগ লাগলো, যে ভালোই তো, আবার কার মুখে শুনতেছি ও নাকি কার সাথে জানি লাভ করতেছে, ওর সাথে বিয়েও হইব, ভালো কথা। তারপরে 13 জুন নূপুর নামে মেয়েটা বলছিলাম না, ওর বার্থডে ছিল। তো নূপুরের আম্মু আবার একটু লোভী প্রকৃতির মানুষ, বড়লোক মানুষদের খুব হাত রাখে। তো নূপুরের আম্মুর সাথে আমি এইভাবে যোগাযোগ করছি, কেমন আছেন ভাবি? ও বলতেছে হ্যাঁ ভাই ভালো আছি এই সেই। তো এখন ওদের বাসায় আমার একটু এন্ট্রি মারা দরকার ছিল, তো আমি একটা প্ল্যান করলাম যে এইভাবে তো আমি যেতে পারবো না ওদের বাসায়। তাই আমি বলতেছি কি যে ভাবি আমি তো নূপুরের জন্য একটা গিফট নিয়েছি ওর বার্থডে উপলক্ষে, এখন এটাকে আমি কিভাবে দেবো? তো আম্মু বলতেছে আপনি আমাদের বাসায় এসে পড়েন ডাইরেক্ট। তো আমি যেতেছি নূপুরদের বাসায় গিয়ে আমি একটু ওর ব্যাপারে একটু জানবো, ও কেমন আছে না আছে। এই তো গেলাম নূপুরদের বাসায়, তো গিয়া আমি বসলাম, নূপুরের গিফটটা দিলাম, নূপুরের একটা ঘড়ি গিফট করছি আমি। তো নূপুরে গিফট দেওয়ার পর নূপুর আম্মু আমার সাথে কথা বললো, আপনাদের ব্যাপারে তো জানলাম, হ্যাঁ আপনার তো লেটার লুটার দেখছি এই সেই। তখন আমি আবার মাহমুদের লেটার বলে আমি নিয়ে ঘুরতাম ব্যাগে, কখনো ওর কেউ পাইলে আমি ও আমার লেটার তো মানুষ দেখেছেন, ওটাও দেখে ও কি কি লিখছে, এই ধরনের জেলাসিও কাজ করে। হ্যাঁ এরকম কাজ করতো। তো আমি বলছি ও তো অনেক কিছু লিখছে, তো আমি তো ওগুলি তো আমি এক্সপোজ করিনি, ও আমারটা এগুলি। তো আমি নূপুর বলতেছে হ্যাঁ আন্টি জানি না, ও তো আপনার কথা একটু মনে করেন, আমি দুদিন ওদের বাসা থেকে আসলাম এসেই, ভালোই আছে, আচ্ছা ঠিক আছে যাই হোক। তো ওর একটা ফ্রেন্ড আছে বিথি নামে, তো বিথি নামে একটা ফ্রেন্ড আছে, ও ফ্রেন্ডটা আমাদের বাসায় আসলো, আইসা আমার সাথে কথাবার্তা বললো, হ্যাঁ ভাবি আপনি কেমন আছেন, হঠাৎ করে আসলো আমাদের বাসায়। আমি ওদের সাক্ষাৎ করলাম, তো বলতেছে যে হ্যাঁ মাহমুদা তো আপনার নামে এরকম কোনো কিছু বলেনি, বাট আপনার সাথে আমার কি হয়েছিল এমন। তো আমি বললাম যে এই ঘটনা হয়েছিল।
ও আচ্ছা ঠিক আছে। তো নুপুরের বার্থডে চলে গেল। তারপরে বিথি আমাকে ফোন দিছে আবার, বলতেছে ভাবি আপনি কি একটু আসতে পারবেন আসান মঞ্জিলে? তা আমি বলতেছি আসান মঞ্জিলে? কেন? বলতেছে যে একটু আসেন না, আপনার সাথে একটু দেখা করি। তা আমি বলতেছি আচ্ছা আমি তো একটু তালিমে যাবো, রবিবারের তালিমে আমার তালিমের খালাম্মা আমাকে যাইতে বলছে, যে ঠিক আছে আমি আসতেছি। তো তালিমের কথা বলে মিথ্যা কথা বলে আমি গেলাম আসান মঞ্জিলে। তো গেছি দেখি দূর থেকে বিথি আমাকে হাত দেখাইতেছে। আগে বাড়ছি, একটু আগে বেড়ে দেখি মাহমুদা দাঁড়া রয়েছে। মাহমুদাকে দেখে আমি একেবারে শর্ট। ও পুরাটা আসান মঞ্জিল আমাকে জড়া ধরে এমন ভাবে কান্না করতেছে, আসান মঞ্জিলের আশেপাশে মানুষ ভাবে হাওয়া তাকায় রয়েছে। তখন আমার দেখে আমারও খুব কান্না এসে পড়ছে ভাই, বিশ্বাস করবেন। মানে আমিও খুব কান্না করছি। তখন যা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সব উইও বললো, আমিও বললাম। আমি বললাম তুমি, ও বলতেছে আমি আসার পরে ইচ্ছা মতো কান্না করছি, আমি অনেক কান্না করছি হিমুদের সামনে। কেন হিমু কি তোমাকে বলেনি? আমি বললাম এরকম কিছুই বলিনি। সামহাও সবাই মনে করেছে দুজনের সম্পর্কটা যেভাবে টেস্ট করতে হবে, সুতরাং সবাই কিছুটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এগুলি হইলো। ওর সাথে আবার আমার রিলেশন ভালোই হলো। এখান দিয়ে আমি আবার কি করছি, আরেকটা মোবাইল গিফট করছি রমজানের কয়েকদিন আগে। আর আমি একটা পার্সোনাল সেট নিছি। তো ওর সাথে আমি কথা বলতাম মোবাইলে। তো কথা বলতে 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 এখন ও আবার মোবাইলটা আবার ধরা গেছে, ওর মোবাইলটা ধরা খাওয়াতে ওর মোবাইল এখন আমি বন্ধ পেতেছি, কোনো যোগাযোগ পেতেছি না। তো আমি গেছি তালিমে, আবার তালিমে গেছি, আরেক সপ্তাহ তালিমে গেছি। তো 12 রোজা ছিল ওই দিন। তো আমি ওর মোবাইল বন্ধ পেতেছি। তো আমি SMS করছি অনেক। SMS করার পরে ও SMS এর রিপ্লাই দিল যে মোবাইলে চার্জ ছিল না, জন্য মোবাইল করতে পারিনি। আচ্ছা যাই হোক, আমাকে বলতেছে তুমি একটু আমার সাথে দেখা করতে পারবা? তাই আমি বলতেছি যে কেন? তো বলতেছে যে একটু দরকার আছে। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, তোমার ওর বাসার নিচে। আমি ওর বাসার নিচে গেলাম, যে বাসা ওরা ভাড়া থাকে আমাদের এলাকারই, আমাদের কেউ ভালো করে চিনে। তো গেছি ওদের বাসার নিচে। ও আমার পায়ে বইরা বৈশা কান্না করতেছে যে আমাকে তুমি মাফ করে দিও। আমি বলতেছি কি হয়েছে কি হয়েছে? আমাকে তুমি মাফ করে দিও। এটা বলতে বলতে পিছন থেকে ওর বোন আমার ঘাড় ধরে আমাকে উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে গিয়ে আমাকে 4 ঘন্টা ওদের ঘরে আটকে রাখছে। মানে আমার থেকে মোবাইল টোবাইল সব নিয়ে নিছে, আমার উপরে হাত তুলছে। ওহো, হাত তুলে আমার চশমা ছিল, চশমা ভেঙা টেঙ্গা গেছে। তো রাগের মাথায় আমি ওর বোনের একটা চড় মেরা দিছি। কিন্তু ওরা 3 জন 4 জন ছিল, আমাকে এমন ভাবে ধরছে। তো ওর ফ্যামিলির এমন ভাবিগুলি কোথা থেকে জানি নিয়ে আসছে। ওরা বলতেছে এই তুই তো দেখতে কম সুন্দর না, তুই ওরে কি দেখা চেতাছস? ওর ভাবি আরেকটা ভাবি আমাকে বলে, ওর ভাবির ভাবি বোরকা পরেছে, চেন খুলে আমাকে বলতেছে দেখতে আমাকে ভালো লাগে নাকি, আমার সাথে রিলেশন করবি? এইগুলি মানে নানান টানান রং কথা বলতেছে। মানে আমার কথা হচ্ছে যে তাহলে মাহমুদ আপনাকে কেন নিয়ে এলো? কেন নিয়ে গেছে? মাহমুদার ফ্যামিলি নাকি ওকে বোঝানো হয়েছে যে ওকে নিয়ে আসো, ওকে বুঝা টুজা ওর মোবাইলটা দিয়ে দাও, মোবাইলটা রাখা ঠিক না। মানে ওকে সব ভাবে বুঝিয়েছে। Okay. হ্যাঁ এইগুলি বুঝেছে, কিন্তু ওকে আমাকে ধরে যে আটকে রাখবে এরকম কিছু করবে এটা ও জানতো না। কিন্তু ওর উপরে তো আমি পুরো বিলা হয়ে গেছি যে ও আমাকে ডাক দিয়ে এই ধরাটা আমাকে কেন খাওয়াইলো। তো এখান দিয়ে আমার হাজবেন্ডে ফোন দিয়েছে, আপনার বই এরকম আমাদের বাসায় আসছে, ওরা আটকে রাখছি, ওরা এসে নিয়ে যান। ওর ভাবিরা বলতেছে ওর হাজবেন্ড আসবো, ওর হাজবেন্ডকে দিয়ে মাহমুদাকে দিয়ে বিয়ে করাবো, তারপর 200-300 একসাথে ঘর করবো, দেখি এখন কেমন লাগে। আবার বলতেছে মাহমুদারে যে ওই ওর তো অনেক টাকা পয়সা আছে, আমার ব্যাগে, আবার আমার ব্যাগে মানে 10,000 টাকার মতো ছিল, একটা কাজের জন্য আমি রাখছিলাম। তো বলতেছে তুই তো ওর থেকে মানে কৌশলী ওর থেকে টাকা পয়সা নিতে পারতি। ওকে আবার শিখা দিতেছে মাহমুদাকে। বুঝলাম। তারপর আপনার হাজবেন্ড কি গেল? আমার হাজবেন্ড গেল না, আমার হাজবেন্ড মোবাইল অফ করে রেখে দিছে এবং আমার ফ্যামিলি কাউকে ইনফর্মও করেনি। এখানে বাচ্চা আমার আম্মুর কাছে কান্নাকাটি করতেছে মাম্মি কই। তো আমার ফোন থেকে ওরা আমার ননাসের নাম্বারটা নিছে, আমার শ্বশুর বাড়ি যাদের যাদের ছিল সবাইকে জানিয়েছে যে এরকম এরকম আপনার ভাইয়ের বউ এরকম আমাদের বোনের সাথে অবৈধ সম্পর্ক করছে, এই করছে সেই করছে, নানান টানান ব্যাপার বইলা আমার ননাসও আমার উপরে বিলা হয়ে গেছে। বলতেছে আমার ফ্যামিলির ফোন দিয়ে বলো আসতে লেগে, আমাদের ফ্যামিলি এখান থেকে কেউ ওকে নিতে আসেনি। আমি একটা জিনিস বুঝতে পারছি যে একেবারে বিশ্রী একটা অবস্থার মধ্যে আপনারা ওই সময়টাতে গিয়েছেন দুপক্ষ থেকে, এবং যারা যারা আপনাদের পাশে ছিল তারা প্রত্যেকে আপনাকে মিসআন্ডারস্টুড করেছে, ভুল ট্রিটমেন্ট গিয়েছে। যত বেশি ক্রেজি হয়েছে তত বেশি আপনারা দুজন দুজনের প্রতি বেশি ফিল করেছেন। আমাকে একদম এক্স্যাক্টলি এখনকার সিচুয়েশনটা বলেন তো, এখন আপনাদের মধ্যে কি অবস্থা? এখন ওর মতো আছে আমি আমার আছি, কিন্তু যখনই সুযোগ পাই ও আমার সাথে যোগাযোগ করে, আমি ওর সাথে যোগাযোগ করি। কি বলেন কিন্তু আপনারা? খুবই মানে ফোন করে তো অনেক মিস করে, কান্না করে, আমিও খুব মিস করি ওরে। আর মানে যখন আরেকটা এখানে কথা আছে কি, ও কিন্তু আমার জন্য অনেক কিছু করছে, একটু আমি এটা বলতে চাইতেছি। তো যখন এই ঘটনা ঘটলো আমার ফ্যামিলি গেল আমাকে আনলো, অনেক ঝগড়াঝাটি করে আমার ফ্যামিলি আমাকে বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর আমার হাজবেন্ডের ভিতরে রাগ জাগলো যে কিভাবে আমার একটা স্থানীয় একজন মানুষটা একটা ভাড়াটি ওরা আটকায় কিভাবে। তো ওর পরের দিন আবার আমার ফ্যামিলির প্রায় 15-20 জন ওদের ফ্যামিলিতে গেল, আর আমাকে শর্তটা ফেলো মাহমুদাকে আমি ইচ্ছা মতো মারবো, যদি ওকে আমি না মারি তাহলে আমাকে বাসায় উঠতে দিব না। আমার ফ্যামিলি আমাকে বলে 15-20 জন মিলে ওদের বাসায় গেলাম, গিয়ে আমি ফার্স্ট ওর ভাবি গায়ে হাত তুললাম, মাহমুদার উপরেও হাত তুললাম যে তোমার জন্য আমার লাইফটা নষ্ট হয়েছে। আর আমার লাগছিল যে তুমি আমাকে ডেকে না ধরা খাওয়ালা কেন। তো এটা করছি, আর আমি ওর মার একটা সপ্তাহে ভুলেছি কি আমার মার গায়ে হাত তুলছি। আমি আসলে এই জায়গাগুলোতে আসতে চাচ্ছি না। মানে আমি ঠিক আছে ফাইন, আমরা বুঝতে পারছি সামহাও পরবর্তী মাহমুদ আপনাদের হেল্প করেছে বা আপনাদের সম্পর্কটা না না, এখানে কথা হয়েছে কি, তো এগুলি হয়েছে হওয়ার পরে মাহমুদার মতো আমি আমার মতো। তো মাহমুদা অনেকদিন পর আবার আমার নাম্বার আবার কল দিছে, যে নাম্বারটা আমি ইউজ করতেছি বর্তমানে 6 মাস ধরে। এই নাম্বারটা আমার হাজবেন্ড জানেও না, আজও জানে না আমি নাম্বার ইউজ করতেছি, এটা একমাত্র আমি গোপনে ভাবে রাখছি। তো তখন মাহমুদা আমাকে ফোন করে বলতেছে যে তুমি যে আমাকে মারছো এটার জন্য
আমার কাছে খারাপ লাগেনি, বাট আমার আম্মুর গায়ে হাত তুলছে এটার জন্য আমার খারাপ আছে। বাট তুমি যে মারছো তোমার হাতে কি ব্যথা পেয়েছো তুমি? তাই আমি বলতে তুমি কি পাগল? তোমাকে না বলছো তুমি আমার ফোন দিবা না? তো আস্তে আস্তে যেভাবে হোক আবার ওর সাথে আমি আবার রিলেশন হইলো আগের মতোই। এখানে মাঝখানে ঈদের 1 সপ্তাহ পর একটা প্ল্যান কি হইলো, ও বলতেছে তোমাকে তোমার সাথে রিলেশন রাখার জন্য আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে দিব। রিলেশনটা কি? ও রুবেলকে বিয়ে করবো। রুবেলকে বিয়ে করবো ভালো কথা, রুবেল কিন্তু ওর লেভেলেরই না, রুবেল একেবারে লো ক্লাসের একটা ছেলে। তো বাসা থেকে ওই বের হয়ে গেল, পালায় গেল। এখন কাজী অফিসে গেছে, আমিও গেছি কাজী অফিসে। এখন বার্থ সার্টিফিকেট ছাড়া তো বিয়ে হবে না। এখন বিয়ে হবে না, এখন ওরা বলতেছে বার্থ সার্টিফিকেট আনার জন্য। ও গাদা বার্থ সার্টিফিকেট আনতে গেছে, ওর মায়েরটা নিয়ে আসছে। বার্থ সার্টিফিকেট ওর মারটা শো করছে, এখন ভুলে গেছে, মানে ও নার্ভাস হয়ে গেছে, তো বিয়েটা কোনো মতো হয়নি। তো এখান দিয়ে ওর মারা ডাইরেক্ট আমার বাসায় গিয়ে আবার হানা দিছে, এরকম তো ইয়ে হয়েছে। মাহমুদা তো বাসা থেকে বের হয়ে গেছে, এখন ওরে খুঁজে পেতেছি না। তো এখন আমাকে ওর মা বলতেছে হাত ধরে, মা তুই যদি জেনে থাকোস তুই বলো কই গেছে, ওরে তুই আয়না দে এসে। তাই আমি বলতেছি আন্টি আমি এরকম কিছুই জানি না। আমি আবার রামুর সামনে একটু কান্না করে দিছি, কান্না করছে এই কারণে যে আমার কারণে মাহমুদ একটা লোকাল একটা ছেলে বিয়ে করবো, এটা তো হইতে পারে না। তো রুবেলের সাথে একটা ফ্রেন্ড ছিল রাশেদ করে নাম, রাশেদও ছিল। রাশেদ মোটামুটি একটু দেখতে ভালো ছিল, ও নফেলা ছিল। তো যাই হোক, তো রুবেল যে বাসায় নিয়ে মাহমুদাকে নিয়ে উঠছে, মাহমুদার সাথে কথাবার্তা বলতে বলতে ওই মহিলা মাহমুদাদের পুরো বায়োডাটা জানছে, যেন মাহমুদার ফ্যামিলিকে খবর দেয়, মাহমুদাকে আইনা ধরা দিছে। ধরা দিছে তো দিছে, ওই মোমেন্টে আমিও ছিলাম মাহমুদার সাথে, আমি সব আবার ধরা খাইছি। ধরা খাওয়ার সাথে সাথে ওর ফ্যামিলি আবার আমাকে আটকাইলো। আজকে আমার ভাই আমার মা এরা সবে আমাকে আনলো। আমার ভাই আমাকে তো মানে আমাকে আমার মুখে থুতো ফেললো আমার ভাই, যে তোর মতো বোন আমার যদি মানে মানুষ মেরা ফেলা যদি গুণ না হতো তোকে আমি বিষ খাওয়া মেরা ফেলতাম, তুই কি এই মেয়ের পিছিয়ে দিবে যাবি? তোর কারণে আমাদের মান সম্মান পুরা গেছে গিয়া। হ্যাঁ মানে এত মানে ঘটনাটা এত ঘোলাটি হয়ে গেছে সবকিছু নেওয়া। তারপর আমার ভাই এগুলি বললো, বলার পরে মাহমুদাকে ফ্যামিলি আটকে রেখা দিছে। মাহমুদার ভাই তো বলতেছে আমি ফাঁসি দিব, তোর মতো বোন রাখা দরকার নাই। হ্যাঁ তুই ভাইগা গেছিস কেন? মেয়েটা তো বিয়ে করেনি রুবেলকে, না। করেনি। মেয়েটা এখন কোথায় আছে আপনি জানেন? হ্যাঁ ওর বাসায় আছে, ও এখন যেখানে আছে ও আমাদের বাসার পাশেই আছে, যে বাসায় ভাড়া থাকে। Okay, fine. আমি শুধু একটা জিনিস বুঝি যে আপনাদের মধ্যে এখনো কমিউনিকেশন আছে, রাইট? হ্যাঁ, আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার সম্পর্ক আছে, হ্যাঁ আমার হাজবেন্ড এখন বর্তমান যায় না, ওর সাথে আমার কোনো প্রকার সম্পর্ক আছে কিছুই জানে না। কিন্তু আপনার হাজবেন্ডের সঙ্গে আপনি ঘর সংসার করছেন। হ্যাঁ অবশ্যই। ওকে, আপনি কোনোভাবেই মাহমুদাকে সেভাবে ফিল করেন না যেভাবে একটা ছেলেকে একটা মেয়ের ফিল করা উচিত, রাইট? আমি কি প্রশ্নটা আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ। লাইক আপনি এমন যে আপনার হাজবেন্ডকে ফিল করেন না, মাহমুদাকে ফিল করেন, ব্যাপারটা কিরকম? আমি যদি এখন বলতে যাই, ঠিক আছে, ভালোবাসার দিক থেকে ওকে আমি অনেক লাইক করি, অনেক ভালোবাসি, বাট আমার ভালোবাসা কোনো নোংরা না। নোংরা না বলতে আমি যেটা বোঝাচ্ছি যে হাজবেন্ডের সাথে একটা না না, ওর হাজবেন্ডের সাথে তো আলাদা, হাজবেন্ড তো হাজবেন্ডই। ওকে, সো এই জায়গা থেকে আমরা মানে একদম পুরোপুরি ব্যাপারটা এখানে আরেকটা পরিষ্কার। কথা আমি একটু শুধু বলতে চাইতেছি, মাহমুদার একটা ছোট মামার কথা যে বলতেছি, ও বলছিল ওর মামা ওর ভাগ্নিকে বলে যে এক কাজ করো, ও যখন তোর উপরে এত পাগল, হ্যাঁ ওকে নিয়ে আস তোর সাথে একটা ঘরের মধ্যে, ওর সাথে খারাপ কোনো কিছু করে ওটা মোবাইলে ভিডিও করা, ওকে সারা জীবন ব্ল্যাকমেল করে ওর থেকে টাকা নিবো। এটা ওর মামা ওকে আইডিয়া দিছে। ওকে, তো ও আমাকে বলতেছে যে আমার ফ্যামিলি কোনো মতো তোমার ধরতে চেয়েছে, তোমাকে ধরে আমার সাথে একটা এরকম একটা ব্যাপার স্যাপার করে তোমাকে আজীবন বড় ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে, তুমি কখনো এগুলোতে সাই দিবা না, তুমি আসবা না আমার সাথে দেখা করতে। ওকে, প্রিয় শ্রোতা, আমরা আসলে গল্পের যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা আমাদের সামনে অনেক বেশি কনফিউশন তৈরি করেছে। বরং আমরা যেটা করতে পারি যে আমরা একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করি, আসলে রিলেশনশিপটাকে আমরা কিভাবে দেখতে পারি এবং এই ধরনের রিলেশনশিপটাকে নর্মালি ট্রিট করা যায় কিনা, যেহেতু ওদের দুইজনের ব্যক্তিগত জীবনে কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, দেখা উচিত কিনা, এবং যেহেতু এটার মধ্যে কোনো ফিজিক্যাল ব্যাপার নেই, নোংরামো নেই, তবে এটাকে যদি মিনিমাম লেভেল থেকে আমরা দেখতে চাই, মিনিমাম লেভেলে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের একই সাথে কি ধরনের আচরণ ওদের প্রতি করা উচিত ছিল, ফ্যামিলি বলেন, সারাউন্ডিং বলেন, আমরা একজন সাইকিয়াট্রিস্টের সাথে এই পর্যায়ে যোগাযোগ করছি। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে কথা বলছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর, মনোবিজ্ঞানী তিনি, ডক্টর তাজুল ইসলাম। তিনি আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন এবং পুরো বিষয়টা নিয়ে আমি তার সঙ্গে এর আগেও কথা বলেছিলাম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তাজুল ইসলাম। আজকে আপনি হ্যালো 8920 তে অনেকদিন পরে আমরা আপনাকে পেয়েছি এবং স্পেশালি আমরা যাহা বলিব সত্য বলিবতে আপনাকে আমরা নিয়মিত পাই। তো এই যে ফিজিক্যাল ইন্টিমেসি নেই কিন্তু দুজন দুজনের জন্য একেবারে দিওয়ানা, আমরা যদি এটা বলি, এটা সাধারণত একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেই থাকে। এটা সাধারণত দুটো মেয়ের মধ্যে কিংবা দুটো ছেলের মধ্যে। এই ধরনের সম্পর্ককে কি আমরা বিপদগামী সম্পর্ক বা সমকামী সম্পর্ক বলবো কিনা, প্রথমে আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। এটা একটা ইন্টারেস্টিং সম্পর্ক। যদি বা ওই মেয়েটার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা এত বেশি ঘনিষ্ঠতা হয়েছে, এত বেশি অ্যাটাচমেন্ট বা বন্ধন তাদের দিকে তৈরি হয়েছে যে সেটা আমাদের সামাজিক কাঠামোর ভিতরে এটাকে অস্বাভাবিক অনেকেই মনে করতে পারেন, এটা স্বাভাবিক তারা মনে করতে পারেন, কিন্তু এটাকে সমকামী বলা যায় না। আচ্ছা, এটা কারণে বলা যায় না, কারণ সমকামী হচ্ছে কামী কথাটা দিয়ে বোঝা যাচ্ছে কামনা, জি, যৌন কামনা সেখানে থাকতে হবে। ওকে, আমরা যখন নারী
পুরুষের সঙ্গে আকর্ষণ হয় তখন সেটা সমকামী নয়। নারী যদি নারীর প্রতি আকর্ষণ হয়, আকর্ষণটা হতে হবে যৌন আকর্ষণ। ফিজিক্যাল। একেবারে ফিজিক্যাল রিলেশনশিপ। আকর্ষণ এত তীব্র হবে যে তারা শারীরিক সম্পর্ক ঠিক একইভাবে প্রশ্নটাকে যদি আমি উল্টিয়ে দিই, যে ধরুন একজন নারী তার আরেকজন নারীকে সাথে কোনো হৃদ্যতার সম্পর্ক নেই, শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি আছে, তাহলে ওই সম্পর্কটাকে আমরা সমকামী সম্পর্ক বলবো? অবশ্যই বলবো। কারণ ওখানে ভালোবাসা, সাধারণত ভালোবাসা থাকে সমকামী হলেও আসলে পরস্পরকে ভালোবেসেই যখন অন্তত ওই মুহূর্তে তো একটা ভালোবাসাই থাকে, এখন যখন থাকে, হ্যাঁ। কিন্তু এটাও হতে পারে আপনি যেটা বললেন যে আদৌ তেমন কোনো ভালোবাসা নেই কিন্তু শারীরিক সম্পর্ক করতেছে, সেক্ষেত্রেও সম্ভব। আচ্ছা সেটাও আমরা সমকামী বলবো। আচ্ছা, তো আমাদের এই সামাজিক ব্যাপারটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ইদানিং তো আমরা স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে সমকামী ব্যাপারটাকে আমরা টার্মটাকে অনেকভাবে জানি। দুজনের দুটো ছেলের মধ্যে খুব ভালো সম্পর্ক, দুটো মেয়ের মধ্যে খুব ভালো সম্পর্ক, এটাকে অনেক সময় অনেকেই নেগেটিভ ভাবে ব্যাখ্যা করে থাকেন। এটা কি এমন হয়েছে যে সমকামী টার্মটাকে আমরা খুব ভালো করে না জানার জন্য আমাদের মধ্যে এক ধরনের ট্যাবু কাজ করছে, এক ধরনের ভয় কাজ করছে এই ধরনের সম্পর্কগুলো নিয়ে? অবশ্যই এটা কিন্তু আপনি সঠিক বলেছেন যে আসলে সমকামিতাটা কি এটা সম্বন্ধে আমাদের সঠিক কোনো ধারণা নেই। আর এর সঙ্গে আরো অনেকগুলি সংশ্লিষ্টতা আছে। তা আমরা সেটা যাচ্ছি না, আমি সরাসরি বিষয় কথাটি বলতেছি। আসলে আমাদের সমাজে প্রেম ভালোবাসার ব্যাপারটা নিয়ে আমাদের কিছু, আপনি যেটা বলেন সেবু বলেন অথবা ভুল ধারণা সৃষ্টি হচ্ছে। ভালোবাসা কিন্তু শুধু ছেলে মেয়ের ভিতরে হয় বা অল্প বয়সের ছেলে মেয়ে বা নারী পুরুষের মধ্যে হয়, এটা আমরা অনেক সময় বলি তার শিক্ষার্থী বলে যে ভালোবাসা তো সবার জন্য হয়, মায়ের জন্য ভালোবাসা। ভালোবাসা কিন্তু অনেক কিছুর প্রতি হতে পারে। আচ্ছা। এখন আমরা আমাদের মাথায় কিন্তু এখনো ওই কনসেপ্টটা ভালো করে গড়ে উঠে নাই। জি। কিন্তু আমরা অন্য ভালোবাসাটাকে যে দৃষ্টিতে দেখি, এই ভালোবাসাটাকে একই মেয়ে আরেকটা মেয়েকে কতটুকু ভালোবাসতে পারে। কিন্তু আমাদের সামাজিক জীবনে কিছু জিনিস তো আমরা এভাবে দেখি অভ্যস্ত যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য আমরা দেখি এরকম হাত কেটে চিঠি লেখেন, রক্ত দিয়ে চিঠি লেখেন, এই ব্যাপারগুলো। কিন্তু একটা মেয়ের জন্য লিখছে, কিছু হয় না যে গেস করার জায়গাটা থেকে এক ধরনের অস্বাভাবিক আচরণ মনে হয় না ব্যাপারটাকে আপনার? হ্যাঁ, আপনি বলতেন এসে একমাত্র মানে ভালোবাসা নিখুঁত এবং মানে ঘাতহীন যে ভালোবাসা বলি আমরা কখনো খুব কমই সেক্ষেত্রে করি। জি। আমরা অন্য ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে যে আমরা যে বন্ধুত্বটা করি সেখানে আমাদেরও কিছুটা ভালোবাসা আছে, আন্তরিকতা আছে। কিন্তু গীতির সঙ্গে ওই মেয়েটার যে সম্পর্কটা, এটাকে একটা পিওর যে লাভ আমরা কি বলি, ভালোবাসার যে সঠিক যে সংজ্ঞা, সেই সংজ্ঞার মধ্যে এটা পড়ে। আসলে আমাদের জীবনে আমরা সেভাবে অন্যকে ভালোবাসতে তেমন অভ্যস্ত হই নাই। আমরা তথাকথিত প্রেম করি, সেই প্রেমটাকে আসলে পুরা ভালোবাসা এটা কিন্তু বলা যায় না। এই ধরনের একমাত্র সম্পর্ক থেকে সমকামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? সমকামী হওয়ার সম্ভাবনা খুবই কম যদি তাদের ভিতরে সমকামিতার যে প্রবণতা, বায়োলজিক্যাল যে প্রপেন্সিটি সেটা না থাকে। কিন্তু আমি এই ব্যাপারে একটু জোর দিচ্ছি এই কথাটার উপর, যে ভালোবাসার কথাটার উপর, যে আমরা সাধারণত দেখি না যে একটা মেয়ে আরেকটা মেয়ের সঙ্গে বা একটা ছেলে আসার সঙ্গে এত বেশি ভালোবাসায় জড়িয়ে যায়। এটা খুব কম উদাহরণ আমাদের সমাজে আছে। হুম। কিন্তু আমরা এটা ভুলে গেলে চলবে না যে একমাত্র মা এবং বাবার সঙ্গে সন্তানের যে ভালোবাসা, এটা আমরা খুব সহজে আমাদের জন্য লক্ষণীয়। আর কোনো ভালোবাসা আমরা আমাদের মানবীয় সমাজে আপাতত আমরা দেখি না। এটা আমাদের দুর্ভাগ্য। ভালোবাসা তো এমন নয় যে একজন থেকে আরেকজনের দূরে থাকলে ভালোবাসা উদয় হয়ে যাবে। জি। যে ভালোবাসা সবসময় তাকে টানে, একসঙ্গে থাকতে চায়, কোনো কিছুর বাধা মানে না, সেটা কিন্তু উন্মাদ ভালোবাসা। আমরা সেই ভালোবাসা পাই না। আমরা চাই মিষ্টি ভালোবাসা এবং গঠনমূলক ভালোবাসা। ভালোবাসা দূরে থেকেও করা যায়। অর্থাৎ তারা যেন তাদের বৈবাহিক জীবনে সম্পর্ক ক্ষতি না হয় বা পারিবারিকভাবে অন্য কোনো রকমের সম্পর্কে বা অন্য রকমের তাদের গুরুত্বপূর্ণ কাজে যাতে ক্ষতি না হয়, সেটা দেখে যদি তারা ভালোবাসাটাকে প্রকাশ করতে পারে, সেটা হবে সুস্থ ভালোবাসা। জি। অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ওকে, গীতি, আপনি আমাকে এক লাইনে বলেন আপনার লিসনারদের উদ্দেশ্যে কি বলার আছে। আমার লিসনারদের উদ্দেশ্যে একটা কথাই বলা আছে যে আমি এখানে আসছি আমার জীবনের গল্পটা বলার জন্য। যদি আপনারা লাখ লাখ শ্রোতা এখানে আছে, যদি আপনারা যদি কেউ একজনও যদি মনে করেন যে না ভালোবাসাটা শুধু একটা ছেলে মেয়ের ভিতরে হয় না, ভালোবাসাটা সবার জন্য হতে পারে, একটা মা একটা সন্তানের জন্য হতে পারে, একটা ভাই বোনের ভিতরে হতে পারে, একটা গুড ফ্রেন্ডের ভিতরে হতে পারে। ভালোবাসা যদি একটা ছেলে মেয়ের জন্য, একটা হাজবেন্ড ওয়াইফের জন্য না, ভালোবাসাটা সবার জন্য। ভালোবাসা সবার অধিকার আছে। যদি আপনারা আমার মতো একজনও যদি এরকম থিংটা মাথাতে রাখতে পারেন, তাহলে আমি ভাববো যে হ্যালো 8920 আসা আমার সার্থক হয়েছে। ভালোবাসাটা কখনোই খারাপ কিছু না। কিন্তু যে জিনিসগুলো তো একটা হাজবেন্ড এবং একটা ওয়াইফের মধ্যেই মানায়, কিংবা একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডের মধ্যেই মানায়, সেই জিনিসগুলো যদি একটা মেয়ের মধ্যে চলে আসে বা একটা ছেলের মধ্যে চলে আসে, সেই জিনিসটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? আমি explain- মানে আপনি যে হাত কেটে চিঠি লেখাটা, এটা আমরা সাধারণভাবে আমাদের সামাজিকতার জায়গাটা থেকে একটা ছেলের সাথে একটা মেয়ের
জায়গাটাতেই যায়, সেটা যদি একটা মেয়ে মেয়ে করা শুরু করে, তাহলে মানুষ তো ভুল বোঝাবুঝি তৈরি হবে। সেই জায়গাটা থেকে আপনাদের সচেতন থাকা উচিত ছিল না? যেহেতু আপনাদের মধ্যে এই ধরনের সম্পর্ক নাই, ইনফ্যাক্ট হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক নেই, আর তাহলে আপনাদেরকে এই ব্যাপারগুলোতে সচেতন হওয়া উচিত ছিল না? হ্যাঁ ভাই, এগুলি তো অতিরিক্ত করছে, এটা আমিও অ্যাকসেপ্ট করতেছি। হয়তো এগুলি যদি আমাদের ভিতরে না করতাম, আমরা এগুলি অতিরিক্ত যদি কোনো কিছু না করতাম, তো আজও আমাদের বাসায় থাকতে পারা। দ্যাট ইজ দ্য বটম লাইন অফ দিস স্টোরি, প্রিয় শ্রোতা। আমরা বলতে চাই হার্ডলি ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড এটা হতেই পারে, কিন্তু যেটা হাজবেন্ড ওয়াইফের সাথে যায়, যেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যায়, প্রেমিক প্রেমিকার সাথে যায়, সেটাকে অন্য কোনো জায়গাতে নিয়ে যাওয়া, এই যে বললো মা সন্তানের সম্পর্ক কিংবা ভাই বোনের সম্পর্ক, এই প্রত্যেকটা সম্পর্কেরই বিশেষ বিশেষ কিছু চরিত্র আছে। এই চরিত্রের জায়গাগুলোতে গোলমাল করে ফেললে তখনই কিন্তু ঝামেলাটা বাঁধে, এবং সেই গোলমালটা যেন আমরা না করি। এবং একইভাবে কোন সম্পর্ক দেখেই যদি আমরা তাদেরকে সমকামী ভাবার চেষ্টা করি বা ভেবে ফেলি, সেই ভাবনার ভেতরে আসলে প্রুফ না নিয়ে তাদের যদি আমরা এইভাবে এস্টিমেট করি, সেটা যে আমাদের ব্যক্তিগত জীবনের জন্যই অনেক বড় একটা নেগেটিভ সেন্স গ্রো করে। আমাদের ব্যক্তিগত জীবনে যে একটা বড় ধরনের নেগেটিভ কনসিকুয়েন্সেস তৈরি করতে পারে, সেটা কিন্তু আজকের স্টোরি থেকে আমরা বুঝেছি। কারণ ওর মা কিন্তু হ্যাপি নেই, ওর ভাই কিন্তু হ্যাপি নেই, ওর হাজবেন্ড কিন্তু হ্যাপি নেই, সারাউন্ডিং এর কেউই হ্যাপি নেই। আলটিমেট লেসনটা বা আলটিমেট হার্ট অফ দ্য স্টোরি যদি জানতো, তাহলে ওরা ওদেরকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতো যে এক্সেস করো না, এক্সেস করলেই তোমাদের এই জিনিসটা হবে, যেটা ওরা ওদের জায়গাটা থেকে করেছে। এই হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প, আমরা এখানেই শেষ করতে চাই।